ফাইন। তো এখন আমাদের হলো বাংলা সেকেন্ড পার্টের ক্লাস। আমি ক্লাসটা শুরু করার আগে আপনাদের আবার একটু বলে দিতে চাই যে কোনটা কিভাবে হয়। দেখেন, আমাদের ক্লাসগুলো রেকর্ডিং থাকে, এটা কখনোই কোশ্চেন করতে হবে না আমাকে যে ভাই ক্লাস রেকর্ড থাকবে নাকি থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকেন্ড কনসেপ্ট যে ভাই পরীক্ষা কিভাবে হয়। একটা এক্সাম দিচ্ছেন না আজকে, লিঙ্কে ক্লিক করছেন, এক্সাম দিয়ে চলে আসেন, মেরিট গ্রেড পাইছেন, রাত 11টায় রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো এইভাবে তোমার পরীক্ষা হবে, তুমি এইভাবে পরীক্ষা দিতে থাকবা। মুখস্থ আইটেম কিভাবে পড়াবেন, তুমি অলরেডি এক্সাম দিচ্ছ, তুমি অলরেডি জানো যে কিভাবে হচ্ছে, আমার আর বলার কিছু থাকে না এখানে। আর ক্লাস কখন হবে তুমি জানো, দুটা করে ক্লাস। বলছি ইংলিশ যে পার্টটা এটা সম্পূর্ণ আমরা দুপুরে রেখে দিছি, এবং জিকে এবং বাংলা যে পার্টটা এটা আমরা এই রাতের যে 9টার স্কেজুল, এই স্কেজুলে রেখে দিছি। তো তোমার সিরিয়াল অনুযায়ী হবে, রুটিন অনুযায়ী সিরিয়াল অনুযায়ী চলতে থাকবে, এদিকে ইংলিশ চলতে থাকবে, এদিকে বাংলা জিকে এভাবে চলতে থাকবে। এটা হলো আমাদের ক্লাসের প্রসিডিউর। এতে করে কি হবে, আমরা খুব দ্রুত কোর্সটা শেষ করতে পারবো, লাস্টে আমরা 1 মাসের মতো সময় হাতে পাবো, যেই সময়ের কারণে আমরা অনেক রিভিশন দিতে পারবো। আর এটা যে নতুন কোনো পড়া তা না, তুমি মাস পর্যায়ে আমাদের এখানে এসেছো। তো এই জিনিসগুলো আমি এক্সপেক্ট করি তুমি ক্লাস 9-10 থেকে শিখে আসছো, তো একটু প্রেশার নিয়ে যদি আমরা লং ক্লাস নিয়েও শেষ করি, তোমার জন্য খুব একটা সমস্যা হবে না, আশা করা যায়। ঠিক আছে, ওকে। আর দুটো গ্রুপ আছে, এটা আমি প্রতিদিনই বলি ভাই, দেখো ভাই, যেটা নো টেক্সট লেখা আছে এখানে মেসেজ দেওয়ার দরকার নাই। তো তুমি মেসেজ দিবা যে এইখানে, বুঝছো, এই নো টেক্সট গ্রুপে তোমার মেসেজ দেওয়ার দরকার নাই। এখানে যত রকম আপডেট ইম্পর্টেন্ট সামথিং সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই আর কি ব্যাপার। ওকে, আমরা যা পড়াচ্ছি এতটুকুই তোমার গ্রামারের জন্য মাছ মোর এনাফ। এবার আমাদের চলে আসে হলো ক্লাস রুটিন, এক্সাম রুটিন, যেগুলো তুমি অলরেডি জানো যে ক্লাস কিভাবে হচ্ছে না হচ্ছে, আমরা নতুন করে দেখানোর কোনো কারণ নাই। আমরা কি পড়ে আসছিলাম সেই একটু আগেই, মানে দুপুরবেলা, যেটাকে আমরা আসলে বিকাল হয়ে গেছিল ক্লাসটা, আমরা পড়ে আসছিলাম পার্সেস পিস। তো আমি এমন ভাবে আপনার রুটিনটা সিঙ্ক করছি যে ইংলিশের পার্সেস পিস আজকে পড়াইলাম না, আজকে রাতে বাংলার পার্সেস পিস পড়াবো, যেটাকে আমরা বলতেছি পদ প্রকরণ এবং উপসর্গ, এটার কথা বলতেছি। সাউন্ড কি আস্তে আস্তে দেখি, আমি দরকার হলে মাইক্রোফোনটা চেঞ্জ করে নেই, দাঁড়ান, যাতে করে আপনাদের এই সমস্যা ভাইয়া না সব হয়। ঠিক আছে। সমস্যা নেই, একজন অবজেকশন দিচ্ছে, একজনের কথাও এখানে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আমি চেঞ্জ করে নিলাম। আশা করি এখন ওই সমস্যা আর থাকবে না, আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিচ্ছি। তো দেখে নিচ্ছিলাম পার্সোস বিস, হ্যাঁ, যেটা বাংলায় বলতেছিল পদ প্রকরণ। আজকে ক্লাস অনুসারে আপনার পদ প্রকরণ আছে এবং উপসর্গের ক্লাস আছে। এখন আমি গত এই যে বিকাল বেলা 2 ঘন্টা ধরে পড়াইলাম পার্সোস বিস, বাংলা কি আবার নতুন করে পড়ানোর জন্য পড়াইছি না। ওকে, এখানে একটা কথা আছে যে ভাই, বুঝলাম না এটা কোন বইয়ের ছবি দিয়ে রাখছেন, আপনি ক্লাস নেবেন বাট বইয়ের ছবি এখানে কেন। ওকে, আমরা কখনোই স্লাইড দেখে পড়াই না, বইটা একটা জাস্ট এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে। এটা আমরা লিখে লিখে সব পদ প্রকরণ বাংলাটা ইংলিশের সাথে সিং করবো বা কভার করবো, তারপরে এই বই থেকে শুধু প্র্যাকটিস করবো। আজকে যেরকম দেখলেন ইংলিশ ক্লাসের সময় আমরা সব বেসিক ফার্স্টে কভার করছি, তারপর স্লাইড থেকে প্র্যাকটিস করছি, সেম অ্যাজ এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, এখান থেকে নতুন করে কোনো কিছুই শেখানো হবে না। তাহলে বাংলার পদ প্রকরণের যে টোটাল সামারিটা আছে, এই সামারিটা আগে আপনার শিখতে হবে। ওকে, তো এই সামারি আমরা একটু শেখার চেষ্টা করি, চলেন সামনের দিকে আগানোর চেষ্টা করি। ইংলিশের পার্সোনাল স্পিচ কি ছিল, 8 প্রকার ছিল: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই তো? আচ্ছা, আমি একটু লেখার চেষ্টা করি। ইংলিশে যেটা আমার ছিল পার্সোনাল স্পিচ, আমি একটু লিখতেছি পার্সোনাল স্পিচ। ঠিক আছে, নাউন, প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব একটা গ্রুপ, ভার্ব একটা গ্রুপ, তারপর প্রিপজিশন, তারপর কনজাংশন, তারপর ইন্টারজেকশন, এইভাবে হয়ে থাকে না? ওকে, তো দেখেন বাংলায় এগুলো সবগুলাই আছে, বুঝছেন, কিন্তু একটু অন্যভাবে ঘুরাই দিছে জিনিসটা, কিন্তু সবগুলাই আছে কিন্তু একটু অন্যভাবে আর কি জিনিসটা ঘুরাই দিছে। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। তো বাংলায় বলতেছে যেটা পদ প্রকরণ, মানে ইংলিশে যেটা পার্সোনাল স্পিচ, বাংলায় এটা হলো পদ প্রকরণ। এই যে পদ প্রকরণটা, এটা তারা 2 ভাগে ভাগ করছে। 1 নাম্বার বলতেছে যে সব্যয়, আর 2 নাম্বার বলতেছে যে অব্যয়। আচ্ছা ওয়েট, নেট, আচ্ছা একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি যে পয়েন্টে ছিলাম, তো পদ প্রকরণ আমরা বলতেছি যে 2টা পার্ট এখানে হচ্ছে। একটা হইলো সব্যয় পদ, আর কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। একটাকে বলতেছিলাম আমরা সব্যয় পদ, আর এটাকে বলতেছিলাম হলো অব্যয় পদ। এখন সব্যয় এবং অব্যয় কি জিনিস, এটা বোঝা অনেক বড় কাজ। তো চলেন এটা আমি একটু লিখি। সব্যয় একটা হইলো সব্যয় পদ, আরেকটা কি অব্যয় পদ। ইংলিশের সাথে আপনি সিং করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার একদম সবকিছু মিলে যাবে। ঠিক আছে, তো সব্যয়ের ডেফিনেশন কি বলেন তো ভাই? এটা যদি আমি বাংলা ভাষায় একটু সংজ্ঞা লিখি যে বাক্য গঠনের সাথে যেই পদগুলো ওতপ্রোত ভাবে জড়িত, ঠিক আছে, সেগুলোকে সব্যয় পদ বলে। তো ছোট করে একটু লিখে নেওয়া হচ্ছে বাক্য গঠনের জন্য কি প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট বা বাক্য গঠনের জন্য ওতপ্রোত ভাবে জড়িত, ওতপ্রোত
ভাবে জড়িত। তাহলে অব্যয় কি হবে? জাস্ট উল্টাই দাও, বাক্য গঠনের জন্য ওতপ্রোতভাবে জড়িত না, এটা উঠাই দাও, তাহলেই তো হবে। তাহলে অব্যয় কি? বাক্য গঠনের জন্য খুব একটা ইম্পর্টেন্স না, খুব ইম্পর্টেন্স নাই, খুব ইম্পর্টেন্ট যেটা নাই এটাকে আমি কি বলতেছি? অব্যয় পদ বলতেছি, ঠিক আছে? এখন এইগুলো আবার ভাগ করে, কিভাবে ভাগ করে একটু দেখার চেষ্টা করো। এক নাম্বার, আমি ইংলিশের সাথে একটু মিল মিল করে দেওয়ার চেষ্টা করি। এক নাম্বার কি? নাউন। তো নাউনের বাংলা কি হয়? বিশেষ্য হয় না? ওকে, তাহলে আমরা একটু বিশেষ্য লেখার চেষ্টা করি। এক নাম্বার হলো বিশেষ্য, বিশেষ্য। তারপর প্রোনাউন কি? প্রোনাউনের ইংলিশ কি হয়? বাংলা কি হয়? সর্বনাম। ওকে, তারপর কি ছিল আমাদের? বাক্য গঠনের এখানে কি লিখেছেন এটা একটু বলেন, বোঝা যাচ্ছে না। বাক্য গঠনের এখানে সব বাক্য ভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, এটা লিখছে আর কি। তো 3 নাম্বার আমি যদি একটু চলে আসি, এবার কি হবে? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই দুইটা জিনিস আছে। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভকে একত্রে বাংলায় কি বলা হচ্ছে? বিশেষণ বলা হচ্ছে, বিশেষণ। এই বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা হয় একটু দেখার চেষ্টা করি। এক নাম্বার হলো নাম বিশেষণ, নাম বিশেষণ। আর 2 নাম্বার হলো ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বলা হয়, ভাব বা ক্রিয়া বিশেষণ। এই দুই ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? আমাদের আর কি বাকি আছে? আর একটা বাকি আছে হলো ভার্ব, ঠিক আছে? ওকে, ভার্বের বাংলা যে ক্রিয়া, এটা তো আপনি জানেন, ক্রিয়া মানে কাজ বলা হয়ে থাকে। তাহলে ইংলিশের আমরা দেখলাম যে প্রথম 5টা অংশকে এই সব্বয়ের মধ্যে বাংলার মধ্যে কনভার্ট করে ফেলাইছি। কি মানে অনেক নেট প্রবলেম হচ্ছে সবারই, মানে আমার এখানে তো 1 MBPS টানতেছে, তারপর নেট প্রবলেম হচ্ছে, মানে এখন না নেট এখন প্রবলেম। তো ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তো এই মানে মাঝে আপনার 30 to 40 সেকেন্ড এরকম সমস্যা হলেও ঠিক হয়ে যাবে। ওকে, আমরা একটু কষ্ট করে এইদিকে একটু ফোকাস করি, তাহলে হবে, ভালো হবে আর কি। এবার আসেন হলো অব্যয় পদ। আর কোহোস্ট যারা আছে আপনাদের দায়িত্ব হলো সবাইকে মিউট করে দাও, বুঝছেন? মিউট করে দিবেন, কারণ লাস্টে তো আমরা কিউএনএ সেশন রাখি। আমাকে আমার মতো শেষ করতে দিলে তারপর আর কারো কোনো কোশ্চেনই থাকবে না, লাইক একটা ক্লাস করে আপনি বুঝতে পারছেন। ওকে, অব্যয় পদ যেটা বলতেছি, অব্যয় পদ আবার বলা হচ্ছে 3 প্রকার। তাহলে ভাইয়া বুঝলাম না ব্যাপারটা, মানে কি হইলো এখানে আসলে? এখানে ইংলিশে যে প্রকারভেদ গুলো আছে বাংলায় একটু অন্যভাবে তোমাকে প্রেজেন্ট করতেছে। তোমাকে বলা হচ্ছে যে এই যে প্রথম যেটা ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই কয়টা জিনিসকে তারা 4 ভাগে কনভার্ট করছে, বিশেষ্য, বিশেষণ, তারপর ক্রিয়াপদ এবং সর্বনাম পদ। এবং তোমার এই যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে না, এই 3টা জিনিসকে তারা একত্রে বলতেছে যে অব্যয়। এটাকে কি বলতেছে? অব্যয়। অব্যয়ের মধ্যে কি আছে? প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, এই 3টা জিনিস আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি প্রিপোজিশনের নাম কি, কনজাংশনের নাম কি, ইন্টারজেকশনের নাম কি। প্রিপোজিশনের বাংলা নাম আপনারা ছোটবেলা থেকে শিখে আসতেছেন যে পদান্বয়ী অব্যয়, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে যে বিভক্তি। যেটা প্রিপোজিশন সেটার বাংলা নামে কিন্তু বিভক্তি। তো এটার প্রিপোজিশন যদি বাংলায় কনভার্ট করেন, এটা হয়ে যায় হলো পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, ঠিক আছে? তারপর আছে কি কনজাংশন। কনজাংশনের নাম কি হয়? আমি যদি ভুল না হই, সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়। না ঠিক আছে, ভুল করিনি, সমুচ্চয়ী অব্যয়। আর যদি ইন্টারজেকশন, সেটার নাম কি? অনন্বয়ী অব্যয়, অনন্বয়ী, ঠিক আছে? অনন্বয়ী অব্যয়। এখন আপনি একটু ম্যাচ করেন তো যে ইংলিশের সাথে ফুল বাংলাটা সিঙ্ক হচ্ছে কিনা, মানে নতুন কিছু আমরা পড়তেছি নাকি আগের জিনিসটাই পড়তেছি, একটু আমার সাথে ম্যাচ করায় নেন। তাকান, আমি যে জিনিসটা দেখাইছিলাম ইংলিশে আপনাকে পার্টস অফ স্পিচ 8 প্রকার, সবগুলোকে আমি আপনাকে ভেঙে ভেঙে শিখাইছিলাম যে নাউন কি, নাম প্রকাশ করে, প্রোনাউন নামের পরিবর্তে বসে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে, ভার্ব দ্বারা কাজ করা বোঝায়, প্রিপোজিশন দুটো পার্টকে যুক্ত করে, বাদ দিলে মিনিং নষ্ট হয় না, কনজাংশন দুটো পার্টকে যুক্ত করে, বাদ দিলে মিনিং, সরি প্রিপোজিশন বাদ দিলে মিনিং নষ্ট হয়ে যায়, কনজাংশন বাদ দিলে মিনিং নষ্ট হয় না, এবং ইন্টারজেকশন কি প্রকাশ করে? একটা সেন্টেন্সে আবেগ প্রকাশ করে। এটাকে আমি বলছিলাম। সো ওই জিনিসটাই একটু নামের সাথে ম্যাচ করে নেন না, তাহলে তো নতুন করে বাংলাটা পড়তে হয় না, তাহলে তো আমার ওই ওই থিওরি দিয়ে আমি বাংলাটা শেষ করে দিতে পারি। তো আমি ম্যাচ করতেছি। তো ওই আমি ফার্স্টে বললাম যে সব্যয় পদ আর অব্যয় পদ, এই জিনিস একটু ভাই বুঝাই দেন তো। আচ্ছা আপনি আমাকে বলেন তো, প্রিপোজিশন কি আসলে বাক্য গঠনের জন্য জড়িত? আপনি বলেন তো, প্রিপোজিশন ছাড়া কি বাক্য গঠন করা সম্ভব? হ্যাঁ ভাই, প্রিপোজিশন বাক্যের দুটো অংশকে যুক্ত করে। তো কোনো বাক্যের যদি দুটো অংশ না থাকে তাহলে বাক্যে প্রিপোজিশনের দরকার আছে না। তার মানে প্রিপোজিশন ছাড়াও বাক্য হইতে পারে। আবির, এই বাক্যে কোনো প্রিপোজিশন আছে না। তো প্রিপোজিশন ছাড়াও বাক্য গঠন করতে পারে, বাক্য গঠন এটা খুব একটা ইম্পর্টেন্স নাই, এটাই লিখছি যে খুব ইম্পর্টেন্স নাই। আবার কনজাংশন, কনজাংশন কি করে? দুটো বড় বাক্যকে যুক্ত করে। এখন যদি বাক্যটাই ছোট হয়, দুটো বড় বাক্য না থাকে, তাহলে যুক্ত করে কি লাগতেছে? কনজাংশন কি লাগতেছে? কনজাংশন ছাড়া কি সম্ভব না? সম্ভব। ইন্টারজেকশন কি করে? আবেগ দেয়। কি রে ভাই, পৃথিবীতে হাজার হাজার বাক্য, যে বাক্যে কোনো আবেগ নাই,
আছে? অ্যাসেটিভ সেন্টেন্সের কোনো বাক্য নেই। আমরা দেখতেছি শুধুমাত্র আমাদের যেই এক্সক্লামেটরি সেন্টেন্স আছে ওটার মধ্যে আবেগ আছে, আর কনজাংশন দ্বারা আবেগ প্রকাশ করা, ইন্টারজেকশন দ্বারা আবেগ প্রকাশ করা হয়। তো ইন্টারজেকশন যদি একটা বাক্যের মধ্যে না থাকে, খুব বড় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন কিছু তো হবে না। এই জন্য বলতেছি যে ভাই দেখো, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই তিনটা জিনিস বাক্যের মধ্যে খুব বেশি একটা ইম্পর্টেন্স নাই, ঠিক আছে? তো এই জন্য আমরা বলতেছি যে বাংলায় এই তিনটা জিনিসকে একত্রে বলা হচ্ছে হলো অব্যয়পদ। এবং তিনটা যখন আমি নামকরণ করতেছি তখন বলতেছে পদান্বয়ী হলো প্রিপোজিশন, সমুচ্চয়ী হলো কনজাংশন, আর অনন্বয়ী হইলো ইন্টারজেকশন, এভাবে বলা হচ্ছে। ওকে, এবং এইখানে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? এইদিকে একটু তাকান, এটা আপনাদের বুঝতে সমস্যা হয়। বিশেষ্য মানে কি? নাউন। সর্বনাম মানে কি? প্রোনাউন। বিশেষণ মানে কি? এটা অনেকেই বুঝে না। আমরা মনে করি বিশেষণ তো অ্যাডজেক্টিভ বোঝানো হয়, বাট কনসেপ্টে কিন্তু এটা কখনোই এমন না, ঠিক আছে? তাহলে কনসেপ্টে কিরকম? বিশেষণ বলতে এখানে আপনার অ্যাডজেক্টিভও বুঝায়, অ্যাডভার্বও বুঝায়। ইংলিশের অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্বকে একত্রে বাংলায় বলা হয় হলো বিশেষণ, এটা অনেকেই বুঝে না। এবং নাম বিশেষণকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলি যে অ্যাডজেক্টিভ। কেন নাম বিশেষণ বলেন তো? বলেন, নাম বিশেষণ মানে কি? নাম বিশেষণ বলতে আপনার অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে, তাই না? আর অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন থেকে কি বলা হবে? তখন নামকে মডিফাই করতেছে না? মডিফাই মানে কি? কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তো নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তো সেরকম সেটাকে আমি অ্যাডজেক্টিভ বলি না? হ্যাঁ, তো ওটাই বাংলায় বলছে নাম বিশেষণ। মানে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে আমরা বলতেছি নাম বিশেষণ, ইংলিশে বলতেছি হলো অ্যাডজেক্টিভ। আর এটা হলো ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। নাউন প্রোনাউন ছাড়া সবাইকে কে মডিফাই করে? সবাইকে অ্যাডভার্ব মডিফাই করে, ঠিক আছে? নাউন প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব সবাইকে মডিফাই করে। এবং এই যে ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, এটাকে আমরা ইংলিশ টার্মে কি বলি? ইংলিশ টার্মে আমি বলে হলো অ্যাডভার্ব। তো এই হইলো তোমার অ্যাট এ গ্লান্স যে জিনিসটা তোমার মূলত মেইন সবার আগে দরকার, দুটোর সাথে সিং করতে পারার দক্ষতা, ঠিক আছে? তো তুমি এখানে ভালো মতো দেখতে পাচ্ছ যে এটা একটু মাথার মধ্যে মুখস্থ করে নাও, এটার উপর কিন্তু সবকিছু চলবে, একদম সব চলবে। যে আমাদের বাংলায় সব্যয়পদ, অব্যয়পদ, অব্যয়ের মধ্যে তিনটা আছে এবং সব্যয়ের মধ্যে চারটা আছে। চারটা কেন? ম্যাথ তো করতে পারতেছি না। ঝামেলা হলো বিশেষণের মধ্যে দুইটা। বিশেষণ বলতে ইংলিশে দুটো টার্ম আছে, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। যেটা অ্যাডজেক্টিভ বাংলায় নাম কি? নাম বিশেষণ। কেন নাম বিশেষণ? কারণ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এখান থেকে নাম বিশেষণ। আর অ্যাডভার্বকে কি বলি? ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। কেন? নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে, এই জন্য এর নাম ভাব বিশেষণ। আবার ভার্বকে তো মডিফাই করে জিনিসটা, তাই না? এই জন্য এটাকে তোমার ক্রিয়া বিশেষণও বলা হয়। যে যে নামে ইচ্ছা চালায়, ব্যাপারটা এরকম আর কি, আর তেমন কোনো কিছু না। এবং ক্রিয়া হলো ভার্ব। এই ক্রিয়া প্লাস কালের তোমাদের আলাদা ক্লাস আছে, রুটিনের মধ্যে একটু দেখবা, ঠিক আছে? তো ক্রিয়ায় অনেক বড় একটা পার্ট, এই জন্য ভার্বটা এখানে আমরা করাবো না। আমরা আজকে এই ক্রিয়া বাদে যত রকম ঝামেলা আছে আপনার পার্সোনাল স্পিচ বাংলা নিয়ে, এখান থেকে আমরা সব কমপ্লিট করব। এবং আমরা যখন এই ব্যাপারগুলো কমপ্লিট করে দিব, এমসিকিউ আপনি একা একা সলভ করতে পারবেন, একদম একা একা সলভ করতে পারবেন, সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আমরা সেভাবেই ক্লাসটা সাজিয়েছি। এই ক্লাস মিনিমাম 100 বার আমি নিয়েছি, তো আমি জানি যে কার সমস্যা নর্মালি কোথায় থেকে থাকে। আশা করি এটা আপনি আমার সাথে নোট করে নিয়েছেন। কোনো স্ক্রিনশট দিয়ে রাখলে হবে না, ওই স্ক্রিনশটের মতোই থেকে যাবে। তোমার চান্স হয়ে যাবে বা হবে না, গ্যালারিতে ওটা থেকে যাবে, ওটা জীবনে কেউ ওপেন করে দেখে না। ওকে, সো তোমার আমার সাথে এই জিনিসগুলো নোট করে ফেলতে হবে। আমি লিখতেছি, তুমিও লিখে ফেলবা। ওকে, এটা আপনার মাথার মধ্যে মেমোরাইজ হয়ে আছে। চলেন, এখন এটা যদি আমাদের হয়ে থাকে, আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা কি করবো? এবার ভাঙবো। এই যে আমরা দেখলাম বিশেষ্য, বিশেষ্য মানে হলো নাউন, নাউন কত প্রকার আছে এগুলো আমরা এখানে একটু ভাঙবো, ঠিক আছে? এভাবে সামনে সামনে ভাঙবো এবং সামনে সামনে আগাবো। তো চলেন আমরা নেক্সট স্লাইডের দিকে চলে যাই। ওকে, আমি যেই জিনিসটা আপনাকে বলছিলাম ওই জিনিসটা এখানে আছে। আর একটা ব্যাপার, আপনার পরীক্ষার অন্তিম মুহূর্ত, তাই না? তো এখন আমার টিচার একটা কথা বলতো যে তুমি একই সাথে ভার্সিটিতে চান্স পাবা না, মানে তুমি একই সাথে পণ্ডিত এবং ভার্সিটিতে চান্স পেতে পারবা না। আমি বুঝি নাই, মানে কি বললাম? উনি বলছিল তুমি যদি পণ্ডিত হইতে চাও, ভার্সিটিতে চান্সও পাইতে চাও, পাবা না। কেন পাবো না? খেয়াল করে দেখো। ধরো তুমি যদি এই কনসেপ্টটা পত্রগণে পণ্ডিত হইতে চাও, হ্যাঁ, তোমার মিনিমাম 10 দিন টাইম লাগবে। বাট তোমার হাতে আছে মাত্র 2 মাস, সব সাবজেক্ট কমপ্লিট করতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, অনেক কিছু। তাহলে তোমার এখন কি পড়তে হবে এটা জানা বেশি প্রয়োজন, তাই না? কই থেকে কোশ্চেন বেশি আসে? ভার্সিটিতে চান্স পাওয়ার পর তখন তুমি পণ্ডিত্য গ্রহণ করতে পারবে, আমাদের কোনো সমস্যা নাই। আবার যাদের এই জিনিসগুলো শেষ, যারা রিভিশন দিচ্ছে, তারা এখন পণ্ডিত হতে পারবে, কোনো সমস্যা নাই। বাট তুমি এগুলো পড়েনি এখনো, একটা কনসেপ্টে পণ্ডিত হতে চাও, তাহলে কি হবে? হবে না। পণ্ডিত হতে চাইলে এদিকে তুমি বেশি টাইম দিয়ে ফেলবে, অন্য সাবজেক্টে কম টাইম দিয়ে ফেলবে, তোমার চান্সটা মিট যাবে। আর তুমি যদি ভার্সিটিতে চান্স পাইতে চাও, তাহলে কোনো সাবজেক্টে পণ্ডিত হতে পারতেছো না, কারণ কম সময় তোমার পড়তে হচ্ছে। এই থিওরি অনুসারে আসলে বাস্তবতাটা চলে। তো এখান থেকে তোমার কতটুকু দরকার অতটুকু তো আমি তোমাকে মার্ক করে পড়াবোই এবং দেখাও দিব এবং এমসিকিউ দিব। ওর বাইরে নর্মালি কোনো কিছু আসবে না বলে আশা রাখা যায়। এর আগেও কখনো আসেনি, কারণ কয়েক বছর এক্সপিরিয়েন্স থেকে আমরা আসলে এত দূর আগে এসেছি, তাই না? ওকে,
সো যে জিনিসটা বললাম দেখেন ওইগুলো লেখা আছে, এই যে সব্যয় পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, দেখছেন? আর একটা হলো অব্যয় পদ, এটা ভেঙে দেয়নি, আমি আপনাকে ভেঙে একদম সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। এবং এই যেগুলো আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ কিরকম কি হয় না হয় এখানে লেখা আছে, এবং ওই জিনিসগুলো আমি অলরেডি আপনাকে বুঝাই দিছি। তাই এখান থেকে আসলে রিডিং পাওয়ানোর কোনো দরকার নাই। বিশেষ্য সংজ্ঞা তো আপনাকে রিডিং পাওয়ানোর দরকার নাই, তাই না? ওকে, তারপর একটু ওয়েট করি। বিশেষ আপনার সংজ্ঞা রিডিং দরকার নেই, কিন্তু একটা জিনিস দরকার আছে, এটা হলো প্রকারভেদ। মনে রাখবেন ইংলিশে নাউন কত প্রকার? 5 প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আজকে তো ক্লাসটা ছিল, বাট ওটা তো আমরা নিতে পারলাম না, হাফ ক্লাস নিছে আর কি। কিন্তু বাংলায় নাউন কয় প্রকার? 6 প্রকার। বাংলায় নাউন 6 প্রকার বলা হয়ে থাকে। এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভার্বাল নাউন। এখান থেকে পরীক্ষায় শুধু কোশ্চেন কোথায় আসে জানেন? এই ভাববাচক বিশেষ্য এখান থেকে আসে, আর কোথাও আসে না। আর এখানে ম্যাটেরিয়াল নাউন যেটা আছে এখান থেকে আসে। এই দুই জায়গা থেকে আপনার শুধু পরীক্ষায় কোশ্চেন আসবে, তাছাড়া আসবে না। কেন কেন এই দুই জায়গা থেকে আসে এই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই। এগুলো তো আপনি জানেন। এবার একটু নিচের দিকে আমি একটু চলে আসার চেষ্টা করি। দেখেন, যেটা প্রপার নাউন, প্রপার নাউন মানে কি? কোনো কিছু নির্দিষ্ট নাম বোঝায়। এখন আপনাকে কি আমি বলবো ভাই নজরুল একটা মানুষের নির্দিষ্ট নাম, এই জন্য এটা প্রপার নাউন? এটা কি বলা সাজে? এটা কি টাইম নষ্ট করার মতো একটা কনসেপ্ট না? এইগুলো তো ভাই রিডিং, এগুলো তো সহজ। তাও আমি তো তোমাকে বলে দিলাম কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝাইলে তখন সেটা প্রপার নাউন হয়। ঠিক আছে, এবার আসছে জাতিবাচক মানে কমন নাউন। কমন নাউন মানে কি? কোনো কিছু সাধারণ নাম। মানুষ, মানুষ হলো সবাইকে একত্রে বোঝানো হচ্ছে। ওই মানুষ থেকে যখন তুমি বলবা যে আবির, তখন মানুষের মধ্যে আমাকে একজনকে নির্দেশ করতেছো, তাই না? তো এটাই বলতেছে জাতিবাচক মানে কমন নাউন কি? কোনো কিছু সাধারণ নাম বুঝাইলে তখন সেটা কমন নাউন। এইখানে চলে আসো তুমি একটু, বস্তুবাচক বা দ্রব্যবাচক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমার দেবে। ঠিক আছে, ইংলিশে কিন্তু বই, খাতা এগুলো কিন্তু কমন নাউন, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। ইংলিশের ক্ষেত্রে যখন ইংলিশে পড়াবো তখন আমি ক্লিয়ার করবো। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখো এগুলো কার মধ্যে পড়তেছে? এগুলো তোমার ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়তেছে। ম্যাটেরিয়াল নাউনের বাংলা নাম হলো বস্তুবাচক বা দ্রব্যবাচক। ঠিক আছে, বই, খাতা, কলম, থালা, বাটি মানে যেইগুলো তোমার আসলে বস্তুনিষ্ঠ উপাদান, সেগুলোকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বলতেছে। ঠিক আছে, ইংলিশে ম্যাটেরিয়াল নাউন এবং বাংলা ম্যাটেরিয়াল নাউন কিন্তু একটু আলাদা আছে। ইংলিশে ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আর বাংলার ক্ষেত্রে এত কিছু না ভাই, বস্তুবাচক হলে সেটা ম্যাটেরিয়াল নাউন। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু ঝামেলা হয়। ওকে, এখন তুমি জিজ্ঞাসা করতে পারো ভাইয়া বই তো কোনো কিছু সাধারণ নামও হইতে পারে, তাহলে বই আমি কোনটা টিক মারবো বলেন? আমি কি এখানে কমন নাউন জাতিবাচক টিক মারবো নাকি বস্তুবাচক টিক মারবো? ভাই তোমার দুটো অপশন একসাথে থাকবে না, বুঝছো? দুটো অপশন তোমার কখনোই একসাথে থাকবে না। তো যে কোনো একটা দিবে, হয় জাতিবাচক দিবে না হয় বস্তুবাচক দিবে। ক্লাস আমাদের অবশ্যই রেকর্ডিং থাকবে, এমসিকিউ পিডিএফ দিয়ে দেওয়া হবে। যখন এই ক্লাস শেষে দুইটা ক্লাসের আমি একসাথে দিয়ে দিব তখন আপনি একা একা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওকে, এবার আসলে হলো সমষ্টিবাচক। সমষ্টিবাচক এগুলো পরীক্ষায় আসে না, গ্রুপ বুঝাই, যে সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, স্থিতি, এগুলো গ্রুপ বুঝাচ্ছে। এই জন্য এগুলোকে আমি সমষ্টিবাচক বলতেছি। পরীক্ষায় আসবে এইটা, এদিকে তাকান। ভাববাচক বিশেষ্য ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন কাজের নাম, কোন কাজের নামকে ভাববাচক বিশেষ্য বলা হয় কিভাবে? ওকে চলেন, এই যে যাওয়া, গমন, কোনো কিছু যাওয়া, ঠিক আছে, আপনি যাচ্ছেন, যাওয়া, যাওয়া একটা কাজ, এই কাজের নামকে কি বলা হয়? গমন। ঠিক আছে, এটা হলো কাজের নাম। কোন কাজের নামকে কি বলা হয়? ভাববাচক বিশেষ্য বলা হয়। আবার আসেন, দেখা, দেখার কাজ, দেখা একটা কাজ, সেই কাজের নাম কি? সেই কাজের নাম হলো দর্শন। ওকে, তারপর খাওয়া, খাওয়ার এই কাজের নামকে কি বলা হয়? ভোজন বলা হয়। তারপর শুয়ে পড়া, শুয়ে পড়তেছেন আপনি, এই শুয়ে পড়ার কাজের নামকে কি বলা হয়? শয়ন বলা হয়। এই আবার তারপর আপনি দেখতেছেন যে শোনা, দেখা, এসিটা মানে ওয়ার্ড গুলো দেখতেছেন। তো কোনো কাজের নামকে একত্রে কি বলা হচ্ছে? ভার্বাল নাউন বলা হচ্ছে। ভার্বাল নাউন ইংলিশ অনেক বড় একটা কনসেপ্ট। কোন একটা ভার্ব যখন নাউনের মতো আচরণ করে তখন থেকে ভার্বাল নাউন বলা হয়। এটা হলো আপনার ইংলিশের কনসেপ্ট, ইংলিশ আমরা আলোচনা করবো। বাট বাংলার ক্ষেত্রে সহজে কিভাবে মনে রাখা যায় ভাববাচক, এখান থেকে কিন্তু শিওর কোশ্চিন আসবে। কোন একটা কাজের নামকে আমরা কি বলি? ভাববাচক বিশেষ্য বলি। এই যে যাওয়া কি গমন বলতেছি, দেখাকে দর্শন বলতেছি, খাওয়াকে ভোজন বলতেছি, এরকম যে কাজের নাম। এবং পরীক্ষায় হুবহু এটাই দিয়ে দেয়, বলে যে বলতো এখানে নিচে কোন বাক্যটি ভার্বাল নাউন, নিচে কোন বাক্যটি ভাববাচক বিশেষ্য? এই যে দর্শন, দেখার কাজের নামকে দর্শন বলা হয়, এটা তোমার ভাববাচক বিশেষ্য। এটা কিন্তু পোলাপান ভুল করে, তুমি ভুল করবে না, এতটুকু আমি বলতেছি, কারণ এটা তোমাকে মার্ক করা অলরেডি দেখাই দিলাম। ভাই আপনি কি মার্ক করা পিডিএফ দিবেন? এখান থেকে তোমাকে পড়ানো হচ্ছে, আমি তোমাকে মার্ক করা পিডিএফ দিব, কোথায় কিভাবে পাবা, ক্লাসটা করো, সবকিছু জানতে পারবা, সমস্যা নাই। গুণবাচক এটা বোঝানোর কিছু নাই, তাই না? এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়, এটাকে আমরা গুণবাচক বলতেছি বা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। যেমন দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, দুঃখ, সুখ, এগুলো দেখতে পারবেন না, ছুঁইতে পারবেন না, শুনতে পারবেন না, শুধু অনুভব করা যায়। তাহলে এটার ডেফিনেশন কি বলে? দেখা যায় না, দেখা যায় না, নট সি। তারপর কি? নট লিসেন, LISTN, শোনা যায় না, নট টাচ, TOUC, দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, শুধু কি করা যায়? শুধুমাত্র
অনুভব করা যায়, ফিল করা যায়, এগুলোকে আমি কি বলতেছি? এগুলোকে আমি বলতেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা বাংলা হলো গুণবাচক বিশেষ্য। আচ্ছা, এগুলো আমি নোট করবো না কি করবো না? ওকে, আপনার কাছে যদি 9-10 ওল্ড এডিশন বইটা থাকে আমার সাথে আপনি ওখান থেকে দাগাই নেবেন, এবং আপনার যেগুলো মনে হবে আমার কাছে এক্সট্রা কথা, ঠিক আছে, যেটা আপনার জানা নাই সেটা আপনি নোট করে নেবেন। নোট সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, যেটা আপনার কাছে পারফেক্ট মনে হয় আপনি সেটা করবেন। জি, এটা 2018 বা 19 সালের এডিশন থেকে 9-10 বই থেকে নেওয়া হয়েছে এই স্লাইডটা আর কি। হ্যাঁ, এবং আমি এখানে আপনাকে আজকে দেখাই দিব, এখান থেকে হুবহু কপি করা হয়, বিসিএস এর মধ্যে হুবহু কপি করে। সব বইয়ের মাদার বই হলো এটা, কিন্তু কেউ স্বীকার করে না। এখান থেকেই সবকিছু হয়, যা হয়। ওকে, গুণবাচক পরীক্ষা আসে না, দেয় শুধুমাত্র ভাববাচক, এগুলো আর কোনো কিছু দেয় না, ঠিক আছে। ওকে, আমি যদি এখানে একটু চলে আসি, তাহলে আমাদের প্রথমত ছিল পত্রকরণের প্রথম পেজ, সেকেন্ড পেজ ছিল হলো বিশেষ্য, আমাদের যে 6 প্রকার সেটা। তারপর হলো বিশেষণ। বিশেষণ মানে অ্যাডজেক্টিভ কিন্তু না ভাই, বিশেষণ মানে কি হয়? তোমার অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডভার্ব হয়, দুটো একত্রে এখানে বলা হয়ে থাকে। বলো, এটা তুমি কি আবার নতুন করে শিখবা নাকি আগেরটাই সিং করবা? আগেরটা সিং করলে বেশি ভালো লাগবে না? ওকে, বলো, বিশেষ্য 2 প্রকার। একটা কি? একটা হলো তোমার নাম, নাউনকে মডিফাই করতেছে অর্থাৎ নাম বিশেষণ, আর এটাকে আমি কি বলতেছি? ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, তাই বলতেছি না? নাম বিশেষণের মানে কি? অ্যাডজেক্টিভ। ভাব বিশেষণ মানে কি? অ্যাডভার্ব। একটু তোমার মনে থাকবে? ওকে, একটু যদি তোমার মনে থাকে তাহলে তার কোনো কথাই নাই, একদম সহজ। তাহলে চলো, অ্যাডজেক্টিভ তুমি কিভাবে বের করছিলে ইংলিশে? নাউন প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করতো তাকে অ্যাডজেক্টিভ বলা হইতো, তাই না? নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক তার নামকে কি বলতাম? অ্যাডভার্ব বলতাম। ওটাই দেখো ইংলিশে বলছে, কোনো নতুন কিছু দেয়নি ভাই। এদিকে একটু তাকাও, তোমাকে কি বলছে দেখো, মানে কতটা সহজ। তোমাকে বলতেছে চলন্ত গাড়ি, বলো তো বাবা চলন্ত কোন পার্সেন্টেজ? বলো, চলন্ত কাকে বোঝাচ্ছে? চলন্ত এখানে কি? মডিফাই করা মানে কি? কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। চলন্ত এখানে কি আছে এই বাক্যে? চলন্ত কি এখানে বাক্যটাতে? চলন্ত হলো এই বাক্যে গাড়ি। গাড়িটা আসলে চলন্ত অবস্থায় আছে, তাই না? তাহলে চলন্ত ওয়ার্ড কাকে মডিফাই করছে? গাড়িকে মডিফাই করছে। মডিফাই করা মানে কারো সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া। গাড়ির একটা অবস্থান না চলন্ত? জি। তাহলে চলন্তকে তুমি কি বলবা? অ্যাডজেক্টিভ বলবা। অ্যাডজেক্টিভের বাংলা নাম কি? অ্যাডজেক্টিভের বাংলা নাম হলো নাম বিশেষণ। কি? নাম বিশেষণ, ঠিক আছে। এখন এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে কাকে? নাউনকে মডিফাই করছে না? গাড়ি একটা নাউন না? নাউনকে মডিফাই করছে না? নাউনের বাংলা কি? বিশেষ্য না? তো ওই জন্য বলছে ভাই বিশেষ্যের বিশেষণ, অর্থাৎ নাউনকে মডিফাই করছে। এই চলন্ত ওয়ার্ডটা নাউনকে মডিফাই করছে, তাই বলছে বিশেষ্যের বিশেষণ, নাউনকে মডিফাই করা হয়েছে। খুব কঠিন জিনিস, একদম মিল পাচ্ছ না দেখো ইংলিশের সাথে তুমি? জি, মিল পাচ্ছ। রেকর্ড কবে পাবো? রেকর্ড 4 ঘন্টা পর পাবো। ওকে, করুণাময় তুমি, বলো তো করুণাময় কার সম্পর্কে এসে তথ্য? তুমি সম্পর্কে এক্সট্রা তথ্য। তাহলে করুণাময় ওয়ার্ডটা কাকে মডিফাই করলো? তুমি ওয়ার্ডটা কি? তুমি ওয়ার্ডটা হলো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। তাহলে কাকে মডিফাই করলো? প্রোনাউনকে মডিফাই করলো না? হ্যাঁ, এই জন্য এটাকে কি বলছি? সর্বনামের বিশেষণ। এটা একটা সর্বনামের বিশেষণ। করুণাময় ওয়ার্ডটা সর্বনামকে মডিফাই করছে, তাই সর্বনামের বিশেষণ। এভাবে তোমার পরীক্ষায় দেওয়া হয়ে থাকবে। কিভাবে বলবে? করুণাময় তুমি, বলো তো করুণাময় এখানে কোন বিশেষণ? এইভাবে জিগাবে। তুমি তো একদম দেখতে পাচ্তেছো যে করুণাময় কাকে মডিফাই করছে, করুণাময় কার সম্পর্কে এক্সট্রা তথ্য, তুমি সম্পর্কে এক্সট্রা তথ্য। তাই করুণাময়কে আমি কি বলছি? তুমি হলো সর্বনাম, সর্বনামের বিশেষণ, অর্থাৎ সর্বনামকে মডিফাই করেছে। এই হলো ব্যাপার। এখন দেখছেন, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের কাছে বাংলা কঠিন লাগতেছে, আবার ইংলিশ সহজ লাগতেছে, এটা কোনো কথা? বাট আপনি যদি বাংলাকে বাংলা হিসেবে নেন তাহলে কঠিন লাগবে। এই জন্য বাংলা ক্লাসটা আমি নিই, যে বাংলা ইংলিশ সিং করতে পারি। তাহলে বুঝেন, আমরা ইংলিশের সাথে রিলেট করে পড়ে এত কঠিন লাগতেছে, তাহলে বাংলা যারা আলাদা করে এটা বুঝায় তাদের কাছে ব্যাপারটা কি পরিমাণ কঠিন মনে হবে। এই জন্য দুটা ক্লাস একসাথে সিং করা, যে বাংলা ইংলিশ, ইংলিশ যেটা পড়াবো ওটার কনসেপ্টে আমরা বাংলার মধ্যে রাতে রাখে দিব। তাহলে সুবিধা কি হবে? একদিন আমাদের দুটো কনসেপ্ট শেষ হয়ে যাবে এবং দ্রুত আমরা সিং করতে পারবো। এই জন্য আপনাদের রুটিনটা এইভাবে সাজানো হয়েছে। তারপরে দেখেন তো, দ্রুত চলো, দ্রুত ওয়ার্ড কাকে মডিফাই করছে? চলো কি? চলো হলো ভার্ব, ভার্বকে মডিফাই কি করছে? দ্রুত। কিভাবে চলো? দ্রুত চলো। দ্রুত ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে। দ্রুতকে আপনি কি বলবেন? অ্যাডভার্ব বলবেন না? নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক তখন সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায় না? হ্যাঁ, তো ওটাই লিখছি যে ভাই দেখো, দ্রুত ওয়ার্ডটা এখানে কাকে মডিফাই করছে? ক্রিয়াকে মডিফাই করছে, তাই বলতেছি ক্রিয়া বিশেষণ। দ্রুত ওয়ার্ডটা যেহেতু এই যে চলো ভার্বকে মডিফাই করছে, তাই দ্রুত ওয়ার্ডের নাম কি? ক্রিয়া বিশেষণ। অর্থাৎ এই ব্যাটা দ্রুত ওয়ার্ডটা ক্রিয়াকে বা ভার্বকে মডিফাই করছে, তাই এর নাম হলো ক্রিয়া বিশেষণ। এভাবেই আসলে মানে রাখা হয়েছে, আর তেমন কোনো কিছু এখানে আসলে নাই, বুঝছেন? এইভাবে জিনিসটা সাজানো হয়েছে। ওকে, নেক্সট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে বিশেষণ 2 ভাগে ভাগ করছে। নাম বিশেষণকে অ্যাডজেক্টিভ বলতেছি, ভাব বিশেষণকে কি বলতেছি? অ্যাডভার্ব বলতেছি, তাই না? তো যেমনে ভাই ইংলিশে মডিফাই শিখছো অমনেই তুমি এখানে শিখবা, কোনো ডিফারেন্সিয়েশন নাই। 100-এ 100 মিল, একদম খাঁটি 100-এ 100। কিরকম দেখবা? চলো আমি তোমাকে এখানে একটু দেখানোর চেষ্টা করি। দেখো এখানে তোমাকে কি বলতেছে? তোমাকে কোন ওয়ার্ডের নিচে দাগ দিছে? সুস্থ সবল। এখানে কার নিচে দাগ দিছে? রূপবান ও গুণবান। ভাই
আমি বুঝাইলে কঠিন মনে হবে। তুমি এখানে একটু চিন্তা করো তো, বলো তো সুস্থ সবল দ্বারা কাকে বোঝাচ্ছে এই বাক্য? সুস্থ সবল কি এই বাক্যের মধ্যে? কি সুস্থ সবল কি এখানে? দেহকে বোঝাচ্ছে না? হ্যাঁ, দেহকে বোঝাচ্ছে। তো দেহ আরটা কি নাউন না? দেহ আরটা হলো নাউন। এখন তুমি বলো তাহলে সুস্থ সবলকে তুমি কি বলবা? কাকে মডিফাই করছে? নাউনের বাংলা নাম কি? বিশেষ্য। তাই বলছে বিশেষ্যের বিশেষণ। সুস্থ সবল ওয়ার্ডটা বিশেষ্য বা নাউনকে মডিফাই করছে। মানে এটা কি খুব কঠিন জিনিস বলছে? একদম পানির মতো সহজ জিনিস না, বলো একদম সহজ জিনিস না? হ্যাঁ। তো আমি তোমাকে যেগুলো দাগাই দিচ্ছি তুমি এখানে এগুলো দাগাবা, বা তোমার যেগুলো মনে চাই দাগানো নোট করা সম্পূর্ণ নিজের উপর, আত্মকেন্দ্রিক। তোমার যদি নোট করতে ভুল হয় আমাদের মেন্টর প্যানেল ওই নোটগুলো কারেকশন করে দিবে, যে আপু এইভাবে নোট করলে ভালো হইতো, ঠিক আছে? ওইগুলো উনি করে দিবে। আর পুরা বইয়ের দাগানো পিডিএফ আমার কাছে আছে, এটা ক্লাসের লাস্টে আমি দিয়ে দিব। এখান থেকে আমি শিখাচ্ছি দাগানো পিডিএফ কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার প্যানিক খাইতে হবে না, তুমি একটা ক্লাস আগে মনোযোগ দিয়ে করো, কোশ্চেন না করে মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলেই ভালো হবে। এবার আসো, রূপবান ও গুণবান কার সম্পর্কে এক্সট্রা তথ্য রে ভাই? এই বাক্যে কি আছে? এই বাক্যে সে আছে। সে, সেটা একটা প্রোনাউন। প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য, তাহলে এটাকে আমি কি বলবো? সর্বনামের বিশেষণ। প্রোনাউনের বাংলা হলো সর্বনাম, তাহলে সর্বনামকে মডিফাই করতেছে। রূপবান ও গুণবান অর্থটা সর্বনামকে মডিফাই করতেছে, মানে খুব কঠিন জিনিস। মানে এটা চোখ দিলেই তো তাকালেই তো পারা যায় যে আল্লাহ এটা এত সহজ, এত সহজ একটা জিনিস, বুঝছো? আর তেমন কোনো কিছু কঠিন এখানে নাই। ওকে, তাহলে এখান থেকে তোমার পরীক্ষায় আর কি কোশ্চিন আসতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো। এখান থেকে এই কোশ্চিন আসে কিভাবে, তাকান। এখান থেকে আপনাকে দিবে, পরীক্ষা ডিরেক্ট দিবে চৌকস লোক। চৌকস, এটা তো একটা অ্যাডজেক্টিভ, বুঝতেছেন? লোক কি নাউন না? হ্যাঁ, নাউনকে মডিফাই করছে কে? চৌকস। তো এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কোন অ্যাডজেক্টিভ? এটাই কোশ্চেন। এটা কোন বিশেষণ? এটা কোন অ্যাডজেক্টিভ? এটাই কোশ্চেন। বলতে হবে যে ভাই এটা গুণবাচক অ্যাডজেক্টিভ। কিভাবে আপনি বুঝে নেবেন? কমন সেন্স দিয়ে বুঝে নেবেন। তাজা মাছ, তাজা একটা অবস্থা, তাই এটা অবস্থাবাচক অ্যাডজেক্টিভ। হাজার লোক, হাজার কি একটা সংখ্যা, তাই সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। এখন এইগুলোর মধ্যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট আমি পিডিএফ দিব ভাই, ক্লাসের লাস্টে আছে, মনোযোগ দিয়ে ক্লাস করো। পিডিএফ দিব, আপাতত তোমাকে জাস্ট থিওরিটা বুঝাচ্ছি। পিডিএফ দেওয়া, দাগাই দেওয়া, এমসিকিউ দেওয়া এগুলো আমাদের দায়িত্ব। তো আগে তুমি বুঝো, যে কনসেপ্ট বুঝাচ্ছি কনসেপ্টটা বুঝো। দাগানোর চিন্তা আমার, ওটা আমি তোমাকে দিয়ে দেবো, তোমার সমস্যা চিন্তা করতে হবে না। অর্ধেক সম্পত্তি, সম্পত্তি হলো নাউন, নাউনকে মডিফাই করছে হলো অর্ধেক, তাহলে অর্ধেক একটা অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ ভাই? বলতেছে যে এটা অংশবাচক অ্যাডজেক্টিভ। এইভাবে তোমার কোশ্চেন গুলো দিবে। কোশ্চেন কিভাবে দিবে এটা আগে বুঝো। দাগাই দেওয়ার দায়িত্ব আমাদের, ওটা আমরা দাগাই দিব, তোমার টেনশন করতে হবে না। ওকে, তারপর কতদূর পথ। পথ একটা নাউন, নাউনকে কে মডিফাই করছে? কতদূর। কতদূর কার সম্পর্কে এসে তো পথ সম্পর্কে এসে, তাই এটাকে আমি কি বলতেছি? এটা আমাদের প্রশ্নবাচক অ্যাডজেক্টিভ, তাই তো? প্রশ্নবাচক বিশেষণ, বিশেষণ মানেই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, দুটাই বলা হয়ে থাকে। ওকে, আরো বিভিন্ন ভাবে থাকে, যে ক্রিয়াজাত ইসিট্রা ইসিট্রা। যেমন ধরেন হারানো সম্পত্তি, বলতেছে বাবা হারানোটা কি বলো তো? হারানো কাকে মডিফাই করছে? সম্পত্তি, নাউনকে মডিফাই করছে। নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে হারানো এখন অ্যাডজেক্টিভ, বাট কি রূপে অ্যাডজেক্টিভ? এটা বলতেছে ক্রিয়াজাত রূপে। হারানো একটা ক্রিয়া, একটা কাজ, বাট এই ওয়ার্ডটা কি হয়েছে? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, তাই বলতেছে এটা ক্রিয়াজাত রূপে। মানে জিনিসটা একটা ভার্ব, বাট কাজ করতেছে এখানে কার মতো? অ্যাডজেক্টিভের মতো, কারণ এই যে নাউনকে মডিফাই করছে, এই আর কি ব্যাপার। মানে চোখ বন্ধ করে যদি একটু তাকানো যায় অটোমেটিক্যালি বোঝা যায়। যেমন ধরো এখানে ধরো স্বীয় সম্পত্তি, কোথাকার কে, কবেকার কথা। এই দেখো তুমি এখানে জিনিসটা দেখার চেষ্টা করবে, এখানে কি হচ্ছে? এখানে কবেকার, তারপর তুমি যদি এখানে একটু দেখার চেষ্টা করো কে, স্বীয়, এগুলো সবগুলো কি বাবা? এগুলো সবগুলো হলো প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন হয়ে এখানে নাউনকে মডিফাই করছে, কথা, কোথাকার, সম্পত্তি, নাউনকে মডিফাই করছে। তো নাউনকে মডিফাই যদি করে সেটা যাই হোক, জিনিসটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে না ঘুরে ফিরে? তো এটাই বলতেছে যে ভাই এগুলো তোমার হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু কি রূপে? অ্যাডজেক্টিভটা কি রূপে ব্যবহার করা হয়েছে? বলতেছে সর্বনাম রূপে। সর্বনামটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। এইভাবে তোমার কোশ্চেনটা করে দিবে, আর কোনো কিছু না। বিপসা মানে হলো বারবার, ঠিক আছে, রিপিটেশন। এই যে হাসি হাসি, কাত কাত, ডুবু ডুবে, এটাকে বিপসা বলা হয়ে থাকে। সমাজসিদ্ধ মানে কি? সমাজ দ্বারা ভাঙা যায়। এই যে বেকার, নেই কার যার, জ্ঞান হারা, জ্ঞান হারিয়েছে যে, চৌচালা, চার চাল যে ঘরের, এগুলো হলো সমাজজাত ওয়ার্ড, সমাজ দ্বারা ভাঙা যায়। তাই বলছে ভাই এইগুলো তো আমার সমাসের ওয়ার্ড, কিন্তু আসলে আচরণ করতেছে এখানে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। তাই এগুলোকে বলতেছি সমাজ দ্বারা এগুলো ভাঙা যায়। অর্থাৎ এইগুলো অ্যাডজেক্টিভ মতো আচরণ করতেছে, বাট জিনিসটা আসলে কি? জিনিসটা আসলে সমাজ থেকে উৎপন্ন। কোথা থেকে উৎপন্ন? এভাবে আসলে কোশ্চেন করা হবে, ঠিক আছে? তারপর অনুকার অব্যয়। অনুকার অব্যয় মানে কি? কোন একটা অনুভূতিকে বোঝানো হয়, ফিলিংস কে বোঝানো হয়। কনকনে, সনসনে, ধিক দিয়ে, টসটসে, টকটকে, এগুলো একটা ফিলিংস। এই ফিলিংস বোঝানোর জন্য এগুলো আমি বলতেছি ভাই এগুলো তো এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ কি আকারে ব্যবহার করা হয়েছে? অনুকার অব্যয় আকারে ব্যবহার করা হয়েছে। এভাবে আর কি কোশ্চেন দেবে, ঠিক আছে? আর তেমন কোনো কিছু এখানে নাই। এগুলো সর্বনাম কেন হবে? এগুলো তো অনুকার অব্যয়। সর্বনাম এখানে ছিল, এই যে দেখেন কবেকার, এই যে কে, এই যে স্বীয়, নাউনের পরিবর্তে বসে না, তাই তো? নাউনের পরিবর্তে বসে নির্দেশ করতেছে, এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? সর্বনাম বলতেছি, ঠিক আছে?
তারপর আমাদের এখানে কি আছে, অব্যয়জাত। এই যে আচ্ছা, উপরি, হঠাৎ, এগুলো একটা অব্যয়। অব্যয়পদ মানে কি বলতো? অব্যয়পদ মানে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটা পদকে অব্যয়পদ বলা হয়, তাই তো? এখানে একটু দেখার চেষ্টা করে চলো। আচ্ছা, একটা আবেগ প্রকাশ করতেছে, তার মানে কি? এটা ইন্টারজেকশন। উপরি, এটা আবেগ প্রকাশ করছে, এটা একটা ইন্টারজেকশন। হঠাৎ আবেগ প্রকাশ করছে, এটা একটা ইন্টারজেকশন, তাই তো ব্যাপারটা? এইগুলো তো আমি প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ইংলিশে বলতে পারবো না, তাই ইংলিশে একবার ঠাস করে বলে দিই ভাই, এটা একটা অব্যয়জাত। অব্যয় কয় প্রকার ছিল? 3 প্রকার। পদান্বয়ী, সমচ্চয়ী, অনন্বয়ী, তাই না? পদান্বয়ী প্রিপজিশন ছিল, সমচ্চয়ী কনজাংশন ছিল, অনন্বয়ী কি ছিল? ইন্টারজেকশন ছিল। তো কিছুটা হলে আবেগ তো পাওয়া যাচ্ছে, হঠাৎ, উপরি, আচ্ছা, তাই তো? এই জন্য এগুলোকে কি বলতেছি ভাই, জিনিসটা আসলে অব্যয় পদ, বাট অ্যাডজেক্টিভের মতো এখানে আচরণ করছে। এভাবে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। আর কোনো কোশ্চেন না যে ভাই বলতো আচ্ছা মানুষ, আচ্ছা এখানে একটা অ্যাডজেক্টিভ, কি রূপে অ্যাডজেক্টিভ? বলতে হবে অব্যয়জাত রূপে অ্যাডজেক্টিভ। এভাবে কিন্তু কোশ্চেন দেয়। এবার আসলে কোশ্চেন প্যাটার্ন কি করবে তোমাকে কেউ বলতে পারবে না, তাই আমরা একদম সব একদম স্পষ্ট ভাবে শিখাচ্ছি, যাতে করে কোশ্চেন দিলে তুমি আটকাই না যাও। ঠিক আছে, এবার এখানে দেখো হলো কৃদন্ত। কৃদন্ত কি জিনিস? এখন কৃদন্ত বোঝাইতে গেলে অনেক ঝামেলা হবে। ক্রিয়াপদ আমরা পরবর্তীতে শিখাবো। কৃদন্ত তোমাদের কৃত প্রত্যয়ের একটা আলাদা ক্লাসে আছে, প্রত্যয়ের ক্লাস। প্রত্যয়ের ক্লাসে যখন আমি তোমাকে শিখাবো তখন কৃদন্তটা তুমি পারবা। আপাতত এখন তুমি কৃদন্ত শিখাইতে গেলে তোমার মাথার উপর দিয়ে যাবে, বুঝছো? তাই আমি আসলে কৃদন্তটা স্কিপ করতেছি। আমরা যখন প্রত্যয়ের ক্লাস নিব তখন কৃদন্ত তুমি বুঝতে পারবে, এটা অনেক বড় একটা ঝামেলাময় জিনিস। সেম এই তদ্বিদান্ত, এটা প্রত্যয়ের মধ্যে পড়ে, প্রত্যয় না পড়লে এটা তুমি পারবে না। তো প্রত্যয় কমপ্লিট করে এটা আমরা জিনিসটা রিকভার দিব। উপসর্গ, উপসর্গ একটু পরেই আমাদের আছে, উপসর্গের ক্লাস কিন্তু আছে, তখন তুমি এটা অটোমেটিক্যালি বুঝে যাবা যে উপসর্গ কিভাবে ব্যবহার করা হয়। উপসর্গের আলাদা কোনো মিনিং নাই। কোন একটা মিনিংফুল বাক্যের, কোন একটা মিনিংফুল শব্দের আগে বসে নতুন মিনিং এর সৃষ্টি করে, এটাকে উপসর্গ বলা হয়। ঠিক আছে, যেমন ধরো এই যে খুঁত। খুঁত মানে কি? ফুল আছে যার মধ্যে, সাথে নি নামক একটা কি বাক্য, একটা শব্দাংশ যুক্ত হইলো, যুক্ত হয়ে নতুন শব্দ কি গঠন করলো? নিখুঁত। নিখুঁত মানে কি? যার কোনো খুঁত নাই, পুরো একেবারে খাঁটি। তাহলে উপসর্গের ডেফিনেশনটা কি বলতো? একটা মিনিংফুল ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, এটাকে উপসর্গ বলা হয়। ঠিক আছে, তারপর এখানে যদি তুমি অপহৃত, ঠিক আছে, এখানে উপসর্গ যুক্ত হয়েছে। হৃত, হৃত মানে হলো কোনো কিছু হনন করে না বা কোনো কিছু গ্রহণ করে নেওয়া, এরকম। তো এটার সাথে যুক্ত করছে, তার অপহৃত মানে কি? জোর করে কোনো কিছু গ্রহণ করে নেওয়া, জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়া। তো আমি একটু পরে যখন উপসর্গের ক্লাসে যাবো তখন তোমাকে এটা শিখাবো। তো তখন তুমি এটা অটোমেটিক্যালি বুঝতে পারবো, উপসর্গ যেহেতু তোমাকে আমি এখনো শিখাইনি। উপসর্গের মধ্যে যে বিদেশি শব্দ তুমি পাবা, ঠিক আছে? এগুলো বিদেশি শব্দ তো অ্যাডজেক্টিভ কেন? নাস্তানাবুদ, লাওয়ারিস, তারপরে লাখারাস, দরপত্তনি, এগুলো সবগুলো ভাই বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে, তাই বলতেছে ভাই দেখো এগুলো তো অ্যাডজেক্টিভ, কিন্তু কিভাবে অ্যাডজেক্টিভ? বিদেশি শব্দ রূপে অ্যাডজেক্টিভ। এভাবে তোমাকে কোশ্চেন গুলো দিবে, আর কোনো কিছু এখানে আসলে নাই। ওকে, তো এবার তুমি একটু দেখার চেষ্টা করো যে বিশেষণ যে আছে, দেখে এই কনসেপ্টটা কে বুঝতে পারে। ভাব বিশেষণ মানে কি? অ্যাডভার্ব না? এবার আমরা অ্যাডভার্ব কনসেপ্টটা পড়বো। ওকে, দেখো এখানে একটু বুঝো, আমি যা পড়াইছি ওটাই লিখে দিছে ভাই। জাস্ট থিঙ্ক, মানে গ্রামার এত সুন্দর হতে পারে, অবাক। বিশেষণ মানে কি বলো তো বাংলায়? অ্যাডজেক্টিভ হয় আর অ্যাডভার্ব হয়। নাম বিশেষণের ইংলিশ নাম কি? অ্যাডজেক্টিভ। এটা যদি ইংলিশ নাম দিয়ে না পড়াইতাম, উফ, জানের উপর দিয়ে চলে যেত। জাস্ট ইংলিশে তো সিং করতে এসে জন্য বেঁচে গেছেন। ভাব বিশেষণ মানে কি বাবা? এটা হলো একটা অ্যাডভার্ব। ওকে, তো বলো, নাম বিশেষণ তুমি 2 ভাগে ভাগ করে আসছো না? নাম বিশেষণ কয় ভাগে ভাগ করছিলা? 2 ভাগে। কি কি ভাগে ভাগ করছিল ভাই? 1 নাম্বার বলছিল যে ভাই নাম বিশেষণ যেহেতু কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তো নাউনকে যখন মডিফাই করতেছিলাম তখন বলতেছিল নাউনের বাংলা নাম কি? বিশেষ্য। তখন বলতেছিল যে বিশেষ্যের বিশেষণ। আর যখন প্রোনাউনকে মডিফাই করতেছিল তখন বলতেছিল যে সর্বনামের বিশেষণ। এভাবে এই অ্যাডজেক্টিভকে 2 ভাগে ভাগ করছিলাম, তাই না? বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ। তাহলে বলো, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে না বলো? হ্যাঁ, নাউন প্রোনাউন বাদে আছে কে কে? চলো আমরা একটু গণিত। নাউন প্রোনাউন বাদে কে কে আছে? নাউন প্রোনাউন বাদে আমাদের অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, প্রিপজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। তাহলে সবাইকে মডিফাই করবে। চলো, এই সবাই নামগুলো এখানে আসলে দিয়ে দিছে। চলো, ভাব বিশেষণ প্রথমটা কি বলতেছে? ক্রিয়া বিশেষণ। তাহলে কাকে মডিফাই করলো বলো তো? এখানে ক্রিয়া বিশেষণ বলতে কাকে মডিফাই করে বোঝাচ্ছে? ভার্বকে মডিফাই করে বোঝাচ্ছে। যখন কোন একটা ওয়ার্ড ভার্বকে মডিফাই করবে তখন ওই ওয়ার্ডকে আমি বলবো ক্রিয়া বিশেষণ। ওকে, তাহলে এটা ভার্ব লিখে দিলাম, ভার্ব আমি এখানে কেটে দিলাম। চলো কাটি, ভার্ব আমরা কমপ্লিট। এবার কি বলতেছে দেখো তো, এবার তোমাকে বলতেছে যে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ মানে কি? অব্যয় কি কি ছিল ভাই? প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এখানে অব্যয়ের বিশেষণে কাকে কাকে মডিফাই করতেছে? যখন কোনো ওয়ার্ড প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনকে মডিফাই করবে তখন তাকে আমরা কি বলবো? অব্যয়ের বিশেষণ। লেখো পি সি আই, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আসো বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ বুঝো, তোমাকে আমি ইংলিশে শিখালাম। যখন কোন একটা ওয়ার্ড ফুল সেন্টেন্সকে মডিফাই করে তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়। ফাইনালি আই উইল ম্যারি ইউ, এই যে ফাইনালি পর একটা কমা দিলাম, আই উইল ম্যারি ইউ,
রাইট? তো ফাইনালি ওয়ার্ডটা পুরো বাক্যকে মডিফাই করলো না, পুরো বাক্য সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে না। হ্যাঁ, তো ওটাই বাংলায় হলো ভাই বাক্যের বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে বলি যে সেন্টেন্স অ্যাডভার্ব, সেটা বাংলায় কি বলতেছে? বাক্যের বিশেষণ। দেখো সেন্টেন্স বাকি আছে কি, তাকাও কি বাকি আছে এখানে? দুটো জিনিস বাকি আছে, কি কি দেখো। এক বাকি আছে হলো অ্যাডভার্ব, আরেকটা বাকি আছে হলো অ্যাডজেক্টিভ। বলো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের বাংলা নাম কি? বাংলা নাম কি? বাংলা নাম হলো আমাদের বিশেষণ। তাহলে এখানে কি বলবা? আচ্ছা এখানে বলবা যে বিশেষণের বিশেষণ। বুঝতে পারছো? বিশেষণের মানে কি? মডিফাই করা। বিশেষণের মানে হলো মডিফাই করা, মডিফাই করা। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতেছে? অ্যাডভার্ব বিশেষণকে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করতেছে। যখন কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন তার নাম কি হয়ে যাবে? বিশেষণের বিশেষণ হয়ে যাবে। জাস্ট ফিল দ্য কনসেপ্ট, মানে কতটা সুন্দর কিভাবে তারা মিলে করে দিছে। দেখো নাম বিশেষণ তুমি বুঝলা, ভাব বিশেষণ যেগুলো ছিল ওয়ার্ড গুলো লিখছি কেটে কেটে আমি তোমাকে এখানে বসাই দিয়ে বসাইছি যে কিভাবে কখন কাকে মডিফাই করতেছে। জাস্ট নামগুলো এত সুন্দর করে বের করা যায়। বিশেষণের বিশেষণ মানে কি? কোন একটা ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে ওই ওয়ার্ডের নাম কি হয়ে যাবে? বিশেষণের বিশেষণ। তো দেখো এগুলো দেখার পর একটা শিহরণ কাজ করতেছে না? আমি একটা এক্সাম্পল করতে চাই, এক্সাম্পল বললে আমাদের আরো অনেক বেশি ভালো লাগবে এরকম মনে হচ্ছে না? আমার তো সবসময় এরকম এক্সাইটেড ফিল হইতো আমি যখন এটা ক্লাস 6 এ ক্যাডেট কলেজের টাইমে পড়ছিলাম। যারা এখানে ক্যাডেট কলেজে প্রিপারেশন নিয়েছেন তারা বুঝতেছেন যে আপনার বাপ মা আপনারে কি পরিমাণ ভালো একটা উপকার করে দিছে। ক্লাস 6 এ আপনার জান টান বের হয়ে গেছে, বাট এখন বুঝতে পারতেছেন যে কি উপকারটা করছে। এগুলো কিন্তু আমরা ক্লাস 6 এ ক্যাডেট কোচিং এর টাইমে পড়ছিলাম, যারা এখনো করেন তারাও পড়েন। যাই হোক, তো এগুলো আমরা একটু ব্যাখ্যা করা শুরু করি, চলেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো দেখেন একদম এত সুন্দর, মানে অবাক করার বাইরে। আমি প্রথমে কি বলছিলাম? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে কি বলেন তো? যখন কোন একটা ওয়ার্ড ভার্বকে মডিফাই করে ওই ওয়ার্ডকে আমরা ক্রিয়া বিশেষণ বলি, তাই তো? তো চলেন আমি একটা প্রমাণ দিই। এখানে একটু দেখার চেষ্টা করেন। ধীরে ধীরে পরে বলতেছে, বাবা বলো তো ধীরে ধীরে ওয়ার্ড এবং পরে দেখি কাকে মডিফাই করছে, বলো তো কাকে মডিফাই করছে? আমি দেখি একটু, চলো। বায়ু কি? বায়ু হইলো চাই। ঠিক আছে, বয় কি? বয় হলো বয়ে যাওয়া, ভার্ব। তারপর এখানে কি আছে? এখানে আমাদের দেখতেছি যে পরে একবার এসো। এই যে এসো, এসোটা কি? ভার্ব। এবার ভাই তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট, কমন সেন্স একটু কাজে লাগাও তো। বলো এই ধীরে ধীরে কাকে মডিফাই করতেছে? ধীরে ধীরে কার সম্পর্কে এক্সট্রা তথ্য? ধীরে ধীরে কাকে মডিফাই করতেছে? বয়ে যাওয়া। কিভাবে বয়ে যায়? ধীরে ধীরে বয়ে যায়। তো ধীরে ধীরে ওয়ার্ডটা কি ভার্বকে মডিফাই করতেছে না? ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে না? বলো দিচ্ছে। তাহলে এর নাম কি তুমি বলবা না যে ক্রিয়া বিশেষণ? অর্থাৎ ধীরে ধীরে ওয়ার্ডটা ক্রিয়াকে মডিফাই করতেছে। মানে এটা কি খুব কঠিন একটা জিনিস? এটাই তো পরীক্ষায় দেয়। ধীরে ধীরে বায়ু বয়, ধীরে ধীরে নিচে দাগ দেয়, দাগ দিয়ে বলে বলো তো এটা কি হবে, কোন বিশেষণ? ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অপর বিশেষণ, বাক্যের বিশেষণ। দেখো আমি এই জিনিসটা পারি না, আল্লাহ কি কঠিন। এই ফ্লেক্সটা কেমন জানো? এটা হলো থার্ড ক্লাস একটা ফ্লেক্স। বরং যেখানে 90 জন বলতেছে আমি এটা কঠিন লাগে পারি না, তুমি এখানে ঠাস করে অ্যান্সার দিচ্ছ আরে এটা তো ক্রিয়া বিশেষণ, এই যে ভার্বকে মডিফাই করছে। ওইটাকে অ্যাকচুয়ালি বলা হলো ইউনিক পাওয়ার। ঠিক আছে, ওইটাকে বলে তোমার অ্যাকচুয়ালি লেজিটিমেসি, যেটাকে আর কি বলা হয়। সো আমি এটা পারি না, যে ফিল করা শুরু করো যে এই জিনিসটা আমার পারতে হবে। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এই ভাষার জন্য 52 সালে শহীদ হয়েছে কতগুলো, রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর। তারা যদি আমাদের দেখে লজ্জা পাবে যে ভাই তোদের জন্য আমরা মাতৃভাষার জন্য জীবন দিছিলাম, যে বাংলা ভাষা বুঝতেছোস না, বিশেষণের বিশেষণ, ইংলিশ পারোস, বাংলা পারোস না। কি একটা লজ্জাজনক ব্যাপার, চিন্তা করেন। তো এইভাবে চিন্তা করেন, দেখবেন মন ভালো হয়ে যাবে, বুঝছেন? আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। তো আমরা এটা কিন্তু বুঝলাম, এবং আপনার আপনার মনকে কোশ্চেন করেন তো এখানে পরে ওয়ার্ড কাকে মডিফাই করতেছে? এভাবে তো বোল করা থাকবে। পরে কার সম্পর্কে একসাথে আসো, আসবা, কখন আসবা? পরে আসবা, তাহলে ভার্বকে মডিফাই করলো না? তো ভার্বকে যদি মডিফাই করে তাহলে তাহলে এটা কি হবে? তাহলে এটা কি ক্রিয়া বিশেষণ হয়ে যাবে না ভার্বকে মডিফাই করলে? সো এইভাবে এরকম একটা ব্যাপার। একজন এখানে একটা কথা বলছে, সুন্দর একটা কথা, ভাই যারা মাতৃভাষার জন্য জীবন দিচ্ছে তারা লজ্জা পাবে না, কারণ কি তারাও এটা পারবে না। মানে ভাবা যায়, মানে মানুষের মেন্টালিটি কিরকম হয়। ওরা পারবে ভাই, ওরা ভাষার জন্য জীবন দিছিল, ওরা পারবে, সমস্যা নাই। আচ্ছা এবার তুমি একটু চলে আসো যে বিশেষণীয় বিশেষণ। বলো বিশেষণীয় বিশেষণ মানে কি? কোন একটা ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে ওই ওয়ার্ডের নাম বিশেষণীয় বিশেষণ হয়ে যাবে, তাই তো ব্যাপারটা? ওকে চলো আমরা এখন দেখবো ওয়ার্ড গুলো কিভাবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। চলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওকে, এখানে আসো, সামান্য একটা ওয়ার্ড আছে, অতিশয় একটা ওয়ার্ড আছে, আর এখানে অতি একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, একটা কমন সেন্স ভাই, ন্যাচারাল ইনস্টিং তুমি কাজে লাগাও। আমি তোমাকে একটু বলি, দাও হলো ভার্ব, দুধ হলো নাউন। ঠিক আছে, তুমি বুঝতে পারতেছো তো? একটা কমন সেন্স বলো তো, এই সামান্য ওয়ার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য? চিন্তা করো তো, সামান্য ওয়ার্ড কার সম্পর্কে এক্সট্রা তথ্য একটু বোঝার চেষ্টা করো। তাহলেই দেখবা যে তোমার মোটামুটি এখান থেকে সব মানে
অ্যান্সার একেবারে চলে আসবে। আমরা একটু ভালো করে বুঝি এটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য। আমি কিন্তু এখানে একটা ফাঁদ দিয়ে দিছি, ফাঁদ বুঝে তারপর অ্যান্সার দিবেন। একটু চিন্তা করেন, এখানে অ্যান্সার দেন, আমি দেখতে পাচ্ছি, সমস্যা নেই। ওকে, যে দুধ হবে দুধ। একজন বলছে ভাই সামান্য দুধ সম্পর্কে এক্সট্রা তথ্য, কিছুক্ষণের জন্য মানলাম, এর চেয়ে তো আরো ভালো উত্তর আছে। শুধু কি দুধ সম্পর্কে এক্সট্রা তথ্য? না কনসেপ্ট ভাইয়া, সামান্য দুধ দাও নাকি একটু? সামান্য একটু দাও। একটু এই যে একটু, কতটুকু দিবা? একটু দাও। দুধ তো সে দিচ্ছে, কিন্তু কতটুকু দিচ্ছে বলতেছে একটু দাও। সামান্য কতটুকু দাও? সামান্য একটু দাও, এটা তোমাকে আসলে বলতেছে। তাহলে এই যে একটু ওয়ার্ডটা কোন পার্সেস পিস বলো তো? একটু কার সম্পর্কে এক্সট্রা তথ্য? একটু কোন পার্সেস পিস? একটু হইলো আমাদের অ্যাডজেক্টিভ। কারণ কি? Adjective. দুধ সম্পর্কে এক্সট্রা তথ্য। একটু হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না ভাই, এটা হলো আমাদের একটা অ্যাডজেক্টিভ, এডিজে। একটুটা হইলো আমাদের অ্যাডজেক্টিভ, আর দুধটা হলো নাউন, দাওটা হলো ভার্ব। এবার তাহলে বলেন সামান্য ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে? সামান্য কতটুকু দুধ দাও, সামান্য একটু দুধ দাও। তাহলে সামান্য ওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই তো? তাই এটাকে আমি কি বলতেছি দেখো। আর অ্যাডজেক্টিভের বাংলা নাম কি বলতো? অ্যাডজেক্টিভের বাংলা নাম হলো নাম বিশেষণ। নাম বিশেষণ। তাই আমরা সামান্য ওয়ার্ডটাকে বলতেছি দেখ ভাই, এই সামান্য ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের বাংলা নাম হলো নাম বিশেষণ। তাই বলতেছি এটা হলো আমাদের নাম বিশেষণের বিশেষণ। অর্থাৎ নাম বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, এটাই বলা হচ্ছে যে সামান্য ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এবং ওইটারই বাংলা টার্ম হইলো যে নাম বিশেষণের বিশেষণ। এইটা কিনা বুঝতে আমাদের জান বের হয়ে যায়। আল্লাহ, এত কঠিন বাংলা, এত কঠিন, এত সহজ জিনিস তোমাকে ইংলিশের সাথে ম্যাচ করে মিলাই দিচ্ছে, পড়াচ্ছি না নতুন কিছু, তাও তোমার এত কঠিন লাগে। তুমি জানো এখান থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে, এবং এটা পোলাপন ভুলও করবে, তো এটা ভুল করা যাবে না, বুঝছো? এটা বুঝতে অসুবিধা হলে নেক্সট টাইম আমি চলে আসো। এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত। আচ্ছা ঠিক আছে, বল অতিশয়ের বাংলা মিনিং কি? খুব। অতিশয়ের বাংলা মিনিং হলো খুব। দুঃখিত কোন পার্সেস পিস? দুঃখিত হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাংলা নাম কি? নাম বিশেষণ। নাম বিশেষণ। ওকে, তাহলে এবার বলো তো অতিশয় মানে খুব। খুব কার সম্পর্কে এসে তথ্য? সে কি খুব নাকি দুঃখিত খুব? কোনটা? দুঃখিত। তাহলে খুব কাকে মডিফাই করতেছে? এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? নাম বিশেষণ। অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব হয়, মানতেছি, ঠিক আছে। কিন্তু বাংলায় নাম কি? বাংলায় সেটাকে বলতেছি যে নাম বিশেষণ। নাম বিশেষণ। বলছে ওই অ্যাডভার্বকে এরা ভেঙেই তো আমাদের জানটা বের করে দিচ্ছে। অ্যাডভার্ব তো 4 প্রকারে ভাঙছে, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এই 4 ভাগ করে তো জানটা ঝামেলা তামা করে ফেলাইছে, তাই না? নাহলে তো এটা তো অ্যাডভার্ব, ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট, এটা অ্যাডভার্ব হবে, ঠিক আছে, কিন্তু কোন অ্যাডভার্ব? তো বলে যে ভাই দেখো, এটা যেহেতু তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ মানে নাম বিশেষণ, আর মডিফাই করা মানে বিশেষায়িত করা। তাই বলতেছে ভাই দেখো, এখানে অতিশয় ওয়ার্ড, সামান্য ওয়ার্ড, এগুলো হইলো যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের বাংলা নাম নাম বিশেষণ, তাই এই ওয়ার্ডগুলোকে আমি বলতেছি নাম বিশেষণের বিশেষণ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বয়ে আছে এইভাবে। তো নিচেরটা তাহলে আমার একা পড়া উচিত, আমি একটু সলভ করে দিই। রকেট কি? চলার কাজ কি করতেছে? রকেট। তাহলে রকেট কি? রকেট হলো সাবজেক্ট। রকেটটা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। চলে, চলে জিনিসটা কি? ভার্ব। দ্রুত, দ্রুত কি তাহলে আমার অ্যাডজেক্টিভ। কিভাবে চলে? দ্রুত চলে। দ্রুত কি অ্যাডজেক্টিভ? আসলেই না ভাই, দ্রুত তো অ্যাডভার্ব, চলে তো ভার্ব। ভাই কি বলবো, চলে হলো ভার্ব। ভার্ব সম্পর্কে একটা তথ্য দিলে তার নাম কি বলে? তার নাম অ্যাডভার্ব বলে না? তাহলে দ্রুত adverb। তাহলে অতি কোন পার্সেস হিসেবে বলেন তো? রকেট কিভাবে দ্রুত চলে? উত্তর কি আসবে? অতি দ্রুত। অতি কাকে মডিফাই করতেছে? দ্রুত কে অ্যাডভার্বকে, রকেটকে, দ্রুতকে। তাহলে এটাকে আমি কি বলবো? অ্যাডভার্বকে মডিফাই করছে। অ্যাডভার্বের বাংলা নাম কি? অ্যাডভার্বের বাংলা নাম ক্রিয়া বিশেষণ। বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তাই বলতেছি এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করছে। এইটুকুই ব্যাপার। মানে এই কয়েকটা এক্সাম্পল কি আমাদের জন্য খুব কঠিন ছিল? জীবনেও কঠিন ছিল না। জাস্ট থিঙ্ক, এই জিনিস আপনি যত ফিল করবেন আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। আল্লাহ, তার মানে এতদিন আমরা আলাদা আলাদা ভাবে শিখে আসছি, বাট দুটো আসলে সিং করে দেওয়া যায়। আর একবার সিং করলে আমার পড়তে হয় না। আমি কিন্তু ইংলিশের মধ্যে বাংলার মধ্যে ইংলিশ টার্ম বেশি বলতেছি, কারণ এই জন্যই আপনার ক্লাসটা এইভাবে সাজানো হয়েছে। একটা ইংলিশ হবে দুপুরে, তারপর রাতে এসে বাংলা একদম সুন্দর মতো কভার করতে পারবেন। হ্যাঁ বুঝে নিছি, বাট একটু টাইম লাগতেছে, এবং টাইম লাগাই স্বাভাবিক, কারণ এই জিনিসটা 95% স্টুডেন্ট বুঝে না। আপনি 5%-এর মধ্যে চলে আসতে পারছেন, এই জন্য আপনাকে কংগ্রেচুলেশন। এটা 95% পোলাপান বুঝে না, প্রতিটা ক্লাসে জান বের হয়ে যায় এটা বুঝাইতে। বাট আমার মনে হয় এই ক্লাসে যাই হোক আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি, এবং এখন আগে যে ক্লাসটা আছে রিভিশন যদি দিই এবং কনসেপ্টগুলো যদি মুখস্থ করে যদি এখানে টাচ দিতে যাই, আমরা অটোমেটিক্যালি পারবো। ওকে, দ্যাটস আওয়ার থিওরি। মানে এই কনসেপ্ট আমি আপনাদের যতক্ষণে বুঝাবো ততক্ষণে যদি আপনি নিজের ব্রেনকে একটু কোশ্চেন করেন যে ভাই অনেক ঘুমাইছোস, এখন একটু কাজ কর 2 মাস পর পরীক্ষা, তাহলে দেখবেন ব্রেন আপনাকে খুব দ্রুত অ্যান্সার দিয়ে দিবে, বুঝছেন? এটা আরো আপনার জন্য বেশি ভালো হয়ে যাবে। এই হলো আমাদের নাম বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণের বিশেষণ, বিশেষণীয় বিশেষণ, মানে নামটা শুনতেই কেন জানি গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে, কি রে ভাই বিশেষণীয় বিশেষণ আবার কি কথা, মানে খুবই বাজে একটা অবস্থা, বুঝছেন? এই হলো অবস্থা। তো এটা আমি আরেকবার একটু রিপিট করে দিই। রকেট অতি দ্রুত চলে, বুঝেন? চলে কি ভার্ব, ভার্বকে মডিফাই করছে না, কেমন কেমন কেমনে চলে, দ্রুত চলে, তাহলে দ্রুত কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব মানে কি? ভার্বকে যেহেতু মডিফাই করছে এর নাম হলো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ওকে, তাহলে এবার কতটা দ্রুত চলে? অতি দ্রুত চলে। অতি আবার কাকে মডিফাই করছে? অ্যাডভার্বকে। হাই হাই, তাহলে এটা কি হয়ে গেল? ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাই বলতেছি এটা ভাই, এটা হলো আমাদের ক্রিয়া বিশেষণের বিশেষণ। এই হলো কনসেপ্ট, আর কিচ্ছু না, এতটুকুই কনসেপ্ট ভাই। এবং এখান থেকে আমি যদি ভুল না হই, শিওর থাকো এই কোশ্চিন দিবে 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 ভাই। এটা বলাপন সবাই ভুল করে, এই নাম বিশেষণের বিশেষণ কারো মনে থাকে না। এবং রকেট অতি দ্রুত চলে এটা পারে, এবং এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত। মানে বোর্ড বইয়ের এক্সাম্পলই পারা যায় না, বাইরে থেকে এক্সাম্পল তো বাইরেই থাকলো। বাইরে এক্সাম্পল বাদ দাও, এই এক্সাম্পলটা আগে শিখো। এগুলাই হুবহু কপি করে। আর কোশ্চেন যদি খুবই হার্ড করতে চায়, রাতে যদি বউয়ের সাথে ঝগড়া হয় মানে স্যারের কোশ্চেন করার সময়, তাহলেই কোশ্চেন কেবলমাত্র এগুলো আসবে, না হলে এগুলো আসবে না। এত কঠিন কখনো করে না। তুমি বিগত সালে অ্যানালাইসিস করো, এগুলো করে না কখনো। বাট আমরা রিস্ক নিচ্ছি না কেন? এবার যা ইচ্ছা তাই হইতে পারে। সরকার চেঞ্জ হয়েছে, শাস্ত্রের মনে একটা ক্ষোভ আছে যে আমরা কঠিন পরীক্ষায় কোশ্চেন নিতাম, শালা আমার মতে গুচ্ছের মধ্যে টাকা রাখছে 4-3টা বছর, এবার প্রতিশোধ নিবো, একদম ভয়ানক কঠিন করবো। তো ভয়ানক কঠিন করতে যে বউয়ের সাথে ঝগড়া না হলে এই কোশ্চেন গুলো তারা দিয়ে দিবে। তো রিস্ক নেওয়া যাবে? রিস্ক নেওয়া যাবে না। ওকে, আসেন। তো বাক্যের বিশেষণ তো আপনাকে আর বলতে হবে না আমার, কেন? এই যে দুর্ভাগ্যক্রমে, তারপর বাস্তবিকই কাকে মডিফাই করছে দেখেন তো? ফুল সেন্টেন্স কে মডিফাই করছে, পুরো বাক্য সম্পর্কে এক্সট্রা তথ্য দিল এই ওয়ার্ডগুলো। তাই এগুলোকে আমি কি বলতেছি? এগুলোকে বলতেছি ভাই, এগুলো হলো আমার বাক্যের বিশেষণ। ফুল একটা বাক্যকে মডিফাই করছে, তাই এগুলোকে আমি কি বলতেছি? বাক্যের বিশেষণ বলতেছি, বুঝছেন? একটুকু, আর কোনো কিছু না। একদম সহজ, এবং এখান থেকে আপনার পরীক্ষায় কোশ্চেন হবে, শিওর থাকেন একটা কোশ্চেন হবে, কোনো মাপ নাই। ওকে, দেখেন আমরা না সবগুলো কনসেপ্ট ইংলিশের সাথে মিলাই। এই যে অতিশায়ন, কেউ বলতে পারবেন অতিশায়ন ইংলিশের কোন কনসেপ্ট? কারো আইডিয়া আছে অতিশায়ন কোন কনসেপ্ট? জাস্ট কনসেপ্টের নাম, আর কোনো আইডিয়া নিব না, জাস্ট কনসেপ্ট হলেই হবে। ভাবা যায়? তাহলে আপনারা এটা বাংলাকে বাংলা মনে করে মুখস্থ করছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেমনে পারেন আপনারা? আপনাদের এত ভালো। হ্যাঁ হ্যাঁ বলেন, এটা কোন ডিগ্রি? ইয়াস, অতিশায়ন হলো ডিগ্রি। ডিগ্রি, ডিগ্রিকে কি বলা হয়? তুলনা। যখন আপনি তুলনা করেন তখন ইংলিশে সেই কনসেপ্টের নাম হলো ডিগ্রি, আর বাংলায় নাম কি? বাংলায় সেটা হলো অতিশায়ন। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? ওকে, তো পজিটিভ মানে কি? পজিটিভ মানে হলো আপনার 2 অথবা 2+ এর মধ্যে কম্পেয়ার করা হয়। কম্পারেটিভ মানে কি? দুইজনের মধ্যে কম্পেয়ার করা হয়। সুপারলেটিভ মানে কি? শুধুমাত্র 2+ এর সাথে কম্পেয়ার করা হয়, তাই তো? ওকে, এবং এগুলো যে আপনি জোরটা দিচ্ছেন, প্রেসারটা ক্রিয়েট করতেছেন, জোর দেওয়ার ক্ষেত্রে কোনটাতে সবচেয়ে বেশি জোর ক্রিয়েট করে? এই যে সুপারলেটিভের ক্ষেত্রে। কিভাবে দেখবেন আসেন দেখাচ্ছি, বলেন। গুড, গুড, স্টার জল সাথে একটা ভাইরাল হয়েছিল, গুড, গুড আর গুডেস্ট। বাইরে ভাই খুব উচ্চ শিক্ষিত। গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। ওকে, এই যে তিনটা। তো গুড কি? পজিটিভ। বেটার কি? কম্পারেটিভ। আর বেস্ট কি? বেস্ট হলো সুপারলেটিভ, তাই তো? তো এই যে ডিগ্রি কনসেপ্ট আছে না, এটাই ভাই বাংলায় অতিশায়ন। একদম পানির মতো সহজ। দেখো আমি তোমাকে দেখাই দিই, মানে কি বলবো, এইগুলো যে এত সহজ হইতে পারে, মানে অবাক। দেখো তোমাকে বলবে যে বলো তো, সূর্য পৃথিবী চন্দ্রের মধ্যে, আচ্ছা, সূর্য পৃথিবী ও চন্দ্রের মধ্যে তুলনায় সূর্য বৃহত্তম, পৃথিবী চন্দ্রের চেয়ে বৃহত্তম, যাই হোক বলছে, তারপর চন্দ্র পৃথিবীর অপেক্ষা ক্ষুদ্রতর, এরকম তোমাকে বলছে, ঠিক আছে? তো তোমাকে বলবে বলতো নিচের কোন বাক্যে অতিশায়নের প্রয়োগ ঘটেছে, এভাবে কোশ্চেন দেবে। তুমি দেখবে ভাই কম্পারিজন, তুলনা হচ্ছে না, তাই এখানে অতিশায়নের প্রয়োগ ঘটছে। এভাবে তোমার একরকমের কোশ্চেন আসবে। ওকে, এটা হলো কোশ্চেন নাম্বার টাইপ 1। এবার কোশ্চেন নাম্বার টাইপ 2 এর মধ্যে কি আছে একটু দেখার চেষ্টা করো। ওয়েট, এই যে এখানে আছে কোশ্চেন নাম্বার টাইপ 2। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় দেয়। ওয়েট, একটু ওয়েট, আমরা চলে আসছে। দেখেন এখান থেকে আপনার কিভাবে কোশ্চেন করবেন, বলবেন বলেন তো নিচের কোন বাক্যে বাংলা শব্দের অতিশায়ন ঘটেছে? কঠিন লাগতেছে না? বলতেছে ভাই অতিশায়ন মানে কি? তুলনা, ডিগ্রি। নিচের কোন বাক্যে বাংলা শব্দের মধ্যে কম্পারিজন ঘটছে? ভাই এটা কোশ্চেন করবে আসলে। এই যে গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি, গরু বাংলা শব্দ, ঘোড়া বাংলা শব্দ, তাহলে বাংলা শব্দের মধ্যে তুলনা ঘটলো না? হ্যাঁ। তো এরাই বলতেছে ভাই বাংলা শব্দের অতিশায়ন, মানে কিভাবে একটা ওভার গ্লোরিফাই করে ফেলাইছে। কনসেপ্ট একেবারে সহজ। তারপর দেখার একটু চেষ্টা করেন, আমরা এখানে যদি দেখার চেষ্টা করি যে বহুর মধ্যে অতিশায়ন, একে কি বলা হয়? বহুর মধ্যে কি বললাম? 2+ এর মধ্যে অতিশায়ন কি আসলে? সুপারলেটিভ ডিগ্রি না?
বহুর মধ্যে অতিশায়ক বলতে ভাই, অতিশায়ন বলতে সুপারলেটিভ ডিগ্রি বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো আপনাকে কোশ্চেন করবে যে নিচের কোনটি বহুর মধ্যে অতিশায়ন, কিভাবে একটু দেখান তো। নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান। কি রে ভাই, এখানে কয়জনের সাথে তুলনা করছে? নবম শ্রেণীর ছাত্রদের 2+ এর সাথে কম্পেয়ার করছে না? তো 2+ এর সাথে কম্পেয়ার মানে কি? সুপারলেটিভ না? সুপারলেটিভের বাংলা নাম কি? বহুর মধ্যে অতিশায়ন। খুব কঠিন। এভাবে পরীক্ষা দিবে যে বলতো নিচের কোন বাক্যটি বহুর মধ্যে অতিশায়ন, এভাবে কোশ্চেন করবে। এবং আমরা কনসেপ্টটা জাস্ট সিঙ্ক করতে না পারার জন্য বাংলা কঠিন মনে করি, বাট বাংলা মোটেও কঠিন না। বাংলা এবং ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা আসলে ফাঁকি দেওয়ার সাবজেক্ট। আমি ইংলিশ সর্বপ্রথম ক্লাস 6-এ পড়ছিলাম ক্যাডেট কোচিং এর টাইমে, তারপর থেকে আর পড়ি নাই। ওই পড়া দিয়ে অ্যাডমিশন পার করছি, ওই পড়া দিয়ে এই ব্যাচ পার করতেছি, ওই পড়া দিয়ে বিসিএস পার করবো, ওই পড়া দিয়ে বাচ্চা কাচ্চারা পড়াবো। শেষ। ইংলিশে নতুনত্ব কিছু নাই, জাস্ট বেসিকটা ফিল করতে হয়, রুলস মুখস্থ না করে বাস্তবতা থেকে শিখতে হয়। সেম বাংলার ক্ষেত্রেও ওটাই আমি এখানে চেষ্টা করতেছি জাস্ট সিঙ্ক করাই দিতে। আসেন এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে আপনার? এখান থেকে আর কোনো কোশ্চেন হচ্ছে না। আচ্ছা তাকান, দুটি বস্তুর মধ্যে অতিশায়ন কি রে ভাই? যখন দুইজনের মধ্যে কম্পেয়ার করা হয় তখন তাকে কি বলা হয়? কম্পারেটিভ ডিগ্রি বলা হয় না? তো এটা 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 কোনো কথা? এই যে ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী, আমাকে যদি বলো তো এই বাক্যটি কোন ডিগ্রি? সুপারলেটিভ, কম্পারেটিভ, দুটো জিনিস। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি বাংলা নাম কি? দুটির মধ্যে অতিশায়ন। শেষ। এইভাবেই তো পরীক্ষায় দেয়, এর বেশি তো কোনো কিছু না। সো আশা করি তুমি বুঝতে পারতেছো। আসো নিচে আসো। এবার তৎসম শব্দের অতিশায়ন। তৎসম শব্দ মানে কি বলছিলাম যে যখন অতীতকালে, তুমি একটা জিনিস খেয়াল করবো, বাংলা ফার্স্ট পার্টের যে কবিতাগুলো আছে, যেই রাইটারের বয়স সবচেয়ে বেশি, হ্যাঁ, তার কবিতাকে প্রাধান্য দেওয়া হয়, তার কবিতাকে সবার আগে রাখা হয়, বা তার লেখাকে সবার আগে রাখা হয়। তারপর ধীরে ধীরে রাইটারের বয়স অনুসারে তার লেখাকে ধীরে 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 সামনে দেওয়া হয়। এটা তুমি দেখার চেষ্টা করবা। এবং যে রাইটার গুলো 18 সালে এবং 1900 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, তাদের লেখা সবগুলো সংস্কৃত ওয়ার্ডে, তৎসম ওয়ার্ডে। খেয়াল করে দেখবা, সাধু ভাষায়। বুঝছো? খেয়াল করবা ধীরে ধীরে ভাঙতে 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 যখন পরিবর্তন হয়ে গেল, তখন বর্তমান রাইটারের লেখাগুলো তুমি দেখবে যে তদ্ভব ভাষায়। এই হলো কনসেপ্ট। তো এই তৎসম বলতে কোনগুলাকে বোঝানো হচ্ছে? অতীতকালে যে সংস্কৃত ভাষা ছিল, ঠিক আছে, ওই সংস্কৃত ভাষাকে বোঝানো হচ্ছে। সংস্কৃতের পর কঠিন জিনিসটা সহজ হয়ে ভাঙতে ভাঙতে তো বাংলায় রূপান্তরিত হয়েছে, তাই না? বাংলায় রূপান্তরিত হওয়ার পর সংস্কৃতে যে ওয়ার্ড হুবহু বাংলার মধ্যে আসে সেগুলোকে বলে হলো তৎসম। হাফ পরিবর্তন হচ্ছে অর্ধ তৎসম, ফুল পরিবর্তন হচ্ছে তদ্ভব শব্দ। দেশের মুখের মানুষের ভাষায় যা যা উৎপন্ন হচ্ছে ওগুলো দেশি শব্দ, আর বিদেশিরা আমাদের শাসন করতে এসে যে ওয়ার্ড গুলো আমাদের মধ্যে রাখা গেছে এগুলোকে আমরা বিদেশি শব্দ বলি। এই তো শব্দের কনসেপ্ট, শব্দের ক্লাসে বুঝাবো না, সমস্যা নাই। তো এইগুলো তৎসমের অরিজিন। সংস্কৃত শব্দগুলোকে আসলে তৎসম শব্দ বলা হয়। তো পরীক্ষায় বলতে পারে নিচের কোনটা সংস্কৃত শব্দের মধ্যে কম্প্যারিজন, এটাকেই বলেছে সংস্কৃত শব্দের অতিশায়ন। তাকানোর চেষ্টা করো। এই দেখো, অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী, মানে কি হাতি ঘোড়ার চেয়ে বেশি সুন্দর। এটাকে আমরা তৎসম শব্দ বলি যে অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী। অশ্ব মানে ঘোড়া, হস্তি মানে হাতি, সুশ্রী মানে কি সুন্দর। সুন্দর এটা বোঝাচ্ছে, তাই না? তো পরীক্ষা দিতে পারে বলতো নিচের কোনটা তৎসম শব্দের অতিশায়ন? দেখেই বোঝা যায় তৎসম শব্দগুলো ইজি। এই হলো আমাদের কনসেপ্ট। তো এইভাবে তোমার পরীক্ষায় দিবে। বা তৎসম বলতে যদি বলে সংস্কৃত, তাহলে আবার ভুলে যেও না ভাই, যাহা সংস্কৃত তাহাই তৎসম। সংস্কৃত একটা আলাদা ডিকশনারি, আর বাংলা একটা আলাদা ডিকশনারি, দুটো ডিকশনারি আলাদা। সংস্কৃত থেকে যে সকল ওয়ার্ড বাংলার মধ্যে হুবহু রয়ে গেছে, পরিবর্তন হয়নি, মানে ধরেন আপনারা ধরেন 100 বছর ধরে একটা মানুষ শাসন করতেছে, ঠিক আছে, এখন আপনি তাকে অপছন্দ করেন, কিন্তু তার মুখে একটা ওয়ার্ড ইউজ করে, এই ওয়ার্ড আপনার খুবই ভালো লাগে। এরকম আমাদের যে অতীতকালে যে তৎসম শব্দগুলো ছিল সপ্তর ফালাই দিয়ে নতুন করে কোনো গ্রামার বানান যায় না। তাদের কিছু ওয়ার্ড আমাদের অনেক পছন্দ ছিল, ওই ওয়ার্ডগুলো আমরা আমাদের বাংলা শব্দের ডিকশনারি ভান্ডারের মধ্যে ইনক্লুড করছি, করে নাম দিয়েছি ভাই তোমার নাম ছিল হলো সংস্কৃত, আজ থেকে তোমাকে আমরা বাংলার মধ্যে ইনক্লুড করে নিলাম, কিন্তু তোমার নাম এখন থেকে কি হয়ে যাবে? তোমার নাম হয়ে যাবে বলে তৎসম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যখন বাংলার মধ্যে বলা হয় তখন বলে তৎসম, আর যখন সংস্কৃতের মধ্যে কাউন্ট করি তখন বলে আমরা সংস্কৃত। এই আর কোনো ডিফারেন্সিয়েশন নাই। ওকে, আচ্ছা। তো এখান থেকে এইভাবে কোশ্চেন হয়, আর তেমন কোনো কিছু নাই। এখান থেকে এগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় এটা খুব আসে, খুবই আসে। নিচের কোন শব্দটি বাংলা ভাষায় কোনো ব্যবহার নাই? কোনিয়ান, ঠিক আছে। কোনিয়ান কিন্তু একটা তৎসম শব্দ। তাকান, অল্প, কোনিয়ান, কনিষ্ঠ, এগুলো কিন্তু তৎসম শব্দ। কোনিয়াল বলতে কোনো শব্দ বাংলায় নাই, ঠিক আছে, বাংলায় নেই, তৎসমে আছে। এটা যেন মনে থাকে। নিচের কোন শব্দটি বাংলার মধ্যে নেই? পরীক্ষা কিন্তু দিবে। তারপর এইভাবে দিবে যে বলতো শ্রেয়, এটা কি? এটা আমাদের পজিটিভ ডিগ্রি না? মূল বিশেষণ মানে কি? পজিটিভ ডিগ্রি। দুইয়ের মধ্যে মানে কি? কম্পারেটিভ ডিগ্রি। বহুর মধ্যে মানে কি? সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু দেয়। এই যে শ্রেয়, এটা তো পজিটিভ ডিগ্রি, মূল বিশেষণ। বলতো এটা দুইয়ের মধ্যে তুলনার সময় কি ব্যবহার করা হয়? কম্পারেটিভের সময় বলতে হবে শ্রেয়ান। খুব আসে ভাই, খুবই আসে। তুমি যদি দেখো তাহলে কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। আর যেগুলো সবাই পারে সেগুলো কখনো দেয় না। এই শ্রেয় থেকে শ্রেয়ান, সবাই শ্রেয়ানটাকে মনে করে যে বহুর মধ্যে তুলনা। এখানেই কোশ্চেন তোমার বোর্ড পরীক্ষায় যে কোশ্চেন গুলো বাদ দিতে বলা হয়েছিল অ্যাডমিশনের জন্য, ওই কোশ্চেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কারণ অ্যাডমিশনে তোমাকে বাদ দিতে চাই, আর বোর্ড পরীক্ষায় তোমাকে A+ দিতে চাই। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে 1 লাখ, সিট আছে তোমার 2000-এর মতো, বুঝো? তো 98 জনকে কিভাবে নিবে তারা? তারা বাদ দিতে চাইবে না। বাদ দিতে চাওয়ার সবচেয়ে বড় উপায় কি? ঝামেলাময় যে কনসেপ্ট ওখানে টাচ করা। তো এই জন্য ঝামেলার কনসেপ্ট গুলো স্কিপ করা যাবে না, এগুলো তোমার লাগবে। আসো। আর জাবির তো কোনো কথাই নাই ভাই রে ভাই, সাবজেক্ট কন্ডিশন দিছে, ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট দিছে, পরীক্ষার রিকোয়ারমেন্ট দিছে। আচ্ছা, আমি জাবির লর একটা কথা বলে দিই, আপনাদের অনেক বেশি জানেন। জাবি ল কোন ইউনিটের মধ্যে রাখছে, এবার 8 ইউনিটের মধ্যে রাখছে। তারা বলছে তুমি যদি ল ইউনিটে ফার্স্ট হও, তারপরে তুমি ল সাবজেক্ট পাবা না। মানে ল ইউনিটে ফার্স্ট হলেও ল সাবজেক্ট পাবো না, মানে কি বলেন? কাহিনী কি? কাহিনী আছে। তারা বলছে ভাই ফার্স্ট হাউ সেকেন্ড হাউ আই ডোন্ট কেয়ার, তোমার যদি বাংলায় 60% মার্ক, ইংলিশে 60% মার্ক না থাকে, ভর্তি পরীক্ষা দিয়ে তুমি যদি ফার্স্ট হও, ল সাবজেক্ট পাবা না। সো জাবিতে এবার চান্স পেয়ে কেউ ওভার গ্লোরিফাই হয়েন না। আরে ফাড়াই ফেলছি, যদি এই সাবজেক্ট কন্ডিশন মানে টাচ করতে না পারেন তাহলে কিন্তু কোনো সাবজেক্টই পাবেন না। খুবই ভয়ানক সত্য দিচ্ছে এবার জাবি ভাই, মানে খুবই ভয়ানক সত্য দিচ্ছে, সাবধান। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হুট করে মাথায় চলে আসলো তো তাই আর কি বলে দিলাম আপনাকে। ওকে, আসেন তারপর এগুলো একটু দেখার চেষ্টা করেন। ওকে, এগুলো খুব একটা আসে না, স্কিপ করি। এই যে এইটা পরীক্ষায় খুব আসে, দেখেন এটা বুঝবেন। আমরা ইংলিশে বললাম না, একটা ওয়ার্ড ডিফারেন্ট পারসেপশন হিসেবে ব্যবহার করা হয়। কি রকম বলেন তো? ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ এসেনশিয়াল। আর কি? আই ওয়াটার দ্য গার্ডেন, তাই না? আই ওয়াটার দ্য গার্ডেন, দ্যাটস দ্য থিং। এই তো। ওকে, এখন প্রথমে ওয়াটারটা কি ছিল? সাবজেক্ট পজিশন, নাউন বা প্রোনাউন, তার মানে এটা একটা নাউন ছিল। আই ওয়াটার দ্য গার্ডেন সাবজেক্টের পর পজিশন, তাহলে এটা আমার কি ছিল? ভার্ব ছিল। দুটো পয়েন্ট। ওকে, তো সেম জিনিস ভাই, একটা ওয়ার্ড বাংলায় বিভিন্ন ভাবে থাকতে পারে। বলো কোনটাই কোন পারসেন্টেজ? কোনো ব্যাপার হলো আমরা মডিফাই দিয়ে বের করবো ভাই, পানির মতো সহজ। চলো দেখি কিভাবে, দেখার একটু চেষ্টা করি তো। ভালো বাড়ি পাওয়া কঠিন, ঠিক আছে? ওকে, এবার ভালো কার সম্পর্কে একটা তথ্য, কাকে মডিফাই করতেছে? কেমন বাড়ি পাওয়া কঠিন? ভালো বাড়ি পাওয়া কঠিন। ওকে, তো বাড়ির পরিবর্তে যদি এখানে সুন্দর করে বাসা লিখে দিতেন, ডাবল মিনিং চলে আসতো। হ্যাঁ, এখন যাদের মাইন্ড নেগেটিভ তারা অন্য মাইন্ডে নিত, যাদের মাইন্ড পজিটিভ তারা বাসা হিসেবে জিনিসটা নিত। তো ধরেন ভালো বাড়ি পাওয়া কঠিন, ঠিক আছে? বাড়ির সম্পর্কে একটা তথ্য ভালো, তাহলে ভালো কি হবে? ভালো একটা অ্যাডজেক্টিভ হবে। তো অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভ বাংলা হলো বিশেষণ, ঠিক আছে? তো এটাকে আরেকটু সংক্ষেপ করে কি বলতে পারতেন? এটা আমাদের নাম বিশেষণ, তাই না? তাহলে পুরোপুরি অ্যাডজেক্টিভ বলা যেত। শেষ। এবার আসেন নেক্সটটাতে, আপন ভালো সবাই চাই। ভালো কিভাবে এখানে আসলে বিশেষ্য হইলো, নাউন হইলো, ঠিক আছে? দেখেন নাউন কিভাবে হইলো, প্রমাণ করার জন্য অবজেক্ট পজিশন প্রমাণ করতে হবে আমার। ওকে, যেহেতু অবজেক্ট পজিশন প্রমাণ করতে হবে, অবজেক্ট পজিশনের টার্গেট কি বলেন তো? সাবজেক্ট এবং ভার্বকে টার্গেট করতে হয়, কিংবা কাকে দ্বারা কোশ্চেন করতে হয়। অবজেক্ট পাওয়ার জন্য আমি কিন্তু চিল্লায় সত্য বলছি বিকাল বেলা, যে মাস্ট বি টার্গেট করতে হবে, তারপর কোশ্চেন। চলো টার্গেট করি। সবাই চাই, ঠিক আছে? ওকে, সবাই চাই, তার কাজ কে করতেছে? চার কাজ সবাই করতেছে, তাহলে সবাই কি? সবাই হলো সাবজেক্ট। ভার্বের কাজ যে করবে সে তো সাবজেক্ট নাকি? এটা তো শিখেছিলাম। চাই কি? চাই হলো ভার্ব, তাহলে সবাই চাই সাবজেক্ট ভার্ব টার্গেট করছে। বলো সবাই চাই, কোশ্চেন করো। সবাই কি চাই? হোয়াট? সবাই কি চাই? উত্তর কি আসে? সবাই কি চাই? আপন ভালো। বুঝতে পারছো? তাহলে এটা কোন পজিশন? এটা অবজেক্ট পজিশন। বলো, অবজেক্ট পজিশনে যদি থাকে, এটা পৃথিবী উল্টা গেলেও কি হবে? কি হবে? পৃথিবী উল্টা গেলেও সেটা কি হবে? নাউন বা প্রোনাউন হবে, তাই তো? বলতে পারেন ভাইয়া অবজেক্ট পজিশনে তো দুটো ওয়ার্ড আছে। ওকে, খুব ভালো। তো চলো আমরা একটু ভাঙি। আপন মানে কি? নিজের, তাই না? নিজের, তাহলে ওন, নিজের। আর ভালো বলতে তুমি এখানে কি বলতে পারছো? যে তোমার ভালো বা উন্নতি বা প্রসপারিটি, ওন প্রসপারিটি। ভালো বলতে এখানে প্রসপারিটি বোঝানো হচ্ছে, তাই না? তো ওন, ওন মানে নিজের, ওন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আর প্রসপারিটি কি হবে? প্রসপারিটি নাউন হবে। তাই এখানে ভালোকে আমি কি বলতেছি? নাউন বলতেছি। তার মানে বুঝতে পারছো? দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, মানে হলো ইংলিশের মানুষ বাংলার মধ্যে যদি আসে, ওই যেমনি থাক ওরে ইংলিশ দিয়ে প্রমাণ করে ছাড়বে। তো আমি আর কি ইংলিশ দিয়ে আপনাকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলাম যে আপন ভালো সবাই চাই, টার্গেট করেন, অবজেক্ট পজিশন বানান। ও মা, দুটো ওয়ার্ড আছে, তো সমস্যা? দুটো ওয়ার্ড আছে, ঠিক আছে, আলাদা আলাদা করে ভাঙো। তাহলে ওন প্রসপারিটি, ওন একটা অ্যাডজেক্টিভ, প্রসপারিটির নাম। এই জন্য ভালোকে আমি কি বলতেছি এখানে? নাউন বলতেছি। এটা হলো বিশেষ্য রূপে, নাউনের বাংলা নাম হলো বিশেষ্য, বুঝছো? তো তুমি যাই পাও সবগুলো তুমি কষ্ট করে ইংলিশের সাথে সিং করে দিবা। খুবই সহজ ভাই, সিং করে দিবা এবং খুব সহজ উত্তরটা বের হয়ে যাবে। এটা হলো আমার মানে আমার থিওরি, আমি এভাবে আগাইছি এবং আমি এভাবে খুব দ্রুত মানে পড়াশোনা কভার করতে পারি। তুমি শুনে হয়তো অবাক হবা, আমার আমার যে ফাইনাল এক্সাম চলতেছে, থার্ড ইয়ার থেকে আমি ফোর্থ ইয়ারে উঠবো, আমি 2 ঘন্টা করে পড়াশোনা করি, হাতে গোনা 2 ঘন্টা। সারা জীবনে কোর্সের নাম আমি জানি না, 2 ঘন্টা পড়াশোনা করি। সিজিও কিন্তু ভালো, 3.44 3.5 এর কাছাকাছি, মানে ফার্স্ট ক্লাস টপার সিজি যেটা আর কি বলা হয়। কেন? হাউ, কিভাবে জিনিসটা হয়? জিনিসটা হওয়ার একটাই কারণ হলো যে টেকনিক, যে টেকনিক সবাই জানে না
এবং আমি সবাইকে জানাতেও চাই না, এটা আমার সিক্রেট টেকনিক। আমি যখন অ্যাডমিশন টাইম ছিলাম, ভালো স্টুডেন্ট একটু স্বার্থপর হয়, আমি ভালো স্টুডেন্ট নিজেকে বলতেছি না, বাট খুব একটা খারাপ ছিলাম না। অ্যাডমিশন টাইমে আমি আমার সিক্রেট টেকনিক আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি। ওকে, অ্যাডমিশন পার করে যখন আমি মেন্টর লেভেলে, তখন আমি আমার সব টেকনিক শেয়ার করতেছি। সেম এখন আমি ভার্সিটি লেভেলে আছি, আমার ক্লাসমেটদের এই টেকনিক আমি জীবনেও শেয়ার করবো না। তাই এটা শেয়ার করলে আমার সমস্যা, তো ওরা আরো ভালো মানে আগে যাবে, যেহেতু প্রতিযোগিতার, তাই না? তো আমি যখন এই লেভেল থেকে চাকরি লেভেলে চলে যাব, তখন এই ভার্সিটির সব টেকনিক গুলো শেয়ার করে দিব। সেইভাবে আসলে জিনিসটা কনসেপ্টটা চলে। আহ আচ্ছা, পৃথিবীর সব ভাষায় কি সিমিলার বেসিক মেনটেন করে? সেম। গ্রামারের বেসিক আপনি যেই ভাষার ক্ষেত্রে যান সেম, কোনো আলাদা নাই, সব সেম, ঘুরে ফিরে সব একটা কথাই বলে। আচ্ছা আসো এখানে আমি একটু চলে আসি। আচ্ছা, এখানে আরো অনেকগুলো ওয়ার্ড আছে। আচ্ছা, মন্দ কথা বলতে নাই, কেমন কথা, মন্দ কথা, মন্দ কি হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষ। তারপর এখানে কি মন্দটা তুমি দেখলে, ওকে, কির উত্তর আসতেছে কি মন্দটা, এখানে কি, এখানে কি মন্দটা মানে কি খারাপ তুমি এখানে দেখলে, তাই না? ইংলিশে একটু কনভার্ট করো, হোয়াট রং ইউ হ্যাভ সিন হেয়ার, হোয়াট রং। তো হোয়াট কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরবর্তী কি হয়, অ্যাডজেক্টিভের পরবর্তী নাউন হয়, তাহলে রংটা কি হবে, রংটা এখানে নাউন হবে। তাই আমি মন্দটাকে কি বলতেছি, এটাকে আমি বলতেছি অবশ্যই নাউন। আর কি, এটা কি হচ্ছে, নর্মালি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করতেছে, যা আমরা বেশ মানে যা আমরা বোঝার চেষ্টা করতেছি, তাই না? তো দ্যাটস আওয়ার থিওরি। ভাই তুমি যাই দেখো না কেন, জাস্ট ইংলিশে কনভার্ট করে দাও না, ইংলিশে কনভার্ট করে মিনিং বের করো, অটোমেটিক্যালি উত্তর বের হয়ে আসে, কিচ্ছু করতে হয় না, একদম পানির মতো সহজ। এইভাবে আগাবা। এখন এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি একটু পর যখন পিডিএফ দিব, ওখানে আমি তোমাকে মার্ক করে এখনই দেখাই দিব, তোমার টেনশন করতে হবে না। তুমি জাস্ট থিওরিটা বুঝো যে কিভাবে পরীক্ষায় কোশ্চেন গুলো আসবে, বুঝছো? আর এইগুলো বাকি যেগুলো আছে একটু কষ্ট করে একটু দেখো, তুমি একাই পারবা। যেমন ধরো বাকি যেগুলো আছে এগুলো ইজি, জাস্ট একটু নিজে নিজে চেষ্টা করিও, যদি না পারো আমাদের মেন্টর প্যানেল আছে। আমি তোমাকে একটা থিওরি বলি, হ্যাঁ, সহজে বের করার থিওরি। এটা হলো যে, ধরো এখানে বলছে একটা কোশ্চেন যে নিশীথ রাতে বাজছে বাঁশি। তো নিশীথ রাতে তুমি প্রথমে ধরে নিবা যে ভাই ওটা একটা বিশেষণ। কেন বিশেষণ, এটা প্রুভ করার চেষ্টা করবো, আর কিছু না। বিশেষণ কেন, এটা আমার প্রুভ করতে হবে, ঠিক আছে? নিশীথ রাতে, কেমন রাতে, রাতের অবস্থা কেমন, নিশীথ ও অ্যাডজেক্টিভ, শেষ, কাহিনী শেষ। তারপর গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। আচ্ছা ঠিক আছে, গভীর নিশীথে, গভীর একটা অবস্থা মানে ডিপ, আর নিশীথ বলতে এখানে রাত, তাহলে গভীর মানে কি ডিপ, আর নিশীথ বলতে কি রাত বসাচ্ছে, তাহলে ডিপ নাইট, তাই না? তাহলে ডিপ কি হইলো, অ্যাডজেক্টিভ। তারপরে এখানে আমাদের নাইট কি হচ্ছে, নাইট হচ্ছে নাউন। ডিপ নাউন, অ্যাডজেক্টিভের পরবর্তী যেহেতু নাউন হয়। কেমন রাত, ডিপ নাইট মানে গভীর রাত, এই জন্য নাইটটাকে আমি কি বলতেছি, এখানে নাউন বলতেছি। সেম থিওরি ভাই, জাস্ট ইংলিশের সাথে সিং করে দিবা, শেষ, অটোমেটিক্যালি উত্তর বের হয়ে যাবে। ওকে, এখান থেকে এই কনসেপ্টে তোমার কোশ্চেন গুলো আসবে। বাকি এখানে যা দেখতেছি খুব একটা ইম্পর্টেন্ট আমার কাছে লাগতেছে না, স্কিপ দ্যাট। আসো নেক্সট পয়েন্টের দিকে আমরা একটু চলে আসার চেষ্টা করি। ওকে, এটা পরীক্ষায় খুব আসে, এগুলো পড়াইতে পড়াইতে আমার মাথার মধ্যে চলে আসছে। ওই কবিতায় কই গেল, উত্তম পুরুষে মোরা, ওই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ মানে তো বুঝতেছো ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ মানে সেকেন্ড পার্সন, নাম পুরুষ মানে থার্ড পার্সন, ছোটবেলা থেকে আসো, এই যে পাইছি। কবিতায় ফার্স্ট পার্সনকে কি হিসেবে ইউজ করা হয়, মোর বা মোরা, তাই না? মোর এক হাতে বাঁশরি, এইরকম কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটা ছিল, মম এক হাতে বাঁশরি, এরকম কোন একটা কিছু ছিল না? তো এই যে মোর, মোরা, এই ফার্স্ট পার্সনকে এটা কি হিসেবে ইউজ করা হয়, তোমার মোর বা মোরা হিসেবে ইউজ করে, পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, যে কোন পুরুষকে কবিতায় মোর বা মোরা হিসেবে ব্যবহার করা হয়, পরীক্ষায় আসে, এখান থেকে আসে। সো এর বিষয়ে তেমন কোনো কিছু এখান থেকে লাগতেছে না, স্কিপ দ্যাট। ওকে, এখান থেকেও তোমার কোনো কিছু লাগে না, আসার দরকার নাই। তবে ভাই প্লিজ, আমি যদি ভুল না হই, স্যার বউয়ের সাথে ঝগড়া করুক আর না করুক, স্যার এখান থেকে কোশ্চেন দেবে, আমি হলে এটা অবশ্যই দিতাম। খুব ইম্পর্টেন্ট যে সর্বনাম কত প্রকার, কিসে, বাংলায় কত প্রকার, 10 প্রকার ভাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি ভাবছিলাম কি, আমি তোমার মেন্টালিটি আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, দেখো তোমার মেন্টালিটি কি জানো? তুমি চিন্তা করবা যে সব, সকল, সমুদয়, তাবৎ, এগুলো কি, এগুলো হলো সাকুল্যবাচক। সাকুল্যবাচক মানে কি, ওভারঅল বুঝায়, ঠিক আছে? সব মিলায় বোঝানো হয়, এটাকে সাকুল্যবাচক বলে, ওভারঅল। ওকে, তুমি বলবে আল্লাহ এটা তো সহজ, আমি তো বুঝতে পারতেছি, সমুদয়, তাবৎ, সকল, এগুলো সবগুলোকে একত্রে মিল করতে, এগুলো মুখস্থ করতে হয়। পরীক্ষা হলে যাবো, যায়া ওখানে নিজের মাথা থেকে বের করব, বের করে এগুলো উত্তর দিব। ভাই প্লিজ, এই ভুল করা যাবে না। এই ভুল আমি করছিলাম রাজশাহী ইউনিভার্সিটি এক্সামের টাইমে, আমার মেরিট ছিল 1003, ঠিক আছে? যেহেতু আমাদের টাইমে 3টা ইউনিটে ভর্তি পরীক্ষা হতো, রাবিতে আমার সাবজেক্ট চলে আসতো, বাট তার আগে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে আসছি। ওকে, সো আমি চিন্তা করছিলাম, আমি ভাবছিলাম যে ওখানে যে আমি পারবো এগুলো, মাথা থেকে বের করবো। ভাই রে ভাই, এক্সাম হলের যা প্রেশার, মানে বমি বমি ফিল হবে, মানে মুখ মানে মনে হচ্ছে পুরো তেতো হয়ে গেছে, এমন মানে এমন প্রেশারের মধ্যে আমি ছিলাম। এইটা তো বের করা দূরে থাক, একদম শিওর শিওর ভুল টিক মারে আসছে। তারপর থেকে আমার জ্ঞান ট্যান হয়ে গেছে যে ভাই যত পাকনামি করার বাসায় করব।
এক্সাম হলে যে কোনো মাথা থেকে কোনো কিছু বের করতে পারবো না, কোনো টেকনিক খাটাতে পারবো না, ডিরেক্ট উত্তর আসবে, উত্তর করবো, শেষ। তো তোমার জন্য সেম কথা ভাই, এটা আমার লাইফ থেকে নেওয়া, যে এইটা 4টা জিনিস সাকুল্যবাচক তুমি এখানে যেমনে পারো মুখস্থ করো, এক্সাম হলে যে বের করা যাবে না, এত পণ্ডিতি করা যাবে না। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সাকুল্যবাচক, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না, সব মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় কই থেকে দিবে কেউ জানে না। পরীক্ষায় সবচেয়ে বেশি আছে আমার দেখা হইলো সাকুল্যবাচক একটা, তারপর আত্মবাচক দেয় না, সামীপ্যবাচক দেয় না, ব্যক্তিবাচক দেয় না, অনির্দিষ্টতাবাচক পরীক্ষায় আসে, ব্যতিহারিক যদি দেয় তাহলে আপনার এই পরস্পর দিবে অথবা নিজে, সরি, পরস্পরে বা আপোষে, এই দুইটা ব্যতিহারিক থেকে দেয়। আর সংযোগ অব্যয় এটা কখনো দেয় না। অন্যদিবাচক প্রচুর আসে, আহারে, অন্য অপর পর, এগুলো অন্যদিবাচক, মানে অন্য কাউকে বোঝানো হয়, ঠিক আছে। এই কয়টা দাগ দেওয়া গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমার মার্ক করা পিডিএফ আছে, আমি ক্লাসে লাস্ট আপনাকে দেখাই দিব, টেনশন করতে হবে না। সো এই সর্বনাম যে 10 প্রকার এবং বিশেষ হচ্ছে 6 প্রকার, এটা কখনো ভুল করবেন না। এবং কোনটা কোন সর্বনাম, উফ, স্যারের ফেভারিট একটা টপিক, ঠিক আছে। খাইতে গেলে মানুষের বিরিয়ানি যেমন ফেভারিট, কোশ্চেন করার টাইম এটা স্যারের একটা ফেভারিট টপিক, সেটা কখনো ভুল করা যাবে না। ওকে ফাইন, একটু নেক্সট আসার চেষ্টা করি। এই যে সর্বনাম তোমাকে আমি জানিয়ে দিলাম, এখানে আর কোনো কিছু দেখার মতো দেখতেছি না। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এগুলো আমরা জানি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো এখানে বোঝানোর কোনো কিছু আমি এখানে দেখতেছি না। ওকে, এইখান থেকে কিছু বোঝানোর আছে। ওকে, দেখেন এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, কাউকে সম্মান দেওয়ার ক্ষেত্রে চন্দ্রবিন্দু ইউজ করতে হয়, এটা কি আপনি জানেন? আমি আমার ছোটবেলায় শিখছিলাম যে সম্মান দেওয়ার ক্ষেত্রে এই যে তাহাদের, ঠিক আছে, সাধু ভাষা, কিন্তু এটা সম্মান না, নর্মালি বোঝানোর ক্ষেত্রে। বাট আপনি বিশেষ কোনো ব্যক্তিকে যদি বুঝাইতে চান, সেখানে আপনি কি ইউজ করবেন? সম্ভ্রমার্থে, মানে সম্মান দেওয়ার জন্য ভাই এই যে চন্দ্রবিন্দু ইউজ করবেন। পরীক্ষায় কিন্তু দেয় যে বলো নিচের কোনটা, এই যে তাহাদের আর তাহাদের, চন্দ্রবিন্দু আলা চন্দ্রবিন্দু ছাড়া, কোনটা সম্ভ্রমার্থে ব্যবহার করা হয়েছে, পরীক্ষায় প্রচুর আসে। চন্দ্রবিন্দুর উপর এক্সট্রা প্রেসার বা এক্সট্রা জোর দেওয়া বোঝায়, রাইট? এখানে তোমার সম্মান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি ভুল করিও না। তারপর করণ কারকে অনুসর্গ পূর্বে সামথিং ডটের বসে, ভাই আমি যদি কারক এখনো শিখাইছি না, তো কারক না শিখাই যদি এই কনসেপ্টে যাই, ঝামেলায় পড়বো না, পড়বা, তাহলে কারক কনসেপ্টটা আমরা কমপ্লিট করবো, তারপর এটা তোমার ওখানে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসো, ষষ্ঠী বিভক্তিতে এই, সরি, এটাতে কি বলতেছে, মানে যেই আমাদের কি বলে বিভক্তিটা আছে, এই বিভক্তিটা নর্মালি ইউজ করতে হচ্ছে, রাইট? এখন ষষ্ঠী বিভক্তিতে তোমাকে শিখাইনি, র এর এই দুইটা হলো ষষ্ঠী বিভক্তি। এটা আমরা কারক যখন কনসেপ্টে আসবে, কর্তৃকর্ণ, করণ, সম্প্রদান, অবদান, অধিকরণ, ওইগুলোর মধ্যে ক্লিয়ার করবো। তো আপাতত এটা তুমি স্কিপ করো, কারকের মধ্যে এই জিনিসটা তুমি অটোমেটিক্যালি বুঝে যাবো, ঠিক আছে। ওকে, এবার আমরা যদি এখানে চলে আসি, এটাও সেম, এটাও তোমার ওই কারকের সাথে রিলেটেড, তবে এখান থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না, আমার বইয়ে ওই জিনিসটা মার্কিং করা নাই। কোশ্চেন আসলে 2 আর 3 থেকে, এটা যখন আমরা কারক কনসেপ্ট করাবো তখন তুমি সেটার সাথে মিলাই ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। এখন করতে গেলে তোমার মাথায় ঝামেলায় জড়াই যাবে আর কি, হ্যাঁ, এই জন্য আমি স্কিপ করতেছি। পরীক্ষায় ওইগুলোর চেয়ে বেশি কোনটা আসে জানো? সর্বনামের বিশিষ্ট প্রয়োগ খুব আসে, খুবই আসে। বিনয় প্রকাশে, হ্যাঁ, পরীক্ষায় দেয়, বিনয় প্রকাশে উত্তম পুরুষ, মানে ফার্স্ট পারসনের জায়গায় কি ব্যবহার করা হয়? দিন, অধম, বান্দা, সেবক, দাস। বিভীষণ দেবতা মেঘনাথ পড়ছি না, অধম আমি, বিজ্ঞতম তুমি, তবু কেন এমন করিলে, ওই যে মেঘনাথের প্রতি, বিভীষণের প্রতি মেঘনাথ যেটা আর কি ছিল, এই যে অধম, উত্তম পুরুষ নিজেকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছিল, পরীক্ষায় কিন্তু দেয়। সবাই মনে করে যে ফার্স্ট পার্ট থেকে আসছে, হ্যাঁ ফার্স্ট পার্ট থেকে, বাট ব্যাকরণ থেকে জিনিসটা আসলে আসছে। ওকে, ছন্দবদ্ধ কবিতায় মম ব্যবহার করা হয়, এই যে আমাদের জায়গায় মম ওয়ার্ডটা ব্যবহার করা হয়, মম, মম বলতে আমাদের। এই যে ক্ষুদ্র শিশু মোরা করি তোমারই বন্দনা, এই যে মোরা, ওখানে আমরা দেখে আসলাম কবিতায় ব্যবহার করা হচ্ছে, পরীক্ষা কিন্তু আসে। তারপর উপন্যাসের সাধারণ আপনির স্থানে কি ব্যবহার করা হয়? তুমি ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে প্রভু তুমি রক্ষা করো এদিন সেবককে, এটা আর কি। ওকে, তারপর অভিনন্দন পত্রের জন্য নর্মালি চিঠির ক্ষেত্রে তুমি সম্বোধন, আশা করি তুমি খুব ভালো আছো, আমিও ভালো আছি, এই যে ব্যাপারগুলো আর কি ছিল। তুমি কখন ব্যবহার করা হয়? ঘনিষ্ঠজন, আপনজন, সমবয়স্ক সাথীদের জন্য। তুই কখন ব্যবহার করা হয়? হয় তুমি কাউকে অপমান করতেছো অথবা খুব ঘনিষ্ঠ, এই দুটা জিনিস। তুমি তার সাথেই বলো, কাউকে কারোর সাথে রাগারাগি করে অথবা কারোর সাথে তুমি যখন খুব ঘনিষ্ঠ হয়ে যাও তখন তুমি তাকে তুই করে কথা বলো, তাই না? এই 2 রকম তোমার এখানে হইতে পারে। এটা পরীক্ষায় দেয় যে তুই কখন ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা যদি কমন সেন্স থেকে বের করা যায়, আর তারপর আমরা শিখে রাখবো যাতে করে তুমি আসলে এখানে ভুল না করো। অব্যয় পদ এখানে তেমন কোনো কিছু নাই, এখানে দেখার মতো কোনো কিছু নাই। পরীক্ষায় জাস্ট এইটা, এখান থেকে এইটা দেয় যে বাংলা ভাষায় যেটা আছে অব্যয়, অব্যয় পদ মানে তুমি তো বুঝলা যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো বাংলা ভাষা যদি 3টা জাত থেকে আসে, একটা ছিল হলো তৎসম বা সংস্কৃত, তাই না?
অতীতকালে আমাদের বাপ দাদারা যেগুলো ব্যবহার করতো সেগুলোকে আমি তৎসম বলতেছি। তারপর নতুন যে আমরা ভাষার সৃষ্টি করলাম সেটাকে বলতেছি হলো বাংলা। আর আমাদের উপর 190 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের টাইমে যে আকামটা করে গেছে ওগুলোকে আমরা বলতেছি হলো বিদেশি। এই 3 রকম ভাষা আমাদের মধ্যে আছে না, 3টের প্রচলন তো সবচেয়ে বেশি, দেশি আর কয়েকটাই আছে, তাই না? বেশিরভাগ তোমার সংস্কৃত থেকে ট্রান্সফারের তদ্ভাবে পরিণত হয়েছে। তো এই জন্য এই যে অব্যয় পদ বা প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো 3 রকম ভাষারই আছে, বাংলা তৎসম বিদেশি পরীক্ষায় দেয়। নিচের কোনটি বাংলা ভাষার অব্যয়? খুব আসে, এত আসে, চলো আমি ওখানে যাই দেখলেই বুঝবা। এই যে দেখো নিচের কোনটা বাংলা ভাষার অব্যয়, তৎসমের অব্যয় এবং বিদেশি অব্যয় পরীক্ষায় কিন্তু দেয়, এটা আমরা কখনো ভুল করতে পারবো না। ওকে দেখো বাংলা ভাষার অব্যয় আর, আবার, ও, হ্যাঁ, না এগুলো। তৎসম ভাষার অব্যয় যদি, যথা, যেগুলো আর কি দেখতেছি আমরা, সহসা, হঠাৎ, ইটসিট্রা ইটসিট্রা, এগুলো যেগুলো আছে এগুলো হলো তৎসম বা সংস্কৃতের অব্যয়। আর বিদেশি কোনগুলো পরীক্ষায় সবচেয়ে দেয় হলো এইগুলো। এই যে খুব, আমরা বললাম খুব ভালো লাগতেছে, এই খুব কই থেকে আসে ওয়ার্ডটা? খুব দিয়ে তো তুমি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতেছো, মানে কি এটা তোমাদের ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন মানে অনন্যয় অব্যয়, তাই না? এই খুব কিন্তু একটা অনন্যয় অব্যয় থেকে জিনিসটা আসছে, এটা একটা ইন্টারজেকশন হিসেবে কাজ করতেছে। আলবত, বহুত, সাব্বাস বলে না, সাব্বাস বেড়া, সবগুলো বিদেশি ইউজ করে আমরা। খাসা পেয়ারা বলে না, তারপর মারহাবা, এইগুলো যে আমরা ওয়ার্ড গুলো ইউজ করি এগুলো হলো বিদেশি শব্দের। এগুলো কি ক্ষেত্রে ইউজ করতেছি? আবেগ বা ইমপ্রেশন ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করতেছি। তো প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন যাই হোক ঘুরে ফিরে তো অব্যয় পদ, তাই না? এখন এই অব্যয়টা আমরা ইংলিশে শিখে আসছি, প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এটাই আসলে বাংলায় ওইগুলো ভাগ করবে, ভাগ করে মোটামুটি আমাদের কনসেপ্টটা কভার করে দিবে। তো চলেন আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। ওকে, এখানে চলে আসছি। এই যে অব্যয় যেটা আমি আপনাকে একটু আগে শিখাইছি, সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, তারপর কি বলছিলাম পদান্বয়ী অব্যয়, তাই না? এখানে পদান্বয়ী কই? পদান্বয়ী এই যে এর ভেতরে আছে, একটা বিভক্তি সূচক একটা বিভক্তি রূপে। যাই হোক এখানে আমাদের পদান্বয়ী আছে। ওকে, অনুসর্গ যেটা বলতেছি এর মধ্যে আসলে পদান্বয়ী জিনিসটা থাকে। যাই হোক আসেন এবার বোঝানোর চেষ্টা করি। সমুচ্চয় মানে কি? কনজাংশন। কনজাংশন কয় প্রকার হইতে পারে? সংযোগ, এন্ড, বিয়োজক হইতে পারে, আপনার অর, সংকোচক হইতে পারে কি? বাট, সংকোচক হইতে পারে হি ইজ পুর বাট অনেস্ট, একটা বাড়ায় দেয় একটা কমায় দেয়, এটাকে সংকোচক বলে। আর বিয়োজক মানে বাদ দিয়ে দেয়, হি অর শি ক্যান কাম, সে অথবা মানে একটা ছেলে বা মেয়ে এখানে আসতে পারবে, তো এটাকে আসলে বিয়োজক বলা হচ্ছে। আর সংযোজক মানে প্লাস করা হচ্ছে, যে আই এন্ড হি আর ফ্রেন্ডস, আমি এবং সে কি বন্ধু, এটা আসলে বোঝাচ্ছে, তাই না? সংযোগ হলো যুক্ত করে এইগুলো। আর এবার যদি অনন্যের ক্ষেত্রে চলে যান, এটা তো আপনার আবেগ প্রকাশ করবে, একটু লাস্টে যে আমরা দেখবো, সমস্যা নাই। অনুকর বা ধনাত্মক অব্যয় কি? ওয়ার্ড দিয়ে যদি আপনার অনুভূতি বা শিহরণ প্রকাশ করে, যে শিহরণ বাস্তবে এক্সিস্ট করে না, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি অনুকার অব্যয় বলবো, ধনাত্মক অব্যয় বলবো। ঠিক আছে, এইভাবে কাজ করে। ভাই কালকে জিকে ক্লাস কখন হবে? কাল জিকে ক্লাস তোমাদের রাতে আছে, অর্থাৎ আমাদের তো কালকে একটা ইংলিশ ক্লাস বাংলা ক্লাস শেষ, ইংলিশটা তো দুপুরে নেবো, তার মানে কালকে 3 নাম্বার ক্লাস জিকে ক্লাস হবে, ঠিক এই টাইমেই হবে। জিকে বাংলা রাত্রে হবে আর ইংলিশটা দুপুরে হবে, কেন? নাহলে সিং করতে পারবো না। ইংলিশ বাংলা সিং করার জন্য এটা খুব প্রয়োজন, এই জন্য এইভাবে আমরা জিনিসটা সাজাই রাখছি। তাহলে অনুকর বা ধনাত্মক অব্যয় কি বললাম বলেন তো? এগুলো অনুভূতি বোঝায় বা আবেগ বোঝায়, ফিলিংস বোঝায়, কিন্তু যেই ফিলিংস এর বাস্তবে এক্সিস্টেন্স নাই, যে ফিলিংস গুলো বাস্তবে এক্সিস্ট করে না, সেগুলোকে আমরা অনুকার অব্যয় বলি। যেমন ধরো বাতাসের শব্দ, হ্যাঁ, শ শ করে বাতাস বইতেছে, এই শ শ জিনিসটি বাস্তবে এক্সিস্ট করে? করে না। এই যে জিনিসগুলো বাস্তবে এক্সিস্ট করে না সেগুলোকে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় বলা হয়ে থাকে। হ্যাঁ, মানুষের কল্পনা, প্রকৃতিগত কল্পনা বাস্তবে এক্সিস্ট করে না, এগুলোকে আমরা অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় বলে থাকি। আর অনুসর্গ যেটা বলতেছি, অনুসর্গ 2 রকম হয়ে থাকে ভাই, একটা হলো বিভক্তি সূচক, একটা হলো বিভক্তি রূপে। বিভক্তি সূচক মানে কি? এক্সট্রা একটা ওয়ার্ড আসবে, ঠিক আছে? আর বিভক্তি রূপে মানে কি? এক্সট্রা কোনো ওয়ার্ড আসবে না। কিভাবে হয় আমি একটু বসে যাবো, তোমার টেনশন করতে হবে না, আপাতত এখানে জাস্ট বুঝো যে অনুসর্গ কি। তাই অনুসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, অনুসর্গ একটা শব্দের মতো ব্যবহার হতে পারে, একটা পদের মতো ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই অনুসর্গ জিনিসটাকে আমরা বাংলায় বলতেছি একটা বিভক্তি বিভক্তি রূপে। অনুসর্গ বিভক্তির মতো করে ব্যবহার করতে হয়। বিভক্তি মানে কি? ইংলিশের প্রিপোজিশন কি করে? বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করে। সেম অ্যাজ বিভক্তিও বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করে। কিভাবে? আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করি। আমি, তারপর তুমি ঘৃণা করি, ঠিক আছে? মিনিং কি দাঁড়ালো? আমি তুমি ঘৃণা করি, এটা কেমন একটা হইলো না? এবার এর সাথে একটা কি লাগান তো, আমি তুমি কে, তুমি যোগকে ইকুয়াল তোমাকে, আমি তোমাকে ঘৃণা করি। এবার একটা বাক্য তো একটা সৌন্দর্যতা বৃদ্ধি পাইলো না বলেন? জি। এই যে কি এটা চলে আসলো এখানে, এইটাই হলো তোমার আসলে ভাই এই যে বিভক্তি, ঠিক আছে? কখন এটা বিভক্তি সূচক হয়, কখন এটা বিভক্তি রূপে হয়, এই জিনিসটা আমরা তোমাকে এখন স্পয়লার দিচ্ছি, একটু পর তোমাকে পড়াই দিব, ঠিক আছে? একজন বলছে ভাই
অনুসর্গ আর পদান্বয়ী অব্যয় কি সেম জিনিস? হ্যাঁ, পদান্বয়ী অব্যয় দ্বারা বিভক্তি বোঝানো হয় আর অনুসর্গ দ্বারাও বিভক্তি বোঝানো হয়, কিন্তু সবসময় সেম না, কিছুটা ডিফারেন্সিয়েশন আছে। একটু পর যখন ওখানে আমি যাবো ক্লিয়ার করবো। এখন জাস্ট আমি একটা স্পয়লার দিচ্ছি, ধারণা। ওকে, একটু একটু করে এগুলো সবগুলো ডিপলি ভাঙবো, তো আমি শেষ করার পর্যন্ত একটু ওয়েট করেন, তখন আর দেখবেন আপনার কোনো সমস্যা নাই। চলেন এখন এক এক করে ভেতরে প্রবেশ করা শুরু করি। এগুলো সবগুলোর স্পয়লার দিছি। আসেন সমচ্চয় অব্যয় যেটা বলতেছি, আমাদের কি বলে আসলে কনজাংশন গুলো ইউজ করতেছি, তাই না? 3 প্রকার হয়ে থাকে, সংযোগের জন্য, বিয়োজকের জন্য এবং কি সংকোচনের জন্য। এগুলো আপনি একা একা পারবেন। দেখেন সংযোজক কি কি হইতে পারে, এই যে আর, অধিকন্তু, সুতরাং, এইগুলো দেখছেন। বিয়োজক কি কি হইতে পারে বাদ দেওয়ার জন্য, যে কিংবা, এটা হইতে পারে, কিন্তু এটা হইতে পারে। এগুলোকে আমি কি বলতেছি, এগুলোকে আমি বলতেছিল বিয়োজক, ঠিক আছে? এইগুলো পরীক্ষায় কিন্তু হুবহু দেয়। এই যে ওয়ার্ড গুলো আছে, অথবা, নতুবা, এই যে ওয়ার্ড গুলো আছে পরীক্ষায় দেয় যে নিচের কোনটি বিয়োজক অব্যয়, ডিরেক্ট কোশ্চেন তুলে দেয় এখান থেকে। সেই জিনিস কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? এই জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এই যে সংকোচক অব্যয়, সংকোচক অব্যয় কোনটা, এই যে দেখো, কিন্তু, বরং শব্দগুলো সংকোচক অব্যয়। এখানে অথচ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে যে ভাবের সংকোচন ঘটাইছে, যেটা কি বলতেছে, মানে সে গরিব কিন্তু তিনি ধনী, অথচ তারা ধনী অথবা তাদের মন ছোট, তারা ধনী অথচ তাদের মন ছোট, ঠিক আছে? সাপোজ ধরেন এটা আমাদের একটা এক্সাম্পল। তো এই যে বললাম তাদের একটা কোয়ালিটি বাড়াই দিলাম, একটা কোয়ালিটি কমাই দিলাম, এটাকে আমরা কি বলতেছি, সংকোচক অব্যয় বলতেছি। আর তেমন কোনো কিছু এখানে নাই। ওকে, ফাইন। এখন আমরা একটু চলে আসি যে অন্যান্য যেগুলো আছে সেগুলোতে চলে আসি। অনুগামী সমচ্চয়ী অব্যয়, এটা আবার কি জিনিস ভাই? কন্ডিশনাল সেন্টেন্স পড়ছে ইংলিশে, কন্ডিশনাল সেন্টেন্স। ওই কন্ডিশনাল সেন্টেন্সটাই ভাই অনুগামী সমচ্চয়ী অব্যয়। দেখো, তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে, আজ যদি পারি একবার সেখানে যাব। এভাবে চেষ্টা করবেন যেন কি কৃতকার্য হতে পারেন। এই যে কন্ডিশন, কোন একটা কন্ডিশন বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় সেটাকে আমরা অনুগামী সমচ্চয় অব্যয় ব্যবহার বলি, ঠিক আছে? ভুল করবেন না। কন্ডিশন বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় সেটাই আমাদের অনুগামী সমচ্চয় অব্যয়। এভাবে আপনি মনে রাখবেন। এখন যখন বলছেন ভাইয়া এখানে একটা কাহিনী আছে, কি কাহিনী? ওয়েট, আমি এটা নিজেই কোশ্চেন তুলতে পারছিলাম, উনি কোশ্চেন করে ফেলছে। আর জাস্ট আ সেকেন্ড, সংকোচকের ক্ষেত্রে ছিল না। এই যে কিন্তু, এই যে কিন্তু তো ভাই সংকোচক অব্যয় বললেন আপনি। একটু আগে একটা কথা বলে আসছেন, কি বলে আসছেন? এই যে কিন্তু বিয়োজক অব্যয়। তাহলে ভাই আমি কোনটা টিক মারবো? এটা খুবই সমস্যা হইলো। ওকে, তাহলে আপনার সিচুয়েশন বুঝতে হবে। আসেন সিচুয়েশন আমরা একটু বুঝি। কি বলতেছে এখানে, আমরা চেষ্টা করেছি বটে কিন্তু কৃতকার্য হইতে পারিনি। ফুল নেগেটিভ, এটা ফুল নেগেটিভ না? ফুল নেগেটিভ না? চেষ্টা করছিলাম ফেল করছি, ফুল নেগেটিভ। তো যেহেতু ফুল নেগেটিভ তাই এটাকে আমি কি বলতেছি, বিয়োজক, একেবারে ধ্বংস হয়ে গেছে। আর যখন আমি বলবো যে আমরা চেষ্টা করেছি তবে কি, মানে একদম তবে খুব ভালো রেজাল্ট করতে পারিনি, তার মানে কি কিছু একটা রেজাল্ট করছে, খুব ভালো করতে পারেনি, তাই না? ফুল নেগেটিভ না, হালকা কমে গেছে, কোয়ালিটিটা হালকা কমে গেছে। যখন কোয়ালিটিটা হালকা কমে যাবে তখন বলবেন যে আপনি সংকোচক, মানে হালকা কমে যাবে। আর যখন ফুল কমাই দিবে তখন বলবেন বিয়োজক। সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। শুধু আলাদা করে কিন্তু কখনো জিজ্ঞাসা করে না, ঠিক আছে? আপনার এরকম সিচুয়েশন জিজ্ঞাসা করবে, যেগুলোর মধ্যে কন্ট্রাডিকশন আছে সেগুলো সিচুয়েশন জিজ্ঞাসা করবে আপনার কমন সেন্স বের করে নেওয়ার জন্য। আশা করি আপনি ধরতে পারছেন। আচ্ছা, অনন্যয় অব্যয় একটু দেখি আমরা। অনন্যয় অব্যয় কোনগুলো ভাই? পৃথিবীর যত আবেগ সব অনন্যয় অব্যয়। দেখো, ছিছি, কি আপদ, ওগো, ব্যস্ত, আলবত, নিশ্চয়, হ্যাঁ, মরি মরি, উফ, পায়ে লিখছে, না আর কষ্ট না, ইচ্ছিত, যত আবেগ সব অনন্যয়। শেষ। পরীক্ষায় দেয় যে কি কি অর্থে অনন্যয় অব্যয়? ঘৃণা প্রকাশে, যন্ত্রণা প্রকাশে, সমর্থন প্রকাশে, অনুমোদন বাচক, সম্মতি বাচক, স্বীকৃতি বাচক, উচ্ছ্বাস প্রকাশে। এগুলো অটোমেটিক্যালি পারা যায়। ওয়েট, ওভার কনফিডেন্ট পণ্ডিত হওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি পারা গেলেও পরীক্ষায় যে নিজের পণ্ডিতি করে বের করবেন না, বাসায় পণ্ডিতি করবেন, ঠিক আছে? পরীক্ষায় যে পণ্ডিতি করার দরকার নেই। পরীক্ষায় যে যেমন আপনি যেন ডিরেক্ট টিক মারতে পারেন। ওকে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবার আসেন যে বাক্যালঙ্কার। বাক্যালঙ্কার কি? বাক্যালঙ্কার মানে হলো বাক্যের অলঙ্কার, মানে কি বাক্যকে সৌন্দর্যপূর্ণ করে। এটাকে আসলে ঘুরে ফিরে বাক্যালঙ্কার বলা হচ্ছে। কয়েকটা অব্যয় নিরর্থকভাবে ব্যবহৃত হয়, বাক্যের শোভন বর্ধন করে থাকে, এদেরকে বাক্যালঙ্কার বলা হয়, ঠিক আছে? যেমন ধরেন একটু দেখেন তো, হারানো স্মৃতি জাগে আজও মনে পড়ে। তাও বললেন যে স্মৃতি জাগে আজও মনে পড়ে। স্মৃতি, তোমার যে স্মৃতি হারিয়ে ফেলেছো, হারানো স্মৃতি এখনো জেগে ওঠে, আরো মনে পড়ে। এখন তুমি কি করলে, এখানে পাকনামি করে বাক্যটাকে আরেকটু রসকস লাগানোর জন্য কত না ওয়ার্ডটা যুক্ত করে দিল, কত না হারানো স্মৃতি জাগে আগেও মনে পড়ে। মানে বাক্যটাকে এক্সট্রা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য, আবেগ ক্রিয়েট করার জন্য যা ব্যবহার করা হয় এটাই তোমার আসলে কি বলা হয়, বাক্যালঙ্কার ব্যবহার, মানে তাকে আসলে বাক্যালঙ্কার বলা হয়ে থাকে, ঠিক আছে? এই আর কি। এভাবে ভাগ্য, হাইরে ভাগ্য, হাইরে লজ্জা, কোথায় সবা, কোথায় সজ্জায় চিত্র। এই হাইরে বলে আরেকটু বাক্যের মধ্যে কি করে দিল, ইমপ্রেশন ক্রিয়েট করে দিল। তো এইগুলোকে আমরা বলতেছি যে বাক্যালঙ্কার বলে ব্যবহার করতেছি, এই আর কি। আর তেমন কোনো কিছু এখানে নেই।
ওকে ফাইন। একজন এটা কোশ্চেন করছিল যে ভাইয়া পদান্বয়ী অব্যয় কি আপনি অনুসর্গের মধ্যে বলতে পারবেন বলেন তো। একটু আগে কোশ্চেন করছিলেন তাই না? আমি বলছিলাম ভাই সামনে আসবে তুমি চিন্তা করো না। জি ভাই, যেটা অনুসর্গ সেটার সিনোনিম কি? সেটার সিনোনিম হলো তোমার পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, বোঝা যায়? অর্থাৎ ভাই অনুসর্গের সিনোনিমই হলো পদান্বয়ী অব্যয়। কিন্তু আপনি কেন বললেন ভাই ভিতরে কাহিনী আছে? কাহিনী আছে। কাহিনী কেন? পদান্বয়ী অব্যয় বলতে দুটো জিনিস বোঝানো হয়। একটা হলো তোমার প্রিপোজিশন, আরেকটা হইলো বিভক্তির মতো। এই দুটা জিনিস বোঝানোর জন্য এই দুটার মধ্যে ঝামেলা হয়। আর বাংলায় তোমাকে যদি কোশ্চেন দেয় যাহা অনুসর্গ অব্যয় ভাই তাহাই তোমার পদান্বয়ী অব্যয়, সমস্যা ওখানে না, সমস্যা হলো এখানে। এই যে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় দুই ভাবে ব্যবহার করা হয়, একটা বিভক্তি সূচক, একটা বিভক্তি রূপে। কখন সূচক কখন রূপে এটা আমাকে বলে, এটা বললে আমি খুশি। ওকে, এটা বলতে হবে আমি জানি, চলো ওইটাতে আমি একটু চলে যাই যে কখন বিভক্তি সূচক কখন বিভক্তি রূপে। আচ্ছা এখানেই তো ছিল, আমি ভুলে গেছি। আচ্ছা তাহলে বুঝেন, ওকে দিয়ে এই কাজ হবে না, এই যে দিয়ে এক্সট্রা করে বলছে। ঠিক আছে, এবার বুঝেন, এটা একটা ব্যাপার। আরেকটা বললাম যে আমি আগের এক্সাম্পলটা লিখতেছি। হ্যাঁ, তোমাকে ঘৃণা করি। ওকে, এই যে তোমাকে, তুমি যোগ কে, তাই না? এমনই তো হবে। Okay. এখন একটা এর মধ্যে হলো বিভক্তি সূচক আর একটা হলো বিভক্তি রূপে। কোনটা সূচক ভাই? আলাদা করে যেটা স্বাধীনভাবে বসছে সেটা হলো সূচক, আলাদাভাবে বসছে। দেখো ওকে দিয়ে এই কাজ হবে না, এই যে দিয়ে ওয়ার্ডটা আলাদাভাবে বাক্যের মধ্যে এক্সট্রা একটা ওয়ার্ড রূপে ব্যবহার করা হয়েছে, বুঝছো? তাই তুমি কি বলবা? তাই তুমি বলবা যে এটা হলো সূচক, এটা কি বিভক্তি সূচক। কোনটা বাবা? এই যে এটা, মনে থাকবে। এবার আসো বিভক্তি রূপে কোনটা। দেখো আমি তোমাকে ঘৃণা করি, এই যে কে যে ওয়ার্ডটা ছিল বাকি কি আলাদা হয়ে বসছে? না, শব্দের মধ্যে মিক্স হয়ে বসেনি। হ্যাঁ, তো যখন মিক্স হয়ে বসবে তখন তোমাকে বলে যে বিভক্তি রূপে। বুঝতে পেরেছো? এই হলো আমাদের কনসেপ্ট, একটা হলো সূচক একটা হলো রূপে। যেটা তোমার পদান্বয়ী অব্যয় ওটাকে অনুসর্গ বলা হয়ে থাকে, এই আর কি ব্যাপার। কিন্তু ঝামেলাটা কোথায় হয়? আমরা পদান্বয়ী অব্যয় বলতে প্রিপোজিশনকে মিন করি। তাহলে অ্যাকচুয়ালি ভাই প্রিপোজিশন কোনটা এর মধ্যে? এর মধ্যে এক্সাক্ট প্রিপোজিশন হলো যেটা বিভক্তির রূপে, এটাকে আমরা বলি যে প্রিপোজিশন। ঠিক আছে, পদান্বয়ী অব্যয় বলতে যে প্রিপোজিশন বলে এটা কিছুটা ভুল হয়, কারণ পদান্বয়ী অব্যয় বলতে অনুসর্গকে বোঝানো হয়, এবং যেটা বিভক্তির রূপে এটা হলো প্রিপোজিশন। আর যেটা বিভক্তির সূচক ভাবে এটা কোনো কোনো সময় প্রিপোজিশন রূপে ব্যবহার করা হয়, কখনো কখনো তোমার কোন একটা স্বাধীন শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষায় দিলে এখানেই তোমাকে শাস্তি পেয়েছে, বলো কোনটা বিভক্তি সূচক আর কোনটা বিভক্তি রূপে, শেষ। এভাবে তোমাকে এখান থেকে কোশ্চেন দেবে। আর আরেকটা দিতে পারে যে অনুসর্গ অব্যয় কি নামে পরিচিত? পদান্বয়ী অব্যয় নামে পরিচিত। আর আগে তোমার অন্য অন্য অব্যয় থেকে কোশ্চেন দিতে পারে কিভাবে, এটা তোমাকে অলরেডি আমি ক্লিয়ার করে ফেলছি। ওকে, এর বাইরে আর কোনো কিছু এখান থেকে আসবে না। ফাইন। এখানে যদি আমি একটু দেখি, তোমাকে অনুকার অব্যয়টা আমি স্পয়লার দিচ্ছিলাম না, তোমাকে আমি বলতেছিলাম না যে যে সকল অব্যয় বিভিন্ন মানে কি বলবো আসলে অনুকার অব্যয়, আমাদের এখানে ধনাত্মক অব্যয় বলে কিছু কিছু জিনিস আছে। দেখো বিভিন্ন রকম যে অনুভূতি, এই অনুভূতি গুলোকে আমরা আসলে কি বলতেছি? অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয় বলতেছি। দেখো বর্জ্যের ধ্বনি কর কর, কর কর কি বর্জ্য আসলে ধ্বনি করে নাকি মানুষের একটা পারসিপশন থেকে নেওয়া? এটা একটা কাল্পনিক একটা জিনিস ভাই, বর্জ্যের ধ্বনি কাল্পনিক একটা জিনিস। ঠিক আছে, তারপর তুমি দেখো বৃষ্টির তুমুল শব্দ, স্রোতের ধ্বনি, বাতাসের ধ্বনি, শুষ্ক পাতা, নুপুরের আওয়াজ, মেঘের গর্জন, সিংহের গর্জন, ঘোড়ার ডাক, কাকের ডাক, কোকিলের রব, এগুলো সব আমরা কল্পনা করিনি। এখন কোকিলের ডাককে আমরা কুহু কুহু বলতেছি ভাই, কোকিলকে ওটা আসলে কুহু কুহু বলে রাখে, কোকিল তোমাকে বলছে? না, তুমি এটা অ্যাজিউম করে নাও নি, বলো। এই যে অ্যাজিউম করে নেওয়া যে সকল তোমার অনুভূতি গুলা, শব্দ অনুভূতি, ঠিক আছে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে যে অনুকার অব্যয় বা ধনাত্মক অব্যয়। এই আর তেমন কোনো কিছু নাই, আরো বিভিন্ন হইতে পারে। এই যে প্রখরতা, ঝাঝা, খা খা, তারপর কচকচ, কটকট, টল টল, ইটসিট্রা ইটসিট্রা, বিভিন্ন রকম আছে। চকচক, আমরা বলি না যে হীরা ডায়মন্ড চকচক করতেছে, কি রে ভাই? চকচক নামে কোনো কিছু আছে নাকি? মানুষেরা বানাইছে, মানুষেরা পারসিভ করে ফেলাইছে, রাইট? নিজে বানাইছে, সো এই নামে কোনো কিছু তো নাই। এই দ্যাটস আওয়ার কনসেপ্ট। এইভাবে আসলে এই অনুকার অব্যয় গুলো চলে, এগুলো সবাই পারে। বাট পরীক্ষায় কি আসে বলে যে বলো তো নিচের কোনটা শূন্য বাচকতা বুঝাইছে খা খা, নিচের কোনটা প্রখরতা বুঝাইছে ঝাঝা। এভাবে তোমার কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, অনেক সময় বলে যে ব্যথায় টন টন করতেছে, টন টন কিসের সাথে যুক্ত? ব্যথা পাওয়ার সাথে যুক্ত। এইভাবে কোশ্চেন আসতে পারে, এই বেশি আর তেমন কোনো কিছু এখান থেকে দেয় না। তারপর এখানে তুমি যদি দেখো, এগুলো তো অব্যয়ের বিশেষণ, অব্যয়পদ বিশেষ আকার মানে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়েছে, এটা আমরা শিখে আসছি। এগুলো কোনো ইস্যুস না, এগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না। তারপর এই যে এখান থেকে কোশ্চেন দেওয়া শুরু করে, হ্যাঁ, এখান থেকে কোশ্চেন দেওয়া শুরু করে, এই যে দেখো এইগুলো থেকে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন দেয় যে কি অর্থে, হ্যাঁ, কি অর্থে অব্যয়পদ ব্যবহার করা হয়েছে। তুমি কি বাড়ি যাচ্ছ? আমাকে বলে যেখানে কি যে ওয়ার্ডটা আছে, কি 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 মিনিং দিতে হচ্ছে জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়েছে। কি বিপদ, কি এখানে কি অর্থে ব্যবহার করেছে? বিরক্তি, বিরক্তি প্রকাশতা।
কি আমির কি কি আমির কি ফকির একদিন সকলেরই যেতে হবে, কি বোঝাচ্ছে? সাকুল্যবাচক, মানে দিন শেষে সবাইকে বোঝাচ্ছে। তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, কি বোঝাচ্ছে এখানে? বিড়ম্বনতা বোঝাচ্ছে। তোমাকে বাক্যটা দিবে, দিয়ে বলবে বলো তো বাবা এখানে এই যে অব্যয় পদটা আমাদের আছে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, এইভাবে তোমাকে কোশ্চেন দেবে। তারপর এদিকে তাকাও ও, হ্যাঁ এত চেষ্টাতেও হইলো না, ও যে অব্যয়টা আছে কি অর্থে ব্যবহার করা হয়েছে? হতাশা জ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এগুলো তোমার পরীক্ষায় আসবে, ঠিক আছে? এটা সব থিম, এভাবে তোমার পরীক্ষা আসবে। আর তেমন কোনো কিছু এখানে আমরা দেখতেছি না। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমরা একটু পর তোমাকে মার্ক করে দিয়ে দিব, আমার কাছে মার্ক করা আছে। তো চলো আমরা একটু এমসিকিউ গুলো সলভ করি, তো আমরা পারি কিনা। চলো, পদ কত প্রকার? আমরা বাংলায় দেখছিলাম হলো 5 প্রকার, এটা আমরা পারি। তারপর বিশেষ্য পদ কয় প্রকার? দেখছিলাম যে ভাই 6 প্রকার। ভাব বিশেষণ কয় প্রকার? 4 প্রকার, দেখে আসছিলাম। সর্বনাম কত প্রকার? 10 প্রকার। অব্যয় পদ কত প্রকার ছিল? 3 প্রকার নাকি 4 প্রকার ছিল? 4 প্রকার না? 4 প্রকার। পদান্বয়ী অব্যয়, সমুচ্চয় অব্যয়, অনন্বয়ী অব্যয়, আর এটা কি ছিল? অনুদার অব্যয়। 4 প্রকার ছিল, তাহলে 4 হবে। কোনটি সংযোগ? সংযোগ কোনটা প্রকাশ করতেছে? যারা তারা। কোন বাক্যে? বিশেষণের বিশেষণ। ওকে, বিশেষণের বিশেষণ, বাক্যে বিশেষণের বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করতে হবে, তাই না? এটাকে আমরা বিশেষণের বিশেষণ বলতেছি। চলেন কোনটাতে দেখেন তো। এই যে ঘোড়া খুব দ্রুত চলে, চলে হলো ভার্ব, দ্রুত হলো কি? অ্যাডজেক্টিভ, খুব হলো অ্যাডভার্ব। তাহলে খুব এখানে দ্রুতকে মডিফাই করতে হবে, তার মানে এই বাক্যে আমাদের বিশেষণের বিশেষণ আছে। তাহলে গ নাম্বারটা হবে। নিচের কোনটা ভাববাচক? ভাববাচক মানে কি বলছিলাম? কোন কাজের নামকে ভাববাচক বলা হয়। এই যে ভোজন, খাওয়ার কাজের নাম হলো ভোজন, তাহলে এটা অ্যান্সার হবে। কোনটিতে বস্তুবাচক বিশেষ্য রয়েছে? বস্তু বোঝাচ্ছে। বস্তু কোনটা? বস্তুবাচক বিশেষ্য রয়েছে। আচ্ছা ঠিক আছে। বাস্তবিক, মাছের জীবন আছে ভাই। তারপর বেলে মাটি, তারপর সবুজ মাঠ, মাঠও হবে না। বেলে মাটি, অর্ধেক পথ। এই যে বেলে মাটি, মাটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই যে বস্তুবাচক আমরা পড়ে আসলাম না, ম্যাটেরিয়াল নাউন। মাটিতে একটা ম্যাটেরিয়াল নাউন, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। সেখান থেকে আপনার হলো বেলে মাটি। তারপর কি আছে? কোন বাক্যে মোটা অক্ষর দিয়ে অনন্যয় অব্যয়? অনন্যয় অব্যয়, তাই না? সমুচ্চয় অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনন্যয় অব্যয়, তার মানে এখানে আবেগ প্রকাশ করতে হবে। অনন্যয় মানে আবেগ। যে উফ বড্ড লাগছে, এটা হলো আবেগ। সো এটা হলো নর্মাল সহজ কোশ্চেন। তুমি কি মনে করছো তোমার এইভাবে দিবে? হ্যাঁ এইভাবে দিবে, স্যারের যদি মন ভালো থাকে। আর স্যারের যদি মন খারাপ থাকে তাহলে আমি যেভাবে বলছি সেভাবে দিবে। অর্থাৎ আমি যদি কোশ্চেন করতাম আমি এগুলো কোশ্চেন দিতাম না। মনের আমার সবচেয়ে হার্ড কোশ্চেন গুলো আমি এখানে ফালাই দিতাম। ওকে ফাইন, এত সহজ দিবে না, আমি অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে? আসেন, এখন ভাবছেন আপনার পরে কি শেষ? না, আমাদের একটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 2.5 ঘন্টা হয়। আমাদের কয় ঘন্টা হচ্ছে? আমরা 9টা থেকে শুরু করছি, 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে, আর 20 মিনিট হলে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর মার্কিং করে পিডিএফ দিয়ে দিন, সমস্যা নেই। আসেন, প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স পড়ছিলেন? পড়ার কথা না? ওকে, প্রিফিক্স কি জিনিস আমি আগে বুঝাই, তারপর বাকি জিনিসে আসি। অনেকে মনে করে যে উপসর্গ মানে মনে হয় জাস্ট যে কোনো একটা ওয়ার্ডের আগে নতুন কিছু যুক্ত হয়ে আপনার মানে কি বলবো, নতুন ওয়ার্ড গঠন করলে। উপসর্গ কনসেপ্ট এরকম না, ঠিক আছে? আসেন, যেটা প্রিফিক্স, এটাকে আমরা কি বলি? কোন একটা ওয়ার্ডের পূর্বে যদি নতুন কিছু যুক্ত হয়ে মিনিং সৃষ্টি করে তখন তাকে প্রিফিক্স বলে। যেমন কি নিউট্রিশাস, ঠিক আছে? NUTRI, নিউট্রিশাস। নিউট্রিশাস মানে কি? পুষ্টিকর। এই নিউট্রিশাস আর আগে একটা ম্যাল লাগাই দিলেন, ম্যাল। ম্যাল নিউট্রিশাস। ম্যাল নিউট্রিশাস মানে কি হয়ে গেল? অপুষ্টিকর হয়ে গেল, নেগেটিভ একটা ওয়ার্ড হয়ে গেল। এইভাবে জিনিসটা আর কি কাজ করতেছে। ওকে, যেমন ধরেন এখানে আরো 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 অনেক জিনিস আসতে পারে। কি জিনিস আসতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু ওয়েট করার চেষ্টা করব। ওয়েট, আসেন। বৃষ্টি, বৃষ্টি কিন্তু মেইন নাম না, হ্যাঁ, আকাশের বৃষ্টি, বৃষ্টি। ওকে, বৃষ্টি কি? এটা এটা কি বাস্তবে ভ্যালিড? এই নামে কি বাস্তবে কোনো ওয়ার্ড আছে? ইয়েস, এই নামে বাস্তবে ওয়ার্ড আছে, এটা একটা নাউন হলো, সমস্যা নেই। এই ওয়ার্ডের আগে কি বসবে? একটা শব্দাংশ বসবে, শব্দের অংশ, ক্ষুদ্র শব্দের ক্ষুদ্র একটা অংশ বসবে, এবং তার নির্দিষ্ট কোনো মিনিং থাকবে না। ওকে, এর আগে কি লাগিয়ে দিলাম? অনার। অনার একটা শব্দাংশ, ঠিক আছে? অনার এক্সট্রা কোনো মিনিং ডিকশনারিতে নাই। ওকে, তাহলে অনার প্লাস বৃষ্টি একত্রিত হইলো, তাহলে মিনিং কি হয়ে গেল? মিনিং হয়ে গেল যে অনাবৃষ্টি, অনাবৃষ্টি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? বৃষ্টি ছাড়া, বৃষ্টিহীনতা, এটাকে আমরা আসলে ঘুরে ফিরে অনাবৃষ্টি বলতেছি, তাই তো আমাদের ব্যাপার স্যাপার। ওকে, সো তাহলে উপসর্গ কনসেপ্টটা কি? কোন একটা ওয়ার্ডের আগে কিছু যুক্ত হলে সেটা উপসর্গ হয় না। একটা কি বাস্তবে ভ্যালিড, হ্যাঁ, মিনিং আছে, সেটাকে আমরা ওয়ার্ড বলি। যদি কোনো একটা ওয়ার্ডের বাস্তবে মিনিং থাকে, ঠিক আছে, মিনিংফুল একটা ওয়ার্ডের সাথে তার পূর্বে শব্দাংশ যুক্ত হয়ে নতুন যে শব্দের সৃষ্টি করে, এটাই হলো উপসর্গের মেইন কাহিনী, ঠিক আছে, বা প্রিফিক্সের মেইন কাহিনী। তাহলে উপসর্গ হওয়ার জন্য সত্য কি? মিনিংফুল শব্দের আগে বসতে হবে, এবং নতুন যে ওয়ার্ডটা গঠন করবে সেটারও বাস্তবে মিনিং থাকতে হবে। এই দুটো সত্য যদি ফুলফিল না করে তাহলে ভাই কখনো উপসর্গ হইতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছো? এই আর কি হলো ব্যাপার।
যেই ওয়ার্ডের সাথে বসবে সেটা বাস্তবে মিনিংফুল হইতে হবে, এবং তার পূর্বে একটা শব্দাংশ বসবে, বসে নতুন একটা মিনিংফুল ওয়ার্ড সৃষ্টি করবে। এটা হলো উপসর্গের সত্য। এই সত্য ফুলফিল করতে পারলে কেবলমাত্র তাকে উপসর্গ বলা হয়, অথবা ওটা কোনো বাক্যের কোনো শব্দের মধ্যেই পড়বে না, অসম্ভব হবে না। এরকম কোশ্চেন আপনি সলভ করতে অনেক পাবেন। আপনি দেখবেন যে অনা অনা নামে ওয়ার্ড আছে, বুঝছেন, অনা একটা শব্দাংশ আছে, বলবে নিচের কোনটা উপসর্গ। আল্লাহ কিভাবে বুঝবো? তুই অনা বাদ দিয়ে ওয়ার্ডটা ভাঙনা, ভাঙার পর দেখ না যে ওটার মিনিং আছে কিনা বাস্তবে। যদি মিনিং থাকে তাহলে এটা উপসর্গ হবে, ওটা মিনিং যদি না থাকে তো মিনিং ছাড়া কোনো ওয়ার্ডের সাথে উপসর্গ বসে বসে না, তো এভাবে খুঁজে বের করতে হয়। তাই আমি আর কি জিনিসটা বলে দিলাম আমরা। তো প্রিফিক্সের টার্ম যদি বুঝো, চলো আমরা এখন ব্যাখ্যায় চলে যাই। ওকে, এই যে উপসর্গ, বলো আমাদের কয়জন শাসন করছে? একজন শাসন করছে। এটা 190 বছর, মাঝখানে আমাদের মুসলিম শাসন ছিল, সুলতান শাসন ছিল, মুঘল ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, অনেক। তাহলে একটা হলো বিদেশি। তাহলে উপসর্গ কার হবে? বিদেশি শব্দের ক্ষেত্রে উপসর্গ হবে 1 নাম্বার। ওকে, আর কার ক্ষেত্রে উপসর্গ হবে? সংস্কৃতের ক্ষেত্রে হবে, যে অতীতকালে যেগুলো ছিল। আর কার ক্ষেত্রে হবে? বাংলা শব্দের ক্ষেত্রে হবে। এখন তো আমরা বাংলা ব্যবহার করতেছি, তাই না? তো উপসর্গ 3 ক্ষেত্রে হয়, বাংলার ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে এবং বিদেশির ক্ষেত্রে উপসর্গ হয়ে থাকে। ঠিক আছে? ওকে, তো সংস্কৃত শেষ হয়ে গেছে, সংস্কৃত শেষ হয়ে বর্তমানে বাংলার প্রজন্ম চলতেছে। তাহলে সংস্কৃত কয়টা? 20টা, একটা শেষ হয়ে গেছে। আর বাংলা যেহেতু বর্তমানে আমাদের আমরা ইউজ করতেছি, বাংলা কয়টা? 21টা। আমরা এইভাবে মনে রাখবো, ঠিক আছে? মনে থাকবে? ওকে, ফাইন। সো দ্যাটস আওয়ার থিওরি। এটা হলো আমাদের ব্যাপার। মনে রাখবেন যে সংস্কৃত হলো 20টা, বাংলা হলো 21টা, ভুল করা যাবে না। আর বিদেশি কতগুলো, এগুলো নির্দিষ্ট কোনো ক্যাটাগরাইজ নেই, অনেকগুলো আছে আর কি। এবার তাহলে একটু চলে আসে যে এগুলো পরীক্ষায় কিভাবে আসবে এবং এগুলো কি করে না করে, এগুলো আমি আপনাকে বলে দিচ্ছি, শেষ এগুলো সব বলছি, বুঝছেন? এই যে এবার চলে আসেন একটু উপসর্গ, এটা মুখস্থ করে ফেলতে হবে। কি কি? তাকান, আমি আমার টাইমে এই জিনিস মুখস্থ করতে পারতাম না, তারপর আমার এক বন্ধু দেখলাম যে 1 সেকেন্ডে মুখস্থ করলো। ওই বন্ধুটা টপার ছিল, হ্যাঁ, ওল্ড এডিশন থেকে পড়াচ্ছি। দেন ওরা আমি কোশ্চেন করলাম, বন্ধু এত দ্রুত কিভাবে মুখস্থ করিস তুই বলতো? বলে আমি পারি, আমার সিক্রেট আছে। এই ভাই বল না, তুই কেমনে মুখস্থ করিস, আমি একটু শিখি। আমার বন্ধুরা আমি বলতাম, বন্ধু তুই ইসলাম শিক্ষায় 100-র মধ্যে 99, 98, 91 কেমনে পাস, আমার একটু ক। না না বলবো না, এইটা সেইটা। ভাই তুই ক। না বলবো না। দেন কি হইলো, আমি টিচারের কাছে গেলাম। টিচার আমার মোটামুটি পরিচিত, স্যার একটা রিকোয়েস্ট। স্যার কি? মানে ঘন্টা শেষে, স্যার ওই যে ফার্স্ট হয়েছে না, ওর খাতাটা আমি একটু দেখবো ভাই, স্যার প্লিজ স্যার। দেন বলে এটা তো অবিচার হবে। স্যার দেখি না, কিচ্ছু করবো না, আমি 1 মিনিট দেখবো। ওমা, ইসলাম শিক্ষা ওর খাতা খুলে দেখি ভাই, পুরা একবারে কোরআনের আয়াত লিখে রাখছে, সব 150টা আয়াত মুখস্থ করছে। ওখানে বলছে যে সে জানতে যাবে নাকি জাহান্নামে, কোরআনের আয়াত দেশে প্রমাণ করে দিচ্ছে সে একটা জাহান্নামী, সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। সূরা সূরা নিসা ছিল, সূরা আল ইমরান ছিল, অনেকগুলো মুখস্থ করছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, তাই তুমি এত মার্ক পাও, বুঝতে পারছি, এইভাবে আমি বুঝলাম। ওকে, তার ট্রিকটা এটা ছিল। ফাইন। দেন পরের বার ইসলাম শিক্ষা পরীক্ষায় রেজাল্ট দিল। আমি কত আমার স্কুলে ছিলাম, 9-10-এ, ক্লাস 10-এ ফার্স্ট বয় ছিলাম ওই টাইমে আর কি, আমার টাইমে। সো তারপর আজিলক কলেজ থেকে আমি আমার কি বলে অনার্স, তো না অনার্স তো এখন আর কি, মানে ইন্টার পার্টটা কভার করছে উত্তরবঙ্গের আজিলক কলেজ, হয়তো আপনার এটার নাম জানা আছে। যাই হোক, দেন পরের বার আমার খাতা দিল, ইসলাম শিক্ষা খাতা। তো বলতেছে যে আবির মাহমুদ, হ্যাঁ দাঁড়াইলাম, কত 69, রাইট, 69 পাইছে। এখন পোলাপান হাসতেছে যে 69 এই সেই, মানে ইসলাম শিক্ষা আমি মার্ক কখনো উঠাতেই পারতাম না। আমিও ভাবলাম কিরে ভাই, আয়াত লিখলাম, এত কিছু লিখলাম, তাও 69 পাইলাম, এটা কোনো কথা? আমি এমন চিন্তা ভাবনা করা শুরু করলাম। পরে বলতেছে যে 70-এর মধ্যে 69, মানে সিকিউ পার্টে। আর এমসিকিউ কত ছিল? 30-এর মধ্যে 30, ফার্স্ট বাই 30-এর মধ্যে 30 থাকা আমার খুবই নর্মাল একটা ইস্যু ছিল। সো আমার সব মিলে 99 মার্ক ছিল। ইসলাম শিক্ষায় হাইস্ট, ওই স্কুলের হাইস্ট সর্বোচ্চ মার্ক ছিল। কেন? আমি ঘ নাম্বার কোরআনের আয়াত দিয়ে সব প্রমাণ করে দিচ্ছি, আমি নিজে কিছু লিখে নিজের মাথা থেকে। সেটা থিম ছিল ইসলাম শিক্ষায় টপ করার। ওকে, এবার আসো, তুমি যদি এই বড় বড় জিনিসগুলো মুখস্থ করতে, এটা সহজ থিম কি? এটা সহজ থিম হইলো ভাই ডিভাইড এন্ড রুল। ডিভাইড এন্ড রুল ছিল না আমাদের? ধরো যে মুক্তিযুদ্ধ টাইমে শেয়ার, মানে আমাদের হেল্প করছিল, কেন কেন হেল্প করছিল? তার স্বার্থটা কি ছিল? কি বন্ধুর জন্য হেল্প করছিল? জীবনও না। 2টা কাহিনী ছিল আমাদের জিও পলিটিক্যাল থিওরির মধ্যে, এই জিনিসটা আর কি আছে। দেখো, ভারতের একমাত্র মানে মানে কি বলবো আসলে প্রতিহত শক্তি কে ছিল? পাকিস্তান। ভারতের ওই পাশে পাকিস্তান, এই পাশে পাকিস্তান, একদম ঘুরে আসে। আমরা তো পূর্ব পাকিস্তানি বাংলাদেশ নামে পরিচিত, তাই না? তো এই টাইমে কি হইলো, পশ্চিম পাকিস্তানের আমাদের উপর শাসন করা শুরু করলো, আমাদের থেকে শোষণ করলো, আমাদের তেমন কোনো অধিকার দেওয়া হতো না, বৈষম্য করা হইতো। তো ওই টাইমে যখন আমাদের মধ্যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেল, আমরা নিরঙ্কুশ জয়লাভ করলো আওয়ামী লীগ, বা তাদেরকে মানে শাসন ক্ষমতা দেওয়া হইলো না।
তখন আমরা এখানে স্বাধীনতা ঘোষণা শুরু করলাম, যুদ্ধ করা শুরু করলাম। ভারত অবজার্ভ করতেছে, অবজার্ভ করতে করতে এক লাস্ট টাইম তারা আমাদের স্বীকৃতি দিল। তাদের সাথে পাকিস্তানের মোটামুটি একবার পূর্ব অংশে যুদ্ধ লাগলো, পশ্চিম অংশে যুদ্ধ লাগলো, বিমানে স্ট্রাইক অ্যাটাক করলো, করার পর তারা পরিপূর্ণভাবে 3 তারিখের পর থেকে যুদ্ধ জড়াই গেল। যুদ্ধ জড়াই যে আমাদের সাথ দিল, কেন, লাভটা কি? তারপর 1972 সালে আমাদের সাথে একটা মৈত্রী চুক্তি হইলো, 25 বছরের বাণিজ্য হবে। সীমান্তে আমাদের লাশ ফালাচ্ছে, আমাদের মারতেছে, যখন বর্ষার সময় তখন পানি দিয়ে একদম একদম পুরা বাংলাদেশ ধসাই দিচ্ছে, গরমের টাইমে যখন পানি দরকার তখন পানি দিচ্ছে না, এত কাহিনী করতেছে। তাদের একটাই আশা ছিল ভূ রাজনীতি, রাইট, যে পাকিস্তানকে যদি আমি 2 ভাগে ভাগ করে দিতে পারি, ডিভাইড অ্যান্ড রুল, তাহলে আমি শাসন করতে পারবো। পশ্চিম পাকিস্তানের সাথে সংঘাত চলবে, পূর্ব পাকিস্তানের উপর কাঁঠাল ভেঙে খাইতে পারবো। দ্যাটস থিম। এই থিম তখন আর কি ছিল। সোভিয়েত ইউনিয়নকে পাশে নিলো, ওইদিকে চীন আমেরিকা একসাথে লাগলো এবং পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করা শুরু করলো। চীনের আমেরিকার জন্য সেখানে যে আমাদের কোল্ড ওয়ার চলতেছিল, তাই না? কোল্ড ওয়ারের সময় তারা চাচ্ছিল যে যাতে করে সোভিয়েত যেই প্রভাবটা আছে সেটা যেন তারা প্রতিহত করতে পারে, আমেরিকান যে ডেমোক্রেসি সেটা আসলে মানে সেটা আরো সংবেদনশীল করতে পারে, এই জিনিসটা তারা আসলে চাচ্ছিল। তো ভারতের মূল কাহিনী আমাদের ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। শর্টকাট কথা, ডিরেক্ট ভাবে শাসন। তারা আমাদের সাথে কোন থিওরিটা ইয়ে করে, বিগ ব্রাদার যে থিওরিটা আছে আমাদের জন্য, নীতিটা আছে, এই বিগ ব্রাদার নীতিটা আমাদের জন্য অবলম্বন, মানে আমাদের জন্য তারা প্রযোজ্য থাকে। মানে ভারতের সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্ক যেন আমাদের বড় ভাই হিসেবে আচরণ করতেছে, এমন একটা থিম। ঠিক আছে, যাই হোক। সো এই যে এটাই হলো ডিভাইড অ্যান্ড রুল। এত কথা বললাম, তাহলে এত বড় জিনিস মুখস্থ করা কঠিন না? পার্ট পার্ট করো বাবা। অ অঘা অজ অনা একবারে মুখস্থ হয়ে যাবে। দেখো, আ আর আন আপ, ইনি উন কতকুনি, তারপর পাতি বি ভলরাম, শশা সুহা। দেখো তো মুখস্থ হয়েছে। অ অঘা অজ অনা, আ আর আন আপ, ইনি উন কতকুনি, পাতি বি ভলরাম, শশা সুহা। আমার তো মুখস্থ হয়ে গেছে, একবারে মুখস্থ করছিলাম এই থিওরিটা জানার পর। কেউ বলেনি, ওই টপার জীবনে বলেনি, বলে ভাই এমনি এমনি পারে, এমনি এমনি পারে না, পরে ভাগ করে পড়ে। এই যে অ অঘা অজনা আর আনাপ ইউনিয়ন তৎকুনি পাতিবি ভরম শশা সুহা কেন মুখস্থ করাচ্ছেন? দেখেন, এই উপসর্গগুলো যে সকল ওয়ার্ডের সাথে থাকবে সেগুলো সবগুলো বাংলা শব্দ হবে। বাংলা শব্দ চেনার একটা টেকনিক, এই উপসর্গ যেগুলোর সাথে থাকবে এগুলো সব বাংলা শব্দ। ঠিক আছে, আর এগুলো বাদে যেগুলো সেগুলো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত যেগুলোর সাথে থাকবে, যেগুলো অর্ডের সাথে, সেগুলো সংস্কৃত শব্দ হবে। বিদেশি উপসর্গ যে শব্দগুলোর সাথে থাকবে এগুলো বিদেশি শব্দ হবে। এভাবে আমরা শব্দ খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। বলে না নিচেরটা কোন শব্দ, এইভাবে আমরা খুব সহজে আইডেন্টিফাই করা যায়। সবগুলো যায় না, কিছু কিছু আইডেন্টিফাই করা যায়, এই জন্য আসলে শেখা। তারপর আশুবিনী নামক আমাদের 4টা উপসর্গ আছে, এটা সংস্কৃত বাংলা উভয়ের মধ্যে আছে। কখন সংস্কৃত কখন বাংলা আমরা একটু পর শিখাবো, টেনশন করতে হবে না আপনার। ওকে, তাহলে কথা হলো ভাই, এখান থেকে কোশ্চেন কিভাবে আসে? একমাত্র টার্ম যেটা আমি কখনো মুখস্থ করার চেষ্টা করিনি বা মুখস্থ করতেও পারিনি, আঙুর ফল টক, এমন ছিল। হ্যাঁ, 4 ভাবে কোশ্চেন আসবে। কোশ্চেন নাম্বার 1, এই যে অকে যে ওয়ার্ডটা দেখতেছো এটা কোন শব্দ, বাংলা নাকি সংস্কৃত? অ একটা বাংলা উপসর্গ, তার মানে এটা আমাদের বাংলা শব্দ হবে। 1 নম্বর কোশ্চেনটা। ওকে, এবার তোমাকে 2 নম্বর বলবে যে অকে যে শব্দটাতে অ কোন উপসর্গ, বাংলা নাকি তৎসম? ঠিক আছে, 2 নম্বর টার্ম। 3 নম্বর, অকে যে শব্দটাতে অ কি অর্থে ব্যবহার করা হয়েছে, নিন্দিত অর্থে ব্যবহার করা হয়েছে, টাইপ নাম্বার 3। ঠিক আছে, সো এই যে 3টা টাইপ, এই 3 টাইপেই তোমার সবচেয়ে বেশি কোশ্চেন আসতে দেখা যাবে। এই 3টা টাইপ মাথায় যেন থাকে। এখন ভাইয়া, এই যে অকেজ শব্দে অ কি অর্থে ব্যবহার করা হয়েছে, এইটা আমি কিভাবে পারবো আমাকে বলেন তো? উপায় নাই ভাই, তোমার কমন সেন্স দিয়ে, ন্যাচারাল ইনস্টিংক্ট দিয়ে খুঁজে বের করতে হবে। এটা কোনো রুলস নাই, কোনো টেকনিক নাই, কোনো থিওরি নাই। তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট দিয়ে পড়তে পড়তে তোমার এটা মাথার মধ্যে আনতে হবে, কোনো উপায় নাই আর। বুঝতে পারছো? সো এই হলো ব্যাপার। এইভাবে যতগুলো ওয়ার্ড আছে এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মার্ক করা আছে, আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব, আপনি ওই মার্ক করা গুলো পড়ে নিতে পারবেন। বাট থিম কি, কোশ্চেন কিভাবে আসে এটা আমি আপনাকে বললাম। একজন বলতেছিলেন ভাই ছবিতে তো এগুলো কোশ্চেন আসে না, কেন পড়াচ্ছেন? এবার যে ছবিতে কোশ্চেন প্যাটার্ন ঠিক থাকবে এটা আপনাকে কেউ বলছে? না। আমাকে কেউ বলছে? না। তাহলে তো ছবি জানাবে পড়াইতাম না, সেকেন্ড পার্ট এরও পড়াইতাম না। কেন পড়াচ্ছেন? রিস্ক নেবো না ভাই, আমি কোনো রিস্ক নেবো না, সেজন্য আসলে এটা পড়াচ্ছি। একজন অলরেডি কোশ্চেন করছে ভাই সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আসে না, ফার্স্ট পার্ট পড়ান। আমি জানি ভাই, এইভাবে পার করে আসে এতগুলো অ্যাডমিশন, কিন্তু কথা হইলো এবার সরকার পরিবর্তন হয়েছে, যদি দেয় এবার কি করবেন? উল্টাই দিল, সেকেন্ড পার্ট থেকে বেশি দিল। রাজশাহী ইউনিভার্সিটি কি করছিল 21 সালে, 22 সালে ফুল বাংলা ফার্স্ট পার্ট থেকে আসতো, পুরো সেকেন্ড পার্ট থেকে উল্টাই দিছে একেবারে। কি করবা? কিছু করতে পারবা না। রিস্ক নেওয়া উচিত? রিস্ক নেওয়া উচিত না। তো ফার্স্ট পার্ট তোমার রুটিনের মধ্যে আছে, ফার্স্ট পার্টও পড়ানো হবে, সেকেন্ড পার্টও পড়ানো হবে। ফাউন্ডেশন পার্টে আমি কোনো রিস্ক নেবো না। তোমার লাইফ নিয়ে খেলার কোনো অধিকার আমার আসলে নাই। তাও অ্যাডমিশনের মতো বড় একটা জায়গা যার উপর তোমার ফিউচার আসলে ডিপেন্ড করতেছে, তাই না? আসো, তো এখানে যেগুলো আছে ভাই সেম, সব একই ব্যাপার। যে অনাবৃষ্টি, যেটা একটু আগে আমি বলছিলাম, এখানে এটা কোন শব্দ? বাংলা শব্দ। কোন উপসর্গ? বাংলা উপসর্গ। অনাবৃষ্টি শব্দ, এখানে অনাবসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অহ অর্থে ব্যবহার করা হয়েছে।
তো এভাবে তোমার পরীক্ষায় কোশ্চেন গুলো আসবে। আর এখান থেকে আমার বোঝানোর কিছু নাই, এগুলো তোমার নিজের পড়তে হবে, কিন্তু আমি তোমাকে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দাগাই দিতে পারবো। ওকে, আসো এখান থেকে আমার একটা জিনিস বোঝানোর আছে, এটা হলো আশুবিনি। ঠিক আছে, এই চারটা যে উপসর্গ আছে বাংলার ক্ষেত্রে সংস্কৃতের ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা আমার তোমাকে একটু বুঝাইতে হবে। দেখো, আশুবিনি কার সাথে বসে? বাংলার সাথে বসে এবং সংস্কৃতের সাথেও বসে, তাই না? দুটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন একটু দেখো, এখানে যে চারটা আছে, আকাশ, সুনজর, বিনামা, মিলাজ, এগুলো হলো বাংলা শব্দ। তোমাকে যদি বলো তো বাবা, আকাশ শব্দটিতে বা সুনজর শব্দটিতে, ঠিক আছে, সুনজর শব্দটিতে সু যেই উপসর্গটা আছে এটা কোন উপসর্গ? তো দেখতে হবে ভাই, নজর যেহেতু একটা বাংলা শব্দ, বাংলা শব্দের সাথে সুটা বসছে, তাই সুনজর এটা আমাদের বাংলা শব্দ হবে, শেষ। সু একটা বাংলা উপসর্গ হবে, শেষ। বাট সেম জিনিস তোমাকে যদি এখানে একটু বলে সুতীক্ষ্ণ, বলো তো বাবা এখানে সুটা কোন উপসর্গ? তীক্ষ্ণ একটা সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দের সাথে যেহেতু সু বসছে, তাহলে সু একটা সংস্কৃত উপসর্গ। কেন হচ্ছে বাবা? হওয়ার একটাই কারণ, এটা হলো যে আশুবিনি চারটা, এই চারটা কার মধ্যে থাকে? তৎসমের মধ্যেও থাকে এবং বাংলার মধ্যেও থাকে। তো যখন তৎসম শব্দের সাথে এই চারটা বসে তখন তৎসম উপসর্গ, যখন বাংলা শব্দের সাথে এই চারটা বসে তখন এটা বাংলা উপসর্গ। বুঝছেন? এইভাবে জিনিসটা আর কি, আর তেমন কোনো কিছু নাই, এই আর কি। ওকে, ফাইন, আশা করি জিনিসটা আমরা ধরতে পারছি। এখান থেকে এইভাবে আপনার কোশ্চেন হবে, আর কোনো টাইপ নাই। এবং কোশ্চেন যদি আসে, এবার খুবই সম্ভাবনা আছে রাবিতে, ঢাবিতে, জাবিতে এখান থেকে একটা কোশ্চেন ধর যে নিচের কোনটা, এই যে আশুবিনি, কোনটা বাংলা কোনটা সংস্কৃত, পরীক্ষা কিন্তু দেয়, আমরা কিন্তু পরীক্ষায় ভুল করি। এখন সংস্কৃত যে বাংলা উপসর্গ আছে এগুলো আপনি মুখস্থ করতে পারেন, আমার টাইমে আমি কখনো করিনি। আপনি চারটা করে ব্লক করে নেন। প্র পর অপসম, তারপর নি অনু অগ্নির, নি অনু অবনির, দুর্বি অধু সুত সুত, তারপর উদ পই প্রতিঅতি, তারপর অপি অভি উপ আ। ঠিক আছে, এইভাবে আপনি চারটা করে গ্রুপ করে মুখস্থ করতে পারেন যে প্র পর অপসম, নি অনু অগ্নি, দুর্বি অধিসু, উদ পরি প্রতিঅতি, অপি অপি অভি উপ আ। ঠিক আছে, এইভাবে আপনি মুখস্থ রাখতে পারেন। বাট আসলে বাংলাটা মুখস্থ রাখলে সংস্কৃত আর মুখস্থ রাখতে হয় না। বাংলাটা মুখস্থ রাখলে অটোমেটিক্যালি সংস্কৃত বোঝা যায় যে কোনটা সংস্কৃত, আপনি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জিনিসটা আসলে বলতেছি। সেম থিওরি ভাই, বলবে প্রভাব শব্দটিতে প্র কোন উপসর্গ? সংস্কৃত। প্রভাব কোন শব্দ? অবশ্যই সংস্কৃত শব্দ, বুঝাই যাচ্ছে। ওকে, তারপর বলবো যে প্রভাব শব্দটিতে প্র কি অর্থে ব্যবহার করা হয়েছে? প্রকৃষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। একজন বলতে ভাইয়া আরেকবার একটু রিপিট করেন, এটা আমি বুঝতে পারিনি, এটা কি হইলো বুঝান তো আমারে। ওকে ভাই থাকো, আশুবিনি যে উপসর্গ দেখতেছো, বুঝছো এটা কার মধ্যে আছে বলো? বাংলার মধ্যে আছে এবং সংস্কৃত বা যেটা বলতেছি তৎসম দুটার মধ্যেই আছে, তাই না? তো বলতেছে যখন সংস্কৃত শব্দের সাথে এই আশুবিনির মতো যে কোনো উপসর্গ বসবে, যে কোনো একটা বসবে, তখন সেটা সংস্কৃত উপসর্গ। আবার বলতেছে লাজ মানে লজ্জা, লাজ একটা বাংলা শব্দ, বাংলা শব্দের সাথে যখন এই নি বসবে তখন এটা বাংলা উপসর্গ, এই আর কি। আশুবিনি বাংলার মধ্যে আছে, সংস্কৃতের মধ্যেও আছে। বাংলা শব্দের সাথে যখন বসবে তখন বাংলা উপসর্গ, সংস্কৃত শব্দের সাথে যখন বসবে তখন সংস্কৃত উপসর্গ। বুঝছো? এই আর কি ব্যাপার, আর কোনো কিছু না। রিসেন্টের জন্য কোনো জিকে বই বেস্ট না, আমরা যে জিকে ক্লাস নেব সেটাই বেস্ট। আমরা 10টা বই থেকে কম্বাইন করে সুন্দর একটা পিডিএফ রেডি করি, যা কমন আছে ওর মধ্যে থেকে আসে। ঠিক আছে, ওটা তোমার জন্য মাস মোর বেস্ট, শেষ, এই আর কি। আচ্ছা, এখানে দেখো এই যেগুলো বলছি সেম ভাই, এটা আমার বোঝানোর কিছু নাই। কি অর্থে এটা তোমার কোশ্চেন করবে। আদি শব্দ মানে কি জানো? অতি রঞ্জিত করা। চতুর, চতুর মানে কি? চালাক। সুচতুর, খুব চালাক, এই যে অতিরঞ্জিত করে ফেলালো, এটাকে আসলে আতিশয্য বলা হয়। ঠিক আছে, উদ্যমুখিতা মানে উন্নতি, এটা তুমি বুঝো না। অপ্রকৃতগ্রস্ত মানে কি? যেটা আসলে মানে নর্মালি হওয়া উচিত না, একটু অ্যাবনর্মাল জিনিস, সেটাকে অপ্রকৃতগ্রস্ত বলে। ঠিক আছে, গতি মানে কি? মানে একটা প্রেশার ক্রিয়েট করে বোঝায়। অভাব মানে অভাব বোঝায়। কষ্ট মানে কষ্ট, মন্দ মানে খারাপ, এই জিনিসগুলো কি তুমি জানো না? এগুলো তুমি জানো। তাহলে আশুবিনি কোন ধরনের উপসর্গ? আশুবিনি বাংলা সংস্কৃত বথ দুটার মধ্যে আছে। যখন বাংলা শব্দের সাথে বসে তখন বাংলা উপসর্গ, যখন সংস্কৃতের সাথে বসে তখন সংস্কৃত উপসর্গ। ঠিক আছে, এটা দুটার মধ্যে কমন এটা বাংলা সংস্কৃত দুটার মধ্যে আপনার আছে, বুঝছেন? এই আর কি। ওকে, এবার আসেন বিদেশি উপসর্গ, পরীক্ষায় খুব আসে। পরীক্ষায় কিন্তু আপনাকে এখানে দেয় বেমালুম শব্দটা কই? এই যে হ্যাঁ, বেমালুম শব্দটিতে যদি বলেন যে এখানে কোন কোন উপসর্গ আছে, আপনার এখানে বলতে হবে। এটা আলাদাভাবে গঠিত হয়েছে। হ্যাঁ, মালুম হলো আরবি শব্দ আর বে হলো ফার্সি শব্দ। তাহলে বেমালুম শব্দটি কি যোগে গঠিত? ফার্সি যোগ আরবি। ভাই ইটস ফার্সি, নট ফরাসি, ইটস ফার্সি, ফরাসি না। ঠিক আছে, আশুবিনি কোন উপসর্গ জীবনেও আপনার জিয়াবে না, ওটা দুটার মধ্যেই হয়। ওকে, যেখানে আমরা ছিলাম। তো বে হলো ফার্সি, ভুল করবেন না। আর মালুম কি? মালুম হলো আরবি। হু কিন্তু কপি করা হয় এখান থেকে, ভুল করলে কিন্তু আপনার দোষ, আমার কোনো দোষ নাই। এবার আসেন ফার্সি উপসর্গ কোনগুলো। আমি এটা এভাবে মনে রাখছিলাম যে বদনা দরকার,
কিভাবে? বধ না দরকার, বধ কই, এই যে বধ না দরকার। তারপর মনে রাখছিলাম যে নিমফিবে। বিশ্বাস করেন আমি এটা ট্রিক দিয়ে মনে রাখছিলাম যে বদনা দরকার নিমফিবে এগুলো হলো ফার্সি উপসর্গ। লিটারালি রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম হলে যে আমি ভুলে গেছিলাম যে ট্রিক আমি কোনটার জন্য মুখস্থ করছি, মানে ট্রিক যে মুখস্থ করছি ট্রিকই ভুলে গেছি যে এই ট্রিক ট্রিক মনে আছে যে বদনা দরকার। এখন এটা কার জন্য ছিল? এটা ফার্সির জন্য না আরবির জন্য? এটা আমার আর মনে ছিল না। তো আপনার যত পণ্ডিতি করার এখানে করবেন, ওখানে যে না, ওখানে যে জন্য হুবহু মনে পড়ে। ঠিক আছে, এগুলো হলো ফার্সি উপসর্গ। পরীক্ষা এখানে কখনোই যায় না যে নিচের কোনটা ফার্সি উপসর্গ, বরং এইভাবে আপনাকে কোশ্চেন করে যে বলেন তো নিচের কোনটা ফার্সি শব্দ। আমাকে বলো যে নিচের কোনটা ফার্সি শব্দ, ধরেন আসলে হলো বদনাম। আমি কিভাবে বুঝবো যে বদ, বদ একটা কি ফার্সি উপসর্গ? তো ফার্সি উপসর্গ আছে মানে আমার চোখ বন্ধ করে এটা কি শব্দ হয়ে যাবে? ফার্সি শব্দ হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইভাবে তো জিনিসটা কাজ করে। তো এখানে মনে রাখছিলাম যে ফার্সি শব্দগুলো মুখস্থ করবো না, আমি বদনা দরকার নিমফিবে মুখস্থ করবো, এগুলো ফার্সি উপসর্গ। পরীক্ষায় যে আমি ভুলে গেছি যে এই ট্রিকটা কার জন্য ছিল, ফার্সির জন্য ছিল নাকি আমার কি বলে আসলে হিন্দির জন্য ছিল নাকি আরবির জন্য ছিল। তো আপনাদের পরামর্শ হলো যত পণ্ডিতি করে এখন করবেন, ঠিক আছে, পরে যে করবেন না। বকলম, বকলম মানে কি? লেখাপড়া কিছু পারে না, বোকা, বলদ, এটাকে বকলম বলা হয় বা এরকম। ঠিক আছে, এমন জিনিস বোঝানো হয়ে থাকে। ওই যে একটা আজাইরার একটা বদমাইশ পোলাপান একটা সিরিজ ছিল, ওর মধ্যে বকলম নামে একটা নাম ছিল, আপনি যদি দেখে থাকেন তাহলে তো ভালো, সমস্যা। ওকে, সো এইগুলো কিভাবে কোশ্চেন আছে আপনাকে বললাম। কি অর্থে ব্যবহার করা হয়েছে খুব একটা আসে না, জাস্ট দেয় যে এটা নিচের কোনটা ফার্সি শব্দ, শেষ। আরবি শব্দ কোনটা? আম খাস লাগর, মনে রাখছিলাম। আম খাস লাগর ভুলে গেছিলাম। এই যে আম, আম দরবার, খাস খাস মহল, খাস খবর, ইসিটা, তারপর গড় যেটা আছে গড় মিল, এই যে ওয়ার্ড গুলো আমরা দেখতেছি এগুলো হলো আরবি উপসর্গ। পরীক্ষায় খুব দেয় যে গড় মিল, হ্যাঁ গড় মিল শব্দটিতে কোন উপসর্গ আছে পরীক্ষায় দেয়। এই যে আরবি উপসর্গ গড় আছে, এটা আমরা অনেক সময় ভুল করি। গড় মিল মানে কি? মিলের অভাব। ঠিক আছে, এটা আমাদের একটা যৌগিক শব্দ, এটা আমাদের মৌলিক শব্দ না। যৌগিক মৌলিক কি পরবর্তীতে জিনিসটা আমরা করবো আর কি। পরবর্তীতে মৌলিক যুগে যখন শেখাবো শব্দতত্ত্ব তখন আপনি শিখতে পারবেন, সমস্যা নেই। ইংরেজি উপসর্গ কোনগুলো? ইংলিশ শব্দের সমন্বয়ে যা গঠিত সেগুলোকে আমরা ইংরেজি উপসর্গ বলি, এই তো, তাই না? এই যে এগুলো আমাদের ইংরেজি উপসর্গ। তারপর মনে রাখবেন উর্দু আর হিন্দি সেম, দুটাই। ঠিক আছে, হর, হর উর্দু হয় হিন্দি হয়, দুটো একসাথে অপশনে থাকে, সমস্যা নেই। আন্দাজ টিক মারবেন, হয়ে যাবে। দেখেন এটা পরীক্ষায় খুব আসে, হর হামেশা, হর হার হামেশা না, হ্যাঁ হর হামেশা, হর রোজ, হর মাহিনা, হর কিসিম। এই যে হিন্দি যে ওয়ার্ড গুলো আছে এগুলো সবগুলো কি হিন্দি শব্দ, কারণ হিন্দি উপসর্গের সাথে যুক্ত হয়েছে না, এই জন্য আমরা বলবো যে এগুলো আমাদের হিন্দি শব্দ হবে। এই আর কি আমাদের টোটাল ব্যাপার। ওকে, আর এখানে তো শেষ আমাদের এই কি উপসর্গের ব্যাপারগুলো ছিল, বুঝছেন? আর আপনারা তো ফ্রি ক্লাস জানেন, আপনারা আমাদের ফাউন্ডেশন কোর্সে আছেন, এক একজন এক এক কোর্সে আছেন। কিছু ক্লাস আছে হলো কম্বাইন্ড ক্লাস। কেন ভাই? ধরো তোমার রাবি ব্যাচও বাংলা ক্লাস, টুবি ব্যাচও বাংলা ক্লাস, আলাদা করে নিয়ে লাভ আছে? সেম জিনিস তো। কয়েকটা ক্লাসেস হলো কম্বাইন্ড, হ্যাঁ, আবার কয়েকটা ক্লাসেস হলো আলাদা। এই আর কি, ওটা উর্দু শব্দ হয় হিন্দি শব্দ হয়, বুঝছেন? আপনার যেটা ইচ্ছা আপনি দাগাবেন, সমস্যা নাই। একসাথে দুটো অপশন কখনোই থাকে না। তো যেগুলো কমন ক্লাস সেগুলো আমরা কমন ভাবে নিচ্ছি, আর যেগুলো কমন না সেগুলো আলাদা করে নেওয়া হবে। ওকে, আর আপনি দুইটা ক্লাস করছেন করে আই থিঙ্ক কোয়ালিটি বুঝছেন, বাংলা ইংলিশ করছেন, কালকে জিকে ক্লাস করবেন রাতের বেলা, দুপুরে আপনার ইংলিশ ক্লাস আছে। সো আপনার বন্ধু মহলে কেউ যদি অ্যাড হইতে চাই আপনি তাদেরকে আমাদের সম্পর্কে জানাইতে পারেন। ইনশাল্লাহ আমাদের দিক থেকে কোনো কিছু ত্রুটি থাকে না, ত্রুটি হবেও না আর কি। ওকে, আর আপনি জানেন যে ছবিতে 5-এর পরিবর্তে 3 মার্ক কাটা হবে, এটার পিছিয়ে কি অবদান ছিল? আমি নিজে এটার জন্য প্রথমে ইউটিউবে কথা বলছিলাম, আমি নিজে প্রথমে স্মারকলিপি লিখছিলাম, আমি নিজে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভিসি স্যারের সাথে এই ব্যাপারে কথা বলছিলাম, উনি এত অমায়িক মানুষ, নিজে থেকে আমাকে কল ব্যাক করছিল। রাইট, তো এই এই আর কি সব মিলা ব্যাপার। আর আমাদের এই বইটা খুব দ্রুত চলে আসতেছে, বইয়ের যে ইমপ্রেশন এর জন্য ওয়েট করতে হবে, তবে সমস্যা নাই। রাকিব যেহেতু জিকে বইয়ের লেখক, ও আপনাদের জিকে ক্লাস নেবে। সো জিকে ক্লাস যখন নেবে বই কনসেপচুয়াল থেকে আপনাদের নেওয়া হবে। সো বইটা আপনারা যখন হাতে পাবেন তখন পিডিএফ আমরা এমনিতে দিয়ে দেবো, সমস্যা নেই। আর বইটা হাতে যখন পাবেন তখন দেখবেন যে খুব সুন্দর করে আপনাকে যা যা পাওয়ানো হচ্ছে সব এই বইয়ের মধ্যে সাজানো অবস্থায় আছে। আমরা পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। হার্ড কপি চাইলে কেউ নিতে পারেন, সেটা পরবর্তীতে আমি প্রসিডিউর বলে দিব। আর মেন্টর প্যানেল তো আপনি জানেন, মেন্টরদের সাথে যোগাযোগ রাখেন, তাদের সাথে কথা বলেন, আর তাদের সাথে পরিচিত হন ভালোভাবে। ওকে, এই আর কি ব্যাপার, আপনার প্রবলেম সলভিং এর জন্য জিনিসটা ভালো হবে। ওকে, এবার কথা হইলো যে আমাদের এটা কই, wait, যেটা আমি খুঁজতেছিলাম ওটাকে আমি রাখছি, আই ডোন্ট থিঙ্ক সো, মনে হয় ডিলিট করে ফেলাইছি, বুঝছেন? আচ্ছা যাই হোক, পোস্ট দেওয়ার যে ব্যাপারটা এটা আমি কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে আপনি পোস্ট কিভাবে দিবেন আপনি তো জানেন, আপনার গ্রুপে বলে দেওয়া হয়েছে। তো আপনি যতটুক নোট করছেন, আপনার কাছে যতটুক প্রয়োজন মনে হয় ভাই একটু তুমি কষ্ট করে একটু পোস্ট দিয়ে দাও, এবং মেন্টররা ওটা অ্যাপ্রুভ করে তোমার কি কি ভুল আছে, কি কি কারেকশন করে দরকার,
ওইগুলো সবগুলো করে দিবে। এবার আসেন ভাইয়া, একটু দাগানো পিডিএফ দেন। বলতে বলতে মাথা নষ্ট করে দিচ্ছেন। এটা আপনাদের যখন লিঙ্কটা দিয়ে দেওয়া হবে মানে ক্লাসের সাথে পিডিএফ এর লিঙ্ক, তখন সেইখানে আপনি ওই লিঙ্কের মধ্যে এটা ড্রাইভে পেয়ে যাবে। এই দেখেন বই কিভাবে দাগানো আছে, আমি একটু দেখাই দিই সুবিধা হবে। এই যে দেখেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট দেখছেন ওইগুলো মার্ক করা আছে, দেখছেন এই যে এগুলো আপনার মার্ক করা আছে। দেখেন এই যে এগুলো সব মার্ক করা আছে, যেগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। আমি যেটা পড়াইলাম না, ওটাই মার্ক করাগুলো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মার্ক করাগুলো দেওয়া আছে। আমি এখন তো ওখানে মার্ক করে দিতে অনেক টাইম লাগতো না, সেই জন্য মার্ক করাগুলো আমরা আপনাকে আলাদাভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার জন্য আর কি সুবিধা হয়। এই যে দেখেন সবগুলো আসতেছে এক এক করে। ওকে ফাইন। আচ্ছা যাই হোক, এটা চলে আসবে, এটা তো আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, আপনি সেখান থেকে ওপেন করে দেখতে পারবেন। এই যে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই মার্ক করে দিচ্ছি। আমি যেগুলো আপনাকে পড়াইছি না ওইগুলাই মার্ক করা ছিল। এই যে দেখেন কবিতা এটা আমি পড়াইলাম, যেটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমাকে বললাম দেখো এখানে বিশিষ্ট প্রয়োগগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মার্ক করা। এই যে অব্যয় এখানে মার্ক করা আছে, অথচ ওখানে মার্ক করা আছে, কিন্তুটা মার্ক করা আছে, অনন্যই অব্যয় যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই যেগুলো সবগুলো মার্ক করা আছে। হ্যাঁ এই যে, আর আমি সময় পাইলে আমার যে বাংলা ব্যাকরণ বইটা আছে পুরা বইয়ের দাগানো পিডিএফ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর আপনার এই ফাইলের সাথে আজকের ক্লাসের সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটা তো আপনি ক্লাসটা তো শেষ হইলো, 5 ঘন্টা পর রেকর্ড আমার হাতে আসবে, তখন আমি আপনাকে দিয়ে দিব। ওই ফাইলের মধ্যে ওপেন করে আপনি সবকিছু খুঁজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দ্যাটস আওয়ার ক্লাস, এতটুকু আমাদের ক্লাস ছিল। এটা ক্লাসের ডিউরেশন 2 থেকে 2.5 ঘন্টা। তো এখন বাজে হইলো 11টা 11, 2 ঘন্টা 10 মিনিট হচ্ছে ক্লাস শুরু হওয়ার আর কি। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। এবং আপনি যখন এখন কোশ্চেন সলভ করতে যাবেন, ওই এমসিকিউ যে আছে না, এমসিকিউ পিডিএফ আমরা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আপনি এখন কোশ্চেন সলভ করতে যাবেন, দেখবেন যে আমি যা পড়াইছি এগুলাই মোটামুটি আপনার কমন পড়তেছে, এর বাইরে কিছু নাই। এমসিকিউ পিডিএফ, র পিডিএফ, আজকের ক্লাসের পিডিএফ সব পেয়ে যাবেন। একটা ক্লাসের পিডিএফ আমাদের দিতে দেন, যখন একটা দিব তখন আপনি একা একাই বুঝে যাবেন। একটু ধৈর্য ধরতে হবে, আমি একটা পিডিএফ দিই, তারপর আপনি সব বুঝে যাবেন। সো ইটস অল অ্যাবাউট আওয়ার ক্লাস। আজকে আমাদের ক্লাস মোটামুটি এতটুকুই ছিল। এখন ক্লাস মোটামুটি শেষ, মোটামুটি না পুরোপুরি শেষ। এখন কিউএনএ সেশন শুরু। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে প্লিজ একটা আনমিউট করে সবাই বলতে থাকেন, আমি উত্তর দেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনার মানবিকের মানদণ্ডটা একটু বলেন, কতটা ঠিক আসবে কোন সাবজেক্ট থেকে, একটু বলেন। কুমিল্লা ভার্সিটি জাস্ট ইমপ্রেশন দিছে যে তার আলাদা ভর্তি পরীক্ষা নেবে, কোনো কিছু বলে নাই যে আসলে। আগের বছরে বিগত বছরে কেমন আসতো এটা যদি একটু বলতেন। ওটাও আমি ঠিক পারফেক্টলি বলতে পারতেছি না, কারণ আমি যখন ছিলাম আমি তো গুচ্ছের মতো থেকে ইনক্লুডেড। তো আমার টাইমে আমার কুমিল্লা ভার্সিটি আলাদা ছিল না, তাই কখন আমি ঘাটাঘাটি করে দেখি নাই। তবে আপনার যদি গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা থাকে, ওখানে আপনি কুমিল্লা ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন দেখে নিতে পারবেন। ওকে, আর পিডিএফ টেলিগ্রামে দেওয়া হবে না, পিডিএফ ড্রাইভে দেওয়া হবে। টেলিগ্রাম তো ওটা সবার জন্য ফ্রি ভাই, উন্মুক্ত, তো ওখানে দিলে হবে পেইড ব্যাচের জিনিস। আমরা পিডিএফটা ড্রাইভে দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কে, শুধু তুমি অ্যাক্সেস নিতে পারবো আর কেউ না, এই আর কি। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন। ভাইয়া আমি কমার্সের স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এখন আমি জিকে জন্য কোন বইটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, কমার্স না, সায়েন্স। জিকের জন্য আমরা যা পড়াচ্ছি আপনি একটু শুধু পড়বেন, আর কিছু লাগবে না। এনাফ, মাস মোর এনাফ, শেষ। একটু বলে হবে। বাংলা সেকেন্ড পার্ট পিডিএফটা লাগতো, দিব। এইটা পিডিএফ আমরা দিয়ে দিব, আপনার টেনশন করতে হবে না। ক্লাসের সাথে আপনি এটা পিডিএফ পেয়ে যাবেন, টেনশন নেই। ভাইয়া Okay. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ই ইউনিটে কি ম্যাথ আছে? হ্যাঁ আছে, আপনার ম্যাথ আছে আর আইকিউ আছে। হ্যাঁ, এই ইউনিটের কথা আর কি বলতেছি, যেটাকে আমরা আসলে বলতেছি যে মানসিক দক্ষতা এবং ম্যাথ। ম্যাথটা হলো 9 10 এর জেনারেল ম্যাথ, যে জিনিসটা আমরা আপনাকে এখানে করাবো, আপনি ইউনিটেও ভর্তি পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, নেক্সট। ভাই এই যে বাংলা বলেন। বাংলা 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 সেকেন্ড পেপারের এই যে পিডিএফ দিবেন, তো 5টা ক্লাস হইলে একটা পরীক্ষা হবে, তো এই পিডিএফ এর ভিতরে তো পরীক্ষা হবে নাকি? হ্যাঁ, আমরা যা আপনাকে প্র্যাকটিস ফাইল দিব প্লাস এমসিকিউ দিব, এর বাইরে কোশ্চেন করবো না, এর মধ্যেই হবে। এবং একটু বলে মাস পড়ে না, শেষ। নেক্সট। দাগানোগুলো তো ওকে, দাগানোগুলো যদি মনে না থাকে কি করতে হবে, বারবার রিডিং করতে হবে। এটা খুব কঠিন, বাট পারা যায়, চেষ্টা করলে পারা যায়, বুঝছেন? নেক্সট। বলছি যে ওগুলো তো মাস্ট পড়তেই হবে, বাট এই 5 ম্যাচের হলো কি জাস্ট রিডিং নাকি ওগুলো মুখস্থ করবে ভালো মতো? আচ্ছা আমি বলি, দাগানোগুলো তো পড়বেনই, বাকিগুলো রিডিং দিবেন। দাগানোগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো রিডিং শেষ। একটু ভাইয়া এই আচ্ছা, পিডিএফ কি টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে? টেলিগ্রাম গ্রুপ ফ্রি, সবার জন্য উন্মুক্ত। তো পিডিএফ আমরা নোটেক্স গ্রুপ আছেন আপনার, যেখানে লিঙ্ক পাইছেন,
সেখানে আমরা দিয়ে দিব মানে ট্রাইব লিঙ্কে। তো আপনি ঢুকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, একটা দিই দেন সব বুঝতে পারবেন, সমস্যা নেই এই আর কি। আর ইউতে ল পাওয়ার জন্য কি কোনো সাবজেক্ট কন্ডিশন আছে? তারা কন্ডিশন টন্ডিশন কিছু দেয়নি, দেখি নাই, দেখা যাক নতুন সার্কুলারে কি করে, আগের সার্কুলার অনুসারে কিছু নেই। আর সিইউতে? ছবিতে তো অনেক কন্ডিশন, ছবিতে যা করছে বাইরে বাইরে। ছবিতে বলে যে লর জন্য না, আমি লিখে দিই নাহলে মনে থাকবে না। প্রথমত আপনার এসএসসি মিনিমাম 4.00 থাকতে হবে, এইচএসসি তে 4.00 থাকতে হবে, টোটাল মিলায় 8.50 থাকতে হবে, এটা হলো রিকোয়ারমেন্ট। এবং এসএসসি ইংলিশে মিনিমাম এবং এইচএসসি ইংলিশে মিনিমাম, ইংলিশে এ থাকতে হবে নাকি জানি এ থাকতে হবে, যতটুকু আমার মনে আছে, সরি এ থাকতে হবে, দুটাতে এ। ওকে, এটা হলো আপনার প্রিভিয়াস মানে পূর্ববর্তী কন্ডিশন। এবং ভর্তি পরীক্ষায় আপনার আইকিউ মিনিমাম কত পাইতে হবে? 7 পাইতে হবে, ইংলিশে মিনিমাম 16 পাইতে হবে, 30-এর মধ্যে 16 পাইতে হবে। এই হলো কন্ডিশন, এই 3টা কন্ডিশন লর আছে, 24 লর কন্ডিশন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার নতুন একটা ইউনিট খোলার কথা ছিল না ছবিতে? B1 বা B2 ইউনিট, যেখানে ইসলামিক স্টাডিজ মাদ্রাসার সাবজেক্ট গুলো আলাদা করবে। সো পূর্ণাঙ্গ সার্কুলার দিক দেন বলবো, স্পয়লার একটু পাইছি। ভাইয়া জাহাঙ্গীরনগরের সি ইউনিটের তো হচ্ছে ওদের যে কয়েকটা সাবজেক্ট আছে, আর্কিওলজি, মাস কমিউনিকেশন, ওরা তো এগুলো থেকেও হচ্ছে নাকি করে জিকে দেয় সাবজেক্ট এগুলো। যদি জাবির ব্যাচে বা অল ইন হয়ে থাকে সাবজেক্ট থেকে আপনাদের আলাদা ক্লাস হবে, নরমাল জিকে শেষ করে সাবজেক্ট ক্লাস হবে, কোনো চিন্তা নেই। রাবিতে সিলেকশন 4.00 থাকলে সিলেকশন পাবেন, সায়েন্স বা আর্টস থেকে মিনিমাম 4.00 যদি এইচএসসি তে থাকে সিলেকশন পাবেন, আর কমার্স থেকে যদি 3.80 থাকে তাও সিলেকশন পাবেন। এই ইউনিটের কথা বলতেছি, আর বিতে সবাই সিলেকশন পায়। নেক্সট। ভাইয়া রাবির জন্য কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে? রাবির জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের পানকড়ি কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি+ ইউনিটের কোশ্চেন ব্যাংক, আর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন ব্যাংক। প্রথমে বিসিএস, তারপর রাবি, তারপর চবি, তারপর ঢাবি, সিরিয়াল অনুসারে একটা শেষ করবেন নেক্সট ধরবেন, শেষ করবেন ধরবেন, এইভাবে 4টা কোশ্চেন ব্যাংক লাগে। নেক্সট। ভাইয়া ভাইয়া আমি জিকের যে বইটা আছে এটা কিভাবে কালেকশন করব, বা এটা কি পেড ব্যাচের জন্য কি এটা ফ্রি? ফ্রি বলতে আমরা যে ক্লাসগুলো নিব ফুল বইয়ের ম্যাটেরিয়াল থেকে ক্লাস নিব। তো রাকিব যখন কালকে ক্লাস নেবে ওই বইয়ের ম্যাটেরিয়াল থেকে ক্লাস নেবে, পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হবে। আর হার্ড কপি যখন আসবে তখন এটা আসলে প্রসিডিউরটা ডিপেন্ড করবে, আমরা এখনো বলতে পারতেছি না, হার্ড কপি আসতে একটু টাইম লাগবে, ততদিন পিডিএফ দেখে কাজে চালাইতে হবে। তবে এটা ফ্রি কখনোই না, এটা আমরা রকমারিতে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা হার্ড কপি নিয়ে নিবে। আর সফট কপি এটা আমরা ফ্রিতে দিয়ে দেবো পেইড ব্যাচে। হ্যাঁ, পেইড ব্যাচের জন্য সফট কপি ফুল ফ্রি, মানে পিডিএফ আর কি ফ্রি, এই আর কি। ভাই আগামী ভাইয়া বলেন। ভাইয়া হচ্ছে এই জাবির যে সি ইউনিটের সাবজেক্টিভ জিকে থাকে ওই ক্লাসটা এখানে করানো হবে না? ওয়েট, এখানে বলতে বুঝি নাই, জাবি সি ইউনিটের আপনি যদি জাবি সি ইউনিটে যে বিষয়ভিত্তিক জিকেটা পড়ানো হয় ওই জিকেটা মানে আমাদের এই কোর্সেও পড়ানো হবে না, নাকি ওইটা শুধু জাবির কোর্সেই পড়ানো হবে? অল ইন ওয়ান অথবা জাবি কোর্সে থাকেন একমাত্র, তাহলেই জাবির বিষয় ভিত্তিকটা পাবেন। এই জন্য কোর্সটা আমরা ডাইভার্সেশন করছি। হ্যাঁ, এক একটা কোর্সের রুটিন এক এক রকম। আপনি যদি অল ইন ওয়ান বা জাবি ব্যাচের হন তাহলে কেবলমাত্র ওটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। আর ধরেন আপনি চবি ব্যাচে, তো ওটা তো আপনার দরকার নেই, তো চবি ব্যাচে আমরা ওটা রাখিও না, বুঝছেন? এইভাবে সাজানো হয়েছে রুটিন গুলো। ভাই আমাদের তো পরীক্ষার রেজাল্টটা দিতে চাইছিল 11টার সময়, এখনো তো দেয়নি। 11টা 18 বাজে আপনি ক্লাস করতেছেন তাই না? তো কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন, সমস্যা নাই। ওর এক্সাম তো, ও একটা কাজ করতেছে, আমার সামনেই বসে আছেন, তো দ্রুত পেয়ে যাবেন, সমস্যা নেই, একটু ওয়েট করেন পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। ভাই আগামীকাল জিকে ক্লাস কখন হবে? রাতে 2টা ক্লাস, একটা দুপুরে একটা রাত্রে। তো দুপুরে সবসময় ইংলিশ, আর রাতে বাংলা হয় আর জিকে হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো রাতে জিকে ক্লাস হবে, এই তো। আচ্ছা, আশা করি মোটামুটি ক্লিয়ার। একটু চাপ হচ্ছে আপনাদের, বাট টাইম দেন, 8 ঘন্টা ঘুম বাদে ফুল টাইম আমাদের এখানে দেন, আর সফলতা আমরা আপনাদের উপহার হিসেবে দিতে পারবো ইনশাল্লাহ। তো রেকর্ডিং ক্লোজ করতেছি, নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আসসালামু আলাইকুম।